ওকে, আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্টাডি ডিজাইন। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাসটা একটু লং হবে এবং আমি চেষ্টা করব যে আমাদের যে জিনিসগুলো আসলে প্রয়োজনীয় সবগুলাই এখানে কভার করতে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের আজকে আমরা কী কী নিয়ে আলোচনা করব সেই জিনিসটা একটু দেখি, তারপরে আমরা মেন টপিকে যাচ্ছি। আজকে মূলত আমরা এই কয়েকটা জিনিসে ফোকাস করব। প্রথমে হচ্ছে বেসিক এপিডেমিওলজি, আমরা কিছু এপিডেমিওলজিক্যাল কনসেপ্ট শিখব। এরপরে হচ্ছে মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, তারপরে হচ্ছে ডেসক্রিপটিভ স্টাডি ডিজাইন, এরপরে অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইন এবং এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। আপনারা কেউ একজন আনমিউটেড আছেন, কাইন্ডলি মিউট করে দেন। আমার কথা বুঝছেন? কেউ একজন আনমিউটেড আছেন, কাইন্ডলি আনমিউট করে দেন। আমাকে কি মানে শোনা যাচ্ছে নাকি সাউন্ড ওঠানামা করছে? ওকে, ঠিক আছে। যেটা বললাম, আমরা এখন মূলত যেটা আলোচনা করব বেসিক এপিডেমিওলজি এবং মেজার্স অফ ডিজিজ ফ্রিকোয়েন্সি, তারপরে ডেসক্রিপটিভ স্টাডি ডিজাইন, অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইন এবং এক্সপেরিমেন্টাল স্টাডি ডিজাইন। আমরা এই জিনিসগুলো মোটামুটি কভার করার চেষ্টা করব। আর এইখানে যে জিনিসটা আমরা দেখব মেইনলি হচ্ছে আমরা এই দুইটা বেশি ফোকাস করব, কারণ এক্সপেরিমেন্টাল ডিজাইনটা আমরা অতটা ফোকাস করব না। এই কোর্স যেহেতু বেসিক। বাকিদের বাকিদের বেলাও কি সেম স্লো আসছে? এখন ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ডিসকাশন স্টার্ট করি। ঠিক আছে, এবার সাউন্ড ঠিক আছে? ওকে, আমরা মেইনলি ডেসক্রিপটিভ স্টাডি এবং অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইন এই দুইটা আমরা আজকে খুব ভালোভাবে শেখার চেষ্টা করব। ওকে, ফার্স্টে আমরা যেটা আলোচনা করব বেসিক এপিডেমিওলজি। এখানে আমরা কিছু এপিডেমিওলজিক্যাল কনসেপ্ট শিখব এবং কিছু ডেফিনেশন বা ক্যালকুলেশন, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। ফার্স্টে যেটা আসে, হোয়াট ইজ এপিডেমিওলজি? সিডিসির মানে ওনাদের সংজ্ঞা অনুযায়ী দ্য স্টাডি অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডিটারমিনেন্টস অফ ডিজিজ অর হেলথ স্ট্যাটাস ইন এ পপুলেশন। হ্যাঁ, আর উইকিপিডিয়ার যে সংজ্ঞাটা রয়েছে, দ্য ব্রাঞ্চ অফ মেডিসিন দ্যাট ডিলস উইথ দ্য ইনসিডেন্স, ডিস্ট্রিবিউশন, পসিবল কন্ট্রোল অফ ডিজিজ অ্যান্ড আদার ফ্যাক্টরস রিলেটিং টু হেলথ। তাহলে এখান থেকে আমরা দেখলাম এপিডেমিওলজি বলতে কি বোঝায়, দুইটা সংজ্ঞা দেখলাম। এরপরে আমরা একটু এই ওয়ার্ডটাকে ভেঙে বোঝার চেষ্টা করি। এপিডেমিওলজি অ্যাজ এ সায়েন্স অ্যান্ড এ মেথড। এপি মিনস আপন বা অ্যামং, ডেমোজ মিনিং হচ্ছে পিপল, OLOGY, এটা মিনস হচ্ছে সায়েন্স অর স্টাডি অফ। তার মানে ওভারঅল এপিডেমিওলজি যে আমরা বুঝি, তার মানে হচ্ছে দ্য স্টাডি অর দ্য স্টাডি অফ এপিডেমিক। ইট মিনস ইট ইজ দ্য সায়েন্টিফিক মেথড অফ ডিজিজ ইনভেস্টিগেশন। হ্যাঁ, টিপিক্যালি ইট ইনভলভস দ্য ডিসিপ্লিনস অফ বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড মেডিসিন। একটু পরে আমরা দেখব যে বায়োস্ট্যাটিস্টিক্স এবং মেডিসিনের বা কোয়ান্টিটেটিভ মেথডের কী রোল আছে পাবলিক হেলথ ফিল্ডে। মেইনলি হচ্ছে যেটা বললাম যে এটা মূলত বায়োস্ট্যাটিস্টিক্স এবং মেডিসিনের একটা ইন্টারসেকশন। এই ফিল্ডটাকে আমরা মূলত ডিজিজ ইনভেস্টিগেশন বা পপুলেশন হেলথ ইনভেস্টিগেট করতে আমরা এপিডেমিওলজিক্যাল নলেজটা ব্যবহার করি। এখানে আমরা হিস্ট্রি নিয়ে কিছু কথা বলেছি। ডক্টর জন স্নো, উনি নন মেডিকেল মিনস টু ডিসকভার সোর্স অফ কলেরা আউটব্রেক, 1854 সালে উনি এটা ইউজ করেছিলেন। উনি একজন ইংলিশ ফিজিশিয়ান এবং মডার্ন ডে ফাদার অফ এপিডেমিওলজি বলা হয় ওনাকে। আর উনি সায়েন্টিফিক মেথড ব্যবহার করেছিলেন টু আইডেন্টিফাই কজ অফ এপিডেমিক অফ কলেরা 1854 সালেই। হি বিলিভ দ্যাট ইট ওয়াজ দ্য ওয়াটার পাম্প অন ব্রড স্ট্রিট দ্যাট ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিজিজ। তারপরে হচ্ছে দ্য রিমুভাল অফ পাম্প হ্যান্ডেল এন্ডেড দ্য আউটব্রেক। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এপিডেমিওলজির শুরু এবং ওনাকে অ্যাকচুয়ালি মডার্ন যে এপিডেমিওলজি রয়েছে তার জনক হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে।
নেক্সট কিছু টার্মিনোলজি আছে এপিডেমিওলজিতে, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। এখানে মোট দেখা যাচ্ছে 5টা টার্মিনোলজি, কিন্তু অ্যাকচুয়ালি মেনলি হচ্ছে 3টা। ভেরিয়েবল বলতে কি বুঝি আমরা, যে কোনো এপিডেমিওলজিক্যাল রিসার্চে ভেরিয়েবল হচ্ছে যেটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতে চাই বা মে প্রেডিক্ট কজ অন আউটকাম অর এক্সপোজার। হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্সে আরও ভালোভাবে শিখবো হোয়াট ইজ ভেরিয়েবল অ্যান্ড টাইপস অফ ভেরিয়েবলস, আরও ইন ডিটেলে স্ট্যাটিস্টিক্সে দেখবো। এখানে জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য দিয়েছি যে ইন এপিডেমিওলজিক্যাল রিসার্চ ভেরিয়েবল দ্যাট মে প্রেডিক্ট কজ অ্যান্ড আউটকাম ইন এক্সপোজার। এরপরে আমরা দেখবো যে আউটকাম এবং এক্সপোজার বলতে কী বোঝায়। তার আগে আমি আসলে বোঝার সুবিধার্থে এইখানে 2টা ওয়ার্ড দিয়েছি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্সে এই 2টা মানে কনসেপ্ট বা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা বুঝি যেটা অন্য একটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, ইট ইজ দ্য ভেরিয়েবল দ্যাট মেজার্ড অর টেস্টেড বাই রিসার্চার। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা অ্যাকচুয়ালি রিসার্চার যা করতে পারে, মানে ম্যানিপুলেট করতে পারে বা অল্টার করে দিতে পারে টু সি দেয়ার ইম্প্যাক্ট অন দেয়ার ভেরিয়েবলস। খুব সহজে যদি আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট বুঝতে চাই, যে তাহলে আমরা বলতে পারি এইভাবে যে ধরেন মানে একজন মানুষের অভিজ্ঞতার উপরে তার স্যালারিটা ডিপেন্ড করে। তার মানে এইখানে হচ্ছে আপনার ইয়ার অফ এক্সপেরিয়েন্স, এইটা হচ্ছে এইটার উপরে স্যালারি ডিপেন্ড করছে, তাই না? তো এপিডেমিওলজিতে আপনার এই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে বলা হয় আউটকাম অ্যান্ড এক্সপোজার। হ্যাঁ, যেমন আমরা যদি এই লাইনটা একটু খেয়াল করি, স্মোকিং কজেস ক্যান্সার, তার মানে এইখানে আউটকামটা কি? আউটকামটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার ক্যান্সার, আর এক্সপোজারটা হচ্ছে স্মোকিং, রাইট? তো স্মোকিং কিন্তু আমরা চাইলে ম্যানিপুলেট করতে পারি, মানে হচ্ছে একজন চাইলে স্মোকিং করতে পারে, নাও করতে পারে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু স্মোকিং করলে এটার আউটকাম হিসেবে কি লাং ক্যান্সার হবে। তো এখানে আমরা এই যে ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটার সাথে অ্যাকচুয়ালি রিলেট করে আমি এটা একটু এখানে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হচ্ছে আউটকাম অ্যান্ড এক্সপোজার বলতে আমরা কী বলছি। যেমন এখানে যেটা বললাম আমরা, ক্যান্সার এইটা হচ্ছে আউটকাম, হ্যাঁ, আর এক্সপোজারটা হচ্ছে স্মোকিং, যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্সের ভাষায় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে মানে এই যে লাং ক্যান্সার। হ্যাঁ, ওকে, এই টার্মিনোলজিগুলোকে আপনারা সবাই বুঝেছেন? এইগুলো গুরুত্বপূর্ণ। এইগুলোকে আপনারা বুঝেছেন? এই যে এক্সপোজার অ্যান্ড আউটকাম বলতে কী বোঝাচ্ছি, বা ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে আমরা কী বুঝছি, এইগুলো। ওকে, এইগুলো যদি বুঝে থাকেন তাহলে আমরা নেক্সটে যাবো। এক্সপোজার দ্যাট ইনক্রিজ অর ডিক্রিজ দ্য লাইকলিহুড ডেভেলপিং ডিসঅর্ডার্স অর কন্ডিশনস আর ডিজিজ। হ্যাঁ, এগুলাকে অ্যাকচুয়ালি বলে থাকি আমরা রিস্ক ফ্যাক্টরস। হ্যাঁ, যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রিসার্চ হ্যাজ শোন strong statistical association between exposure of smoking and outcome of having lung cancer, তাই না? তার মানে এখানে আমরা বলতে পারি যে স্মোকিং হচ্ছে, এইটা হচ্ছে কি একটা রিস্ক ফ্যাক্টর ফর লাং ক্যান্সার। তাহলে এখান থেকে আমরা আরেকটা ওয়ার্ড শিখলাম বা টার্মিনোলজি, সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর বলতে আমরা কি বুঝি। ওকে, নেক্সট, টাইপস অফ এপিডেমিওলজি। এপিডেমিওলজি মূলত 4 ধরনের। একটাকে বলা হয় ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল, আরেকটা হচ্ছে ডিজিজ স্পেসিফিক এপিডেমিওলজি, এরপরে আরেকটা রয়েছে সেটাকে বলে আমরা অ্যাপ্লাইড এপিডেমিওলজি। তো ডেসক্রিপটিভ এপিডেমিওলজি যেটা, সেখানে মূলত আমরা দেখতে পারি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি অফ হেলথ আউটকামস অর ইভেন্টস বাই পারসন, টাইম অ্যান্ড প্লেস। আর অ্যানালিটিক্যাল যেটা, সেখান থেকে আমরা ডিটারমিনেন্টস মেজার করতে পারি, সার্চ ফর কজ, অর্থাৎ কজটা খুঁজে বের করতে পারি, অর রিস্ক ফ্যাক্টরস, রেসপন্স টু এ স্টাডি হাইপোথিসিস, ইউজ ভেরিয়াস এপিডেমিওলজিক মেথডস। আমরা একটু পরে শিখবো এপিডেমিওলজিক্যাল মেথডস বলতে কী বোঝায়। এরপর হচ্ছে ডিজিজ স্পেসিফিক এপিডেমিওলজি যেটা, সেটা মূলত হেলথ, ডিজিজ অর ইনজুরি, অর্থাৎ অল হেলথ আউটকামস যেটার আন্ডারে পড়ে। আর অ্যাপ্লাইড এপিডেমিওলজি আমরা বুঝতে পারছি যে এটা মূলত অ্যাপ্লিকেশন বেসড। তো এই মোটামুটি এই 4 ধরনের ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, ডিজিজ স্পেসিফিক এবং অ্যাপ্লাইড এপিডেমিওলজিকে এই 4টা ভাগে ভাগ করা হয়ে থাকে। এখন আমরা যে সাবজেক্টটা পড়বো, এটার কিছু অবজেক্টিভ আছে। সেই অবজেক্টিভটা কি? ফার্স্ট অবজেক্টিভটা হচ্ছে ইনভেস্টিগেট দ্য ইটিওলজি অফ ডিজিজ অ্যান্ড মোড অফ ট্রান্সমিশন। হ্যাঁ, একটা ডিজিজের ইটিওলজি এবং মোড অফ ট্রান্সমিশনটা আমরা ইনভেস্টিগেট করতে পারি বাই ইউজিং এপিডেমিওলজিক্যাল মেথডস। ডিটারমাইন দ্য এক্সটেন্ট অফ ডিজিজ প্রবলেমস ইন দ্য কমিউনিটি। এরপরে হচ্ছে স্টাডি দ্য ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড প্রোজেনেসিস অফ ডিজিজ। তারপরে ইভালুয়েট বোথ এক্সিস্টিং অ্যান্ড নিউ প্রিভেন্টিভ অ্যান্ড থেরাপিউটিক মেজার্স অ্যান্ড মোডস অফ হেলথ কেয়ার ডেলিভারি। এরপর হচ্ছে প্রোভাইড এ ফাউন্ডেশন ফর ডেভেলপিং পাবলিক পলিসি, অর্থাৎ আমরা এই আমাদের
পপুলেশন ডেটা থেকে মূলত আমরা অ্যানালাইজ করার মাধ্যমে সেখানে পাবলিক পলিসি অর রেগুলেটরি ডিসিশনস, যেটাকে মূলত আমরা বলি পলিসি মেকিং বা হেলথ কেয়ার ডিসিশন, সেটা আমরা মেক করতে পারি। এরপরে হচ্ছে এপিডেমিওলজিক্যাল স্টাডি বা এপিডেমিওলজির ইউজেস কি। ইন হিস্টোরিক্যাল স্টাডি অফ হেলথ অ্যান্ড ডিজিজ ইন পপুলেশন অ্যান্ড প্রজেক্টিং ইনটু দ্য ফিউচার, যেটা আমি বললাম যে মূলত এই যে আমাদের যে পারপাস এবং ইউজ এখানে দেখতে পাচ্ছি যে টু স্টাডি দ্য ওয়ার্কিং অফ হেলথ সার্ভিসেস, টু এস্টিমেট দ্য ইন্ডিভিজুয়াল চান্সেস অ্যান্ড রিস্ক অফ ডিজিজেস, অর্থাৎ রিস্ক ফ্যাক্টরগুলো আমরা অ্যাসেস করতে পারি, টু হেল্প কমপ্লিট দ্য ক্লিনিক্যাল পিকচার অফ ডিজিজ। এরপর হচ্ছে ইন আইডেন্টিফাইং সিনড্রোমস ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্লিনিক্যাল ফেনোমেনা অ্যামং সেকশনস অফ দ্য পপুলেশন। তারপর হচ্ছে ইন দ্য সার্চ ফর কজ অফ হেলথ অ্যান্ড ডিজিজ। এইগুলো হচ্ছে এপিডেমিওলজির পারপাস অ্যান্ড ইউজেস। আমরা কী কী ক্ষেত্রে এপিডেমিওলজি ইউজ করতে পারি এবং আসলে এটার পারপাস কী বা অবজেক্টিভ কী, ঠিক আছে। মেইনলি মূলত আমাদের একটু পরে আমরা দেখব যে স্টেপগুলো কী কী আছে একটা এপিডেমিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে। মেইনলি আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা পপুলেশন লেভেলে ডেটা কালেক্ট করি, তারপরে অ্যানালাইজ করি, তারপর ওখান থেকে আমরা যে ফাইন্ডিংস পাই সেটা রিপোর্ট করার পরেই মূলত আমাদের ডিসিশন মেকিংয়ে বা হেলথ কেয়ার ডিসিশন মেকিংয়ে আমরা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে এগুলো আপনারা সবাই জানেন, এপিডেমিক, এন্ডেমিক অ্যান্ড প্যান্ডেমিক বলতে কী বোঝায়। এপিডেমিক হচ্ছে দ্য হ্যাবিচুয়াল প্রেজেন্স অফ এ ডিজিজ উইদিন এ গিভেন জিওগ্রাফিক এরিয়া। আর এপিডেমিক যেটা, দ্য অকারেন্সেস ইন এ কমিউনিটি অর রিজন অফ এ গ্রুপ, ইলনেস অফ সিমিলার নেচার ক্লিয়ারলি ইন এক্সেস অফ নর্মাল এক্সপেক্টেন্সি। আর আউটব্রেক, এটা বুঝতে পারছি আমরা যে অ্যান আউটব্রেক ইজ সাডেন ইনক্রিজ ইন দ্য অকারেন্সেস অফ ডিজিজ। আর প্যান্ডেমিক হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক। এই এপিডেমিকটা ওয়ার্ল্ড ওয়াইড যখন হয়, যেমন কোভিড-19 এখন, সেটাকে আমরা বলছে হচ্ছে এপিডেমিক। আচ্ছা, এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন আছে? যে টার্মিনোলজিগুলো আমরা আলোচনা করলাম, হোয়াট ইজ এপিডেমিক, এন্ডেমিক, আউটব্রেক অ্যান্ড প্যান্ডেমিক, এগুলো নিয়ে, বা এই যে অবজেক্টিভ বা টাইপস অফ এপিডেমিওলজি, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সেকশন ছিল, যে এপিডেমিওলজিক্যাল বেসিক্স যেটা আলোচনার কথা বলেছি সেটা আমাদের এই সেকশনটাতে কমপ্লিট হয়েছে। এরপরে যেটা করব সেটা হচ্ছে মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি। এখানে আমরা কিছু টার্মস অ্যান্ড ক্যালকুলেশন শিখব, যেটা আমাদের অ্যাকচুয়ালি এপিডেমিওলজিক্যাল ইনভেস্টিগেট করতে মানে ইউজ করে বা হেলথ রিসার্চে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে। মানে সবচেয়ে, হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে মানে যে কোনো একটা ডিজিজ যদি একটা কমিউনিটি অথবা মানে শুধুমাত্র যদি একটা কমিউনিটি বা কান্ট্রির মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে এপিডেমিক। কিন্তু ওইটাই যদি ওয়ার্ল্ড ওয়াইড ছড়ায় পড়ে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে প্যান্ডেমিক। অর্থাৎ আউটব্রেক একটা সাডেন, এই যেখানে দেখেন, অ্যান আউটব্রেক ইজ এ সাডেন ইনক্রিজ ইন অকারেন্সেস অফ ডিজিজ হোয়েন কেসেস আর ইন এক্সেস অফ নর্মাল এক্সপেক্টেন্সি। অর্থাৎ ধরেন ডেঙ্গু, আমরা মানে ডেঙ্গু এটাকে আমরা আউটব্রেক বলি, তাই না? এটা কিন্তু মানে একটা মানে সার্টেন টাইমে কিন্তু এটার পিকটা অনেক বেড়ে যায়, কিন্তু সবসময় কিন্তু এটা থাকে না, তাই না? এই জন্য এখানে বলা হয়েছে যে সাডেন ইনক্রিজ ইন অকারেন্সেস অফ এ ডিজিজ। ওকে, আর এই এই দুইটার মধ্যে পার্থক্যই এটা। আউটব্রেক যেটা, সেটা মূলত আমরা সাডেনলি যে পিকটা থাকে ওইটা দেখতে পাই। ওকে, কিন্তু এপিডেমিক কিন্তু সাডেন না। ওকে, হ্যাঁ, তো এপিডেমিক আর প্যান্ডেমিকের ডিফারেন্সটা এটা, জিওগ্রাফিক্যাল একটা ফ্যাক্টর এখানে আছে। অর্থাৎ যদি আমাদের এটা ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে সেটাকে আমরা বলি প্যান্ডেমিক, আর যদি একটা কমিউনিটি অথবা একটা রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটাকে আমরা বলি এপিডেমিক। আর কারো কোনো প্রশ্ন আছে এই রিলেটেড? হ্যাঁ, ঠিকই শুনেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তা ও যদি ন্যাশনাল, এখানে কথাটা আপনি বলে দিয়েছেন ন্যাশনালি, তার মানে কি এটা আমাদের একটা স্পেসিফিক কান্ট্রির মধ্যে থাকলো না?
ফর এক্সাম্পল বাংলাদেশ সরকার যদি কোনো একটা ডিজিজকে আউটব্রেক হিসেবে ঘোষণা দিয়ে দেয় তাহলে তো এটা এপিডেমিক হয়ে গেল, তাই না? কারণ কি এটা তো এক মানে শুধুমাত্র মানে হোল কান্ট্রিতে সেই জিনিসটা মানে সীমাবদ্ধ থাকলো, রাইট? হ্যাঁ, এখানে মূলত আমাদের জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরটা কাজ করে। এই জন্য আপনারা দেখবেন যে মানে আরও কিছু এপিডেমিওলজির কিছু শাখা আছে, ঠিক আছে? যেমন জিনোমিক এপিডেমিওলজি, যেটা অ্যাকচুয়ালি আপনার কোনো ডিজিজ ট্রান্সমিশন মানে লোকেশন ওয়াইজ কেমন হচ্ছে ওইটা ট্র্যাক করতে ইউজ করে। আরও কিছু ফিল্ড আছে, যেমন আপনার পাবলিক হেলথে জিও স্পেশাল অ্যানালাইসিস বলে কিছু ব্যাপার আছে, মানে ফিল্ড আছে, যেখানে মূলত এই যে লোকেশন বেসড ট্রান্সমিশন বা হচ্ছে আপনার ডিজিজ রেটটা কেমন এগুলো আমাদের যাচাই করতে ব্যবহার করা হয়। হ্যাঁ, আমি তো অ্যাকচুয়ালি এখানে ইন ডিটেল এপিডেমিওলজি আমরা আলোচনা করছি না, শুধুমাত্র আমাদের যে বেসিক জিনিসগুলো দরকার সেগুলো আলোচনা করছি। আপনি ইনশাল্লাহ যে রিসোর্সগুলো শেয়ার করা আছে ওইখানে ডাব্লিউএইচ এর এপিডেমিওলজি যে বইটা আছে আরও ইন ডিটেল পাবেন। ওকে, এরপরের কাজ হচ্ছে আমাদের মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি। ওকে, আমরা এখন কিছু পপুলেশন অ্যাট রিস্ক বলতে আমরা কী বুঝি, মানে আমাদের যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে মানে ডিজিজ ফ্রিকোয়েন্সি মেজারের ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে যে পপুলেশন অ্যাট রিস্ক এটা বলতে আমরা কী বোঝাচ্ছি। মানে হচ্ছে যে সাসেপ্টেবল টু এ ডিজিজ, মানে প্রপোর্শন অফ এ পপুলেশন, মানে একটা পপুলেশনের প্রপোর্শন যেটা দ্যাট সাসেপ্টেবল টু এ ডিজিজ ক্যান বি ডিফাইন্ড অন দ্য বেসিস অফ ডেমোগ্রাফিক। এটা আমরা মানে পপুলেশনের মধ্যে চাইলে ডেমোগ্রাফিক্যালি এটা ডিফাইন করতে পারি অথবা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর দিয়েও ডিফাইন করতে পারি। যেমন ধরেন ডেমোগ্রাফিক যদি আমরা বলি স্পেসিফিক একটা গ্রুপকে টার্গেট করে বলি যে মানে এই গ্রুপটা হচ্ছে আপনার এই ডিজিজের জন্য মানে রিস্কে আছে, ঠিক আছে, তাহলে ওইটাকে আমরা বলি পপুলেশন অ্যাট রিস্ক। যেমন এখানে একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে যে কার্সিনোমা অফ সার্ভিক্স, যেটা এখানে দেখেন আপনার এখানে বলেছে কি ভালো করে খেয়াল করি, ডিফাইন্ড অফ দ্য ডেমোগ্রাফিক ফার্স্টে। তো এক্সাম্পলে দেখেন ডেমোগ্রাফিকটা এখানে কি আছে, ফিমেল পপুলেশন। তারপরে আমরা চাইলে এইটাকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের দিয়েও বিবেচনা করতে পারি। এবং এখানে আমরা একটা এজ গ্রুপ দিয়েছি যে এজ গ্রেটার দেন 30 অ্যান্ড লেস দেন 70 ইয়ার্স। এই পপুলেশন যারা তারা অ্যাকচুয়ালি পপুলেশন অ্যাট রিস্ক অফ ডেভেলপিং কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স। হ্যাঁ, এরপর হচ্ছে পপুলেশন অ্যাট রিস্ক অফ হেপাটাইটিস বি, এটা আমরা অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক দিয়ে ডিফাইন করিনি, যেটা অ্যাকচুয়ালি দোজ হু ইন্ডিভিজুয়ালস উইথ অ্যান্টি এইচবিসি নেগেটিভ। হ্যাঁ, পপুলেশন রিস্ক বলতে আমরা কী বোঝাই এটা এখানে শিখলাম। এরপর হচ্ছে প্রিভ্যালেন্স অ্যান্ড ইনসিডেন্স, এরপর আমরা শিখবো। এই দুইটা কনসেপ্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিভ্যালেন্স হচ্ছে নাম্বার অফ পিপল উইথ ডিজিজ অ্যাট স্পেসিফাইড টাইম, আমাদের একটা টাইম ডিউরেশন থাকবে, সেখানে হচ্ছে যে যত সংখ্যক মানুষ উইথ ডিজিজ অ্যান্ড পপুলেশন অ্যাট রিস্ক, যারা মানে রিস্ক ওই সেম টাইমেই মানে স্পেসিফাইড যে টাইম থাকবে সেই টাইমে পপুলেশন অ্যাট রিস্ক এবং নাম্বার অফ পিপল উইথ ডিজিজ অ্যাট স্পেসিফাইড টাইম, এইটার যে রেশিও বা ভাগ করলে আমরা যেটা পাবো সেটাকে মূলত বলি হচ্ছে প্রিভ্যালেন্স। এইখানে দেখেন 10⁻n দ্বারা গুণ করেছে, এটার কারণ আছে, কারণ হচ্ছে যদি আপনার পপুলেশন অ্যাট রিস্ক মানে হচ্ছে এই যে আমাদের হরে যেটা আছে সেটা যদি আমাদের অনেক বড় হয়, ইউ হ্যাভ দ্য নাম্বার অফ কেস ইজ ভেরি স্মল, অর্থাৎ আমাদের এই যে পিপল উইথ ডিজিজ খুবই ছোট হবে, তার মানে আমাদের পি ভ্যালুটা তখন অনেক ছোট হবে, তাই না? তখন আমরা যেটা করতে পারি এটা রাউন্ড করার জন্য 10⁻n মিনস এটা আমরা মানে 100 দ্বারা গুণ করতে পারি অথবা 1000 দ্বারা গুণ করতে পারি বা 10⁴ দ্বারা গুণ করতে পারি, মূলত রাউন্ড ফিগারে যাওয়ার জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে ইট ইজ ভেরি অফেন ইউজড ইন এপিডেমিওলজি ইন এনি হেলথ রিসার্চ, যেটা বললাম এটা অনেক বেশি ব্যবহৃত হয় আপনার যে কোনো হেলথ রিসার্চের ক্ষেত্রে। ইন সাম স্টাডিজ দ্যাট টোটাল পপুলেশন ইজ ইউজড অ্যাট অ্যাপ্রক্সিমেশন, যখন আমরা অ্যাকচুয়ালি টোটাল পপুলেশন জানি না তখন আসলে আমাদের একটা মানে অ্যাপ্রক্সিমেট একটা পপুলেশন ধরে নিতে হয়। ইফ ডেটা অন আ পপুলেশন অ্যাট রিস্ক ইজ নট অ্যাভেলেবল। হ্যাঁ, একটু পরে না আমরা অ্যাকচুয়ালি আগামী যে লেকচারটাতে আছে সেখানে আমরা দেখব যে স্যাম্পলিং মেথড বলতে কী বুঝি এবং কীভাবে স্যাম্পল ক্যালকুলেট করি আমরা। যদি আমাদের কোনো স্টাডির ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্স রেট জানি সেক্ষেত্রে আমরা কীভাবে ক্যালকুলেট করব স্যাম্পল, এবং যদি না জানি তাহলে কীভাবে ক্যালকুলেট করব, আলাদা আলাদা ফর্মুলা অ্যান্ড সফটওয়্যারস আছে সেগুলো আমরা আলোচনা করব। তো টাইপস অফ প্রিভ্যালেন্স, দুই ধরনের প্রিভ্যালেন্স আছে, একটাকে বলা হয় পয়েন্ট প্রিভ্যালেন্স আর একটা পিরিয়ড প্রিভ্যালেন্স। আপনারা এই দুইটার নাম শুনে বুঝতে পারছেন যে পয়েন্ট প্রিভ্যালেন্স এবং পিরিয়ড যে প্রিভ্যালেন্সটা আছে এটা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। পয়েন্ট প্রিভ্যালেন্স যেটা সেটা হচ্ছে মেজার্স দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ অ্যাট এ গিভেন পয়েন্ট ইন টাইম। হ্যাঁ, একটা সার্টেন টাইমে
আমরা মূলত এটা মেজার করে থাকি। অ্যাপ্লাইজ হোয়েন ডেটা হ্যাজ বিন কালেক্টেড, আমরা এটা ব্যবহার করতে পারবো তখনই যখন আমাদের অ্যাকচুয়ালি ডেটা কালেক্টেড হয়ে যাবে। তো পয়েন্ট প্রিভ্যালেন্স মানে হচ্ছে C/N, এখানে সি বলতে কি বোঝানো হয়েছে, নাম্বার অফ অবজার্ভড কেসেস অ্যাট টাইম, হ্যাঁ। আর এটা হচ্ছে এন মানে হচ্ছে টোটাল পপুলেশন সাইজ, যেখানে আপনারা দেখবেন ক্যাপিটাল এন সেটা হচ্ছে পপুলেশন সাইজ, আর যে স্মল এন যেটা সেটা হচ্ছে স্যাম্পল সাইজ। এটা অ্যাকচুয়ালি আমরা স্ট্যাটিস্টিক্স আরও ভালো বুঝতে পারবো। এই হচ্ছে মোটামুটি আমাদের পয়েন্ট প্রিভ্যালেন্স কীভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে এখানে আমাদের প্রিভ্যালেন্স হচ্ছে দুই ধরনের, একটা পয়েন্ট আর পিরিয়ড, এই দুইটাই আমরা ক্যালকুলেট করা শিখবো কীভাবে ক্যালকুলেট করি আমরা। ফর এক্সাম্পল ধরেন একটা স্কুলে 150 জন চিলড্রেন আছে এবং তাদেরকে স্ক্রিনিং করা হয়েছে রিফ্র্যাক্টরি এরর্স, হ্যাঁ, একটা সার্টেন টাইমে, যেহেতু আমরা পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে চাচ্ছি। তো এই 150 জনের মধ্যে দেখা গেলো 15 জন চিলড্রেন রিকোয়ার গ্লাসেস। তার মানে আমরা যদি রিফ্র্যাক্টরি এরর্সের প্রিভ্যালেন্স বের করতে চাই, তাহলে আমাদের এখানে এই যে সি, এটা হচ্ছে নাম্বার অফ অবজার্ভ কেসেস অ্যাট টাইম, অর্থাৎ কতগুলো কেস পাওয়া গেছে, 15টা। আর এখানে আমাদের টোটাল পপুলেশন সাইজ কত, 150, তার মানে এটা হচ্ছে আপনার 10%। ওকে, প্রিভ্যালেন্সটা আমরা এখান থেকে এটা ক্যালকুলেট করতে পারি। এরপরে হচ্ছে পিরিয়ড প্রিভ্যালেন্স, এটা মূলত মেজার্স দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ ওভার সাম টাইম, হ্যাঁ। অ্যাপ্লাইজ, এটাও সেম কথা, যখন আমাদের ডেটা কালেক্ট হয়ে যাবে ওভার পিরিয়ড অফ টাইম তখন আমরা এটা ক্যালকুলেট করব। এটাকে আমি বলছি পিরিয়ড প্রিভ্যালেন্স। পিপি ইকুয়াল C+I/N। সি মানে হচ্ছে নাম্বার অফ প্রিভ্যালেন্ট কেসেস অ্যাট বিগিনিং, এটা আমরা খেয়াল করব, বিগিনিং অফ দ্য টাইম পিরিয়ড। আই হচ্ছে নাম্বার অফ ইনসিডেন্ট কেসেস দ্যাট ডেভেলপ ডিউরিং দ্য পিরিয়ড, হ্যাঁ। ডিউরিং এবং বিগিনিং এই দুইটা আমাদের কনফিউজিং হতে পারে। আর এন তো সিমিলারলি পপুলেশন সাইজ। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল ধরি আমরা একটা মানে পপুলেশন হচ্ছে 150, হ্যাঁ। তো এদেরকে মানে 1 ইয়ার ফলো আপ করা হয়েছে, তারপরে 25 জনের ডিজিজ আছে শুরুতে, আর ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 15 জনের নিউ কেস ডেভেলপড ডিউরিং দ্য ইয়ার। তাহলে এখানে ফলো আপ ইয়ার ছিল হচ্ছে 1 ইয়ার, হ্যাঁ। তো এটা আমরা ক্যালকুলেশন করার জন্য দুইটা স্টেপ ফলো করব। ফার্স্টে হচ্ছে আমাদের পয়েন্ট প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে হবে, খুবই সিম্পল। পয়েন্ট প্রিভ্যালেন্স মানে C/N যেটা আমরা জানি। তাহলে এখানে আমাদের কেস পাওয়া গেছে 25, তাহলে হচ্ছে আমাদের 25 ডিভাইড বাই ওভারঅল পপুলেশন হচ্ছে 150, এটা হচ্ছে আমাদের পয়েন্ট প্রিভ্যালেন্স। ওকে, এখন আমাদেরকে যদি পিরিয়ড প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে হয় তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এইখানে কেস বিগিনিং ছিল হচ্ছে 25, আর এখানে ডিউরিং কত পাওয়া গেছে +15। ওকে, খেয়াল করি আমরা এখানে 25 এটা হচ্ছে বিগিনিং পাওয়া গেছিল, আর 15 হচ্ছে ডিউরিং দ্য ইয়ার। ওকে, তার মানে পয়েন্ট প্রিভ্যালেন্স যখন আমরা ক্যালকুলেট করব তখন হচ্ছে 25/150। আর যখন আমরা পিপি মানে হচ্ছে পিরিয়ড প্রিভ্যালেন্স ক্যালকুলেট করব তখন হচ্ছে এখান থেকে আমরা যেটা করব, ফার্স্টে হচ্ছে সি মানে হচ্ছে আমাদের কতজন পাওয়া গেছে বিগিনিংয়ে, 25 জন। এরপরে ডিউরিং দ্য ইয়ার হচ্ছে 15 জন। তারপরে হচ্ছে আমাদের পপুলেশন সাইজ দ্বারা ভাগ করলে, এটা আমরা পার্সেন্টেজে নিয়ে যেতে পারি 100 দ্বারা গুণ করলে। এটা হচ্ছে আমাদের পিরিয়ড প্রিভ্যালেন্স। তারপরে হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদের প্রিভ্যালেন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেমন নাম্বার অফ নিউ কেসেস। কেউ কিছু বললেন? কেউ আনমিউট আছে, একটু মিউট করে দাও। শোনা যাচ্ছে আমার কথা? ওকে, তাহলে যেটা বললাম এইভাবে হচ্ছে আমরা পয়েন্ট প্রিভ্যালেন্স অ্যান্ড পিরিয়ড প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করব। এখন কিছু ফ্যাক্টর আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রিভ্যালেন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে, যেমন নাম্বার অফ নিউ কেসেস, ডিউরেশন অফ দ্য ইলনেস। ডিউরেশন অফ দ্য ইলনেসের মধ্যে আবার কয়েকটা জিনিস আছে, যেমন ইফ দ্য ডিজিজ ইজ শর্ট দ্য প্রিভ্যালেন্স ইজ রিডিউসড। এটা মানে খুবই কম, মানে সিম্পল একটা কথা। দ্য প্রিভ্যালেন্স অফ সাডেন ইনফ্যান্ট ডেথ 0। ইফ দ্য ডিজিজ ইজ লং দ্য প্রিভ্যালেন্স ইজ ইনক্রিজড। এটা আমরা মনে রাখবো, একটু পরে দেখবো যে কখন প্রিভ্যালেন্সটা বাড়ে এবং কমে, একটু পরে আমরা এগুলো আলোচনা করব। তারপরে রেয়ার লাইফ লং ডিজিজ ক্যান অ্যাকিউমুলেট টু বিল্ড আপ লার্জ প্রিভ্যালেন্স। ওকে, তার মানে কী কী ফ্যাক্টর আমাদের প্রিভ্যালেন্সকে ইনফ্লুয়েন্স করতে পারে সেটা আমরা এখানে দেখলাম, যে নিউ কেসেস, তারপরে হচ্ছে ডিউরেশন। এই ডিউরেশনের আন্ডারে আবার যদি দেখলাম যে যদি ডিজিজটা শর্ট হয় তাহলে প্রিভ্যালেন্স রিডিউস হবে, আর যদি
সাডেন ইনফ্যান্ট ডেথ 0। আর যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিজ যদি লং হয় তাহলে প্রিভ্যালেন্সটা বাড়বে, আর যদি লাইফ লং ডিজিজ যেগুলো রেয়ার ডিজিজ আমরা বলছি সেগুলো অ্যাকচুয়ালি টু বিল্ড আপ লার্জ প্রিভ্যালেন্স, সেগুলোর প্রিভ্যালেন্স রেটটা অনেক বেশি হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কজ অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ প্রিভ্যালেন্স রেট। এখানে হচ্ছে যদি আমাদের প্রিভ্যালেন্সটা বাড়ে তাহলে সেটা লং ডিউরেশন, লো কিওর রেট, লো কেস ফ্যাটালিটি, ইনক্রিজ ইন নিউ কেসেস, ইমিগ্রেশন অফ পেশেন্টস, ইমপ্রুভ ডিটেকশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ইমিগ্রেশন অফ হেলদি পিপল। আর যদি ডিক্রিজ হয় তার মানে হচ্ছে শর্ট ডিউরেশন, হাই কিওর রেট, এটার উল্টা হাই ফ্যাটালিটি রেট, ডিক্রিজ ইন নিউ কেসেস, ইমিগ্রেশন অফ পেশেন্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ইমপ্রুভ কিওর রেট, আর হচ্ছে ইমিগ্রেশন অফ হেলদি পিপল। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের কী কারণে প্রিভ্যালেন্স বাড়তে পারে এবং কমতে পারে সেগুলা এখানে দেওয়া আছে। এখন এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলা আছে, দেখেন, চেঞ্জেস ইন প্রিভ্যালেন্স মে হ্যাভ মেনি কজেস। হ্যাঁ, অনেকগুলা কজ থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের এই যে প্রিভ্যালেন্স রেটটা কমানো বা বাড়ানোর ক্ষেত্রে, কিন্তু এটা আসলে ডিফিকাল্ট টু ইন্টারপ্রেট, হ্যাঁ, যে কেন অ্যাকচুয়ালি বাড়ছে বা কমছে। আমরা প্রিভ্যালেন্স ডেটা কখন ব্যবহার করি বা কেন ব্যবহার করি সেটা আমরা এখানে জানতে পারবো। প্রথম হচ্ছে আমাদের হেলথ কেয়ার নিডস, অ্যাসেসিং হেলথ কেয়ার নিডস, হেলথ সার্ভিস প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্স ডেটা ইউজ করতে পারি। তারপরে মেজারিং অকারেন্সেস অফ কন্ডিশনস উইথ গ্রাজুয়াল অনসেট, তারপরে স্টাডি ক্রনিক ডিজিজ। প্রিভ্যালেন্স ডেটা আমরা ইউজ করতে পারি অ্যাকচুয়ালি ক্রনিক ডিজিজ স্টাডি করতে। তারপর হচ্ছে ইনসিডেন্স, এটা আমরা তাহলে প্রিভ্যালেন্সটা কি এটা আমরা শিখলাম। সিম্পলি আমরা একটা জিনিস মনে রাখবো যে যেটা প্রিভ্যালেন্স সেটা হচ্ছে আপনার মেজার অফ ডিজিজ বার্ডেন, আর যেটা ইনসিডেন্স সেটা হচ্ছে মেজার অফ ডিজিজ রিস্ক। আমার এই দুইটা ছোট্ট বাক্য যদি কেউ মনে রাখেন তাহলে খুব ইজিলি এটা বোঝা সহজ হবে। সেটা হচ্ছে যেটা বললাম, ইনসিডেন্স হচ্ছে মেজার অফ ডিজিজ রিস্ক, আর প্রিভ্যালেন্স সেটা হচ্ছে মেজার অফ ডিজিজ বার্ডেন। হ্যাঁ, আমরা নিশ্চয়ই রিস্ক অ্যান্ড বার্ডেন বলতে কী বোঝায় এটা আমরা বুঝি, এখানে যারা সবাই আছেন মোটামুটি এই কোর্সগুলো দেখেছেন। তো ইনসিডেন্স মানে হচ্ছে নাম্বার অফ নিউ কেসেস ইন এ গিভেন পিরিয়ড ইন এ স্পেসিফাইড পপুলেশন। হ্যাঁ, তো এই টাইম পিরিয়ডটা কেমন হতে পারে অবশ্যই আমাদের স্পেসিফিক বলে দিতে হবে, সেটা কি ডে, মান্থ অর ইয়ার, এটা অবশ্যই আমাদেরকে স্পেসিফাই করে দিতে হবে। হ্যাঁ, মেজার্স দ্য র্যাপিডিটি উইথ হুইচ নিউ কেসেস আর অকারিং ইন এ পপুলেশন। হ্যাঁ, তো ইনসিডেন্সটা আমরা এক্সপ্রেস করতে পারি অ্যাবসলিউট নাম্বারে অথবা কিউমুলেটিভ ইনসিডেন্স হিসাবে, তারপরে ইনসিডেন্স ডেন্সিটি হিসাবে। হ্যাঁ, আমরা সবগুলাই দেখব পার্ট বাই পার্ট। তাহলে ইনসিডেন্স হচ্ছে যেটা বললাম আমি, যে মেজার অফ ডিজিজ রিস্ক, আর প্রিভ্যালেন্সটা হচ্ছে মেজার অফ ডিজিজ বার্ডেন। ওকে, এখন আমরা এখানে কিউমুলেটিভ ইনসিডেন্স বলতে কি বোঝায়, নাম্বার অফ নিউ কেসেস, এই যে 10⁻n দ্বারা গুণ করার কারণটা সব জায়গায় সেম, আমি একটু আগেই বলে এসেছি। আর পপুলেশন অ্যাট রিস্ক অ্যাট দ্য বিগিনিং। হ্যাঁ, এটা ডিউরিং দ্য ইয়ার না, কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাট দ্য বিগিনিং। এটাকে আমরা বলতে পারি আর একটা নাম রয়েছে অ্যাটাক রেট। হ্যাঁ, assumes that the entire population at risk the beginning was followed up, হ্যাঁ, for time period of observation। একটু আগে আমরা যে প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করে আসলাম 1 year ফলোড আপে ছিল। ঠিক আছে, আমি তো কাউকে জয়েন রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না। আরাফাত, আমি কাউকে অ্যাকচুয়ালি জয়েন রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না। কেউ কি, আমি তো, আমাকে শোনা যায় আরাফাত? না, এখানে জয়েন রিকোয়েস্ট আমি পাইনি। ওকে, আর জয়েন রিকোয়েস্ট পাইলেও এখন আসলে অ্যাকসেপ্ট করবো না। ওকে, দেন হচ্ছে আমরা যেটা বললাম রিস্ক, এটা মানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট ইন্ডিভিজুয়াল উইল এক্সপিরিয়েন্স এ হেলথ স্ট্যাটাস চেঞ্জ, মানে হচ্ছে ওভার এ স্পেসিফাইড ফলো আপ পিরিয়ড। হ্যাঁ, অর্থাৎ এখানে হেলথ স্ট্যাটাস চেঞ্জ বলতে বোঝাচ্ছি যে নিশ্চয়ই সিকনেস আর কি। দিস অ্যাজিউমস দ্যাট ইন্ডিভিজুয়াল ডাজ নট হ্যাভ এ ডিজিজ অ্যাট দ্য বিগিনিং, ডাই ফ্রম আদার কজ ডিউরিং ফলো আপ, করেসপন্ডস টু কিউমুলেটেড ইনসিডেন্স। তো আমরা এগুলো ক্যালকুলেশন দেখলে আরও ভালো বুঝতে পারবো। তো এইটা মূলত রিস্ক হচ্ছে প্রবাবিলিটি that an individual will experience health status change, এটা আমরা মনে রাখবো রিস্ক বলতে কি বোঝায়।
ইনসিডেন্স ডেন্সিটি, এটা হচ্ছে আপনার নাম্বার অফ নিউ কেসেস বাই টোটাল পার্সন টাইম অবজারভেশন। হ্যাঁ, এটাকে আরও বলা যেতে পারে ইনসিডেন্স রেট। মূলত রিফ্লেক্টস মোর এক্স্যাক্টলি দ্য পার্সন টাইম অবজার্ভড। ইনসিডেন্স রেট, রিস্ক, কিউমুলেটিভ ইনসিডেন্স যেটা, আর হচ্ছে হ্যাঁ মোরালেস সেম এগুলা, কিন্তু এখানে আমাদের এই কিউমুলেটিভ ইনসিডেন্সটা আর হচ্ছে ইনসিডেন্স ডেন্সিটি, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে। তারপরে ইনসিডেন্স ডেটা আমরা কখন এটা ব্যবহার করি, মূলত ডেসক্রাইব ট্রেন্ডস ইন ডিজিজ, আমাদের ডিজিজের যে ট্রেন্ডটা আছে সেটা ডেসক্রাইব করতে মূলত আমরা যে ইনসিডেন্স ডেটা থাকে সেটা আমরা ব্যবহার করি। ইভ্যালুয়েট ইম্প্যাক্ট অফ প্রাইমারি প্রিভেনশন প্রোগ্রামস, আমাদের যে প্রিভেনশন প্রোগ্রাম বা প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল প্রোগ্রামগুলো থাকে সেগুলোর মানে ইম্প্যাক্টটা কত বা কেমন সেটা আমরা ইভ্যালুয়েট করতে ইনসিডেন্স ডেটা ব্যবহার করতে পারি। এখন ইনসিডেন্স আর প্রিভ্যালেন্স এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। তো ইনসিডেন্সকে আই দ্বারা আর প্রিভ্যালেন্সকে পি দ্বারা মানে আমি এখানে ডিনোট করেছি। আর এই ডি মানে হচ্ছে আপনার ডিউরেশন অফ দ্য ডিজিজ, তার মানে প্রিভ্যালেন্স ইকুয়াল ইনসিডেন্স ইন্টু ডিউরেশন অফ দ্য ডিজিজ। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভ্যালেন্স অ্যান্ড ইনসিডেন্সের মধ্যে একটা রিলেশনশিপ বা সম্পর্ক। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জেস ইন প্রিভ্যালেন্স ফ্রম ওয়ান টাইম পিরিয়ড টু অ্যানাদার মে রেজাল্ট চেঞ্জেস। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের যদি প্রিভ্যালেন্স আর যদি ইনসিডেন্স রেটটা আর কি চেঞ্জ হয় তার মানে অবশ্যই প্রিভ্যালেন্সটা চেঞ্জ হবে, ঠিক আছে। আবার ডিউরেশনটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে আমাদের প্রিভ্যালেন্সটা চেঞ্জ হবে, এটা খুবই সিম্পল। আর প্যাটার্নস অফ ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স, যদি আমাদের হাই প্রিভ্যালেন্স অ্যান্ড লো মানে দুই ধরনের প্যাটার্ন থাকতে পারে, একটা হচ্ছে হাই প্রিভ্যালেন্স অ্যান্ড লো ইনসিডেন্স, আর একটা হচ্ছে লো প্রিভ্যালেন্স অ্যান্ড হাই ইনসিডেন্স। এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি, দেখেন হাই প্রিভ্যালেন্স অ্যান্ড লো ইনসিডেন্স যেমন ডায়াবেটিস, হ্যাঁ, আর লো প্রিভ্যালেন্স অ্যান্ড হাই ইনসিডেন্স কমন কোল্ড। কেস ফ্যাটালিটি, এটা আমরা সবাই জানি, প্লেস ইন রিলেশন দ্য নাম্বার অফ ডেথস ফ্রম এ ডিজিজ টু দ্য নাম্বার অফ কেসেস। হ্যাঁ, এটা মূলত কি করে অ্যাকচুয়ালি রিফ্লেক্ট সিভিয়ারিটি। এইটা আমরা তিনভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে প্রপোর্শন হিসেবে, রেশিও হিসাবে, নট অ্যাজ রেট। হ্যাঁ, এটার আর একটা নাম আছে কেস ফ্যাটালিটি রেট হিসাবেও আমরা এটা এক্সপ্রেস করতে পারি বা ডিসক্রাইব করতে পারি, ঠিক আছে। কারণ এখানে অল দ্য অফেন রেফার টু অ্যাজ কেস ফ্যাটালিটি রেট, এই জন্য আমরা নট অ্যাজ রেট মানে হচ্ছে আমরা রেট হিসাবে এটা এক্সপ্রেস করবো না, ঠিক আছে। মেনলি প্রপোর্শন অ্যান্ড রেশিও বা কেস ফ্যাটালিটি রেট, এই হিসেবে আমরা এই তিনটা পদ্ধতিতে আমরা কেস ফ্যাটালিটি করতে পারবো, এক্সপ্রেস করতে পারবো। এরপর হচ্ছে আমরা এই যে মোটামুটি মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি, আমরা এখানে কি কি শিখলাম, হোয়াট ইজ ইনসিডেন্স, প্রিভ্যালেন্স, তারপর হচ্ছে কিউমুলেটিভ ইনসিডেন্স, এরপর হচ্ছে আপনার ইনসিডেন্স ডেন্সিটি, পয়েন্ট প্রিভ্যালেন্স, পিরিয়ড প্রিভ্যালেন্স, যেগুলো দেখলাম সেটার একটা সামারি হচ্ছে এই স্লাইডটা। সেটা হচ্ছে প্রিভ্যালেন্স একটা স্ট্যাটিস্টিক মানে মেজার, হ্যাঁ, টেকেন অ্যাট পয়েন্ট ইন টাইম, যেটা আমরা একটু আগেই পড়ে আসছি। আর ইনসিডেন্স হচ্ছে একটা ডাইনামিক মেজার টেকেন ওভার সার্টেন টাইম। ডাইনামিক এবং স্ট্যাটিক নিশ্চয়ই আপনারা এই দুটা মানে এবং ব্যাপারটা বুঝতে পারছেন। আর মর্টালিটি, যেটা আমরা অ্যাকচুয়ালি কেস ফ্যাটালিটি পড়ে আসলাম, ইজ ক্যালকুলেটেড ইউজিং পপুলেশন denominators to reflect burden, হ্যাঁ, while case fatality is calculated using cases as denominators to reflect severity. কীভাবে এটা ক্যালকুলেট করে, কেস ফ্যাটালিটি রেট বলতে কী বুঝি, কেস ফ্যাটালিটি বলতে কী বোঝায়, এগুলো আপনারা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা .com or .org এখানে গেলে ইনসিডেন্স রেট ডিনোমিনেটর টেস্ট, ওকে, ইনসিডেন্স রেট, ওকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা, যখন আমরা মানে নাম্বার অফ নিউ কেসেস আর টোটাল পার্সন অফ টাইম মানে পার্সন টাইম অবজারভেশন। হ্যাঁ, ইফাতা মানে বুঝতে পারছেন এখানে মানে কি বোঝেন নাই সেটা একটু, এইটা পার্সন টাইম বলতে কি বোঝাচ্ছে, আচ্ছা পার্সন টাইম,
পার্সন টাইম অফ অবজারভেশন, আমরা কিন্তু এইখানে এই যে প্রিভ্যালেন্স অ্যান্ড ইনসিডেন্স এগুলো হচ্ছে আমরা পপুলেশন লেভেলে ক্যালকুলেট করি, তাই না? তো আমরা এই যে এখানে একটা পার্সনকে আপনার অবজার্ভ করতে টাইম পিরিয়ডটা কেমন সেট করেছি আমরা, সেইটা হচ্ছে আপনার পার্সন টাইম অফ অবজারভেশন। বুঝতে পেরেছেন? যেমন যেমন পয়েন্ট প্রিভ্যালেন্সের ক্ষেত্রে আমরা কি দেখলাম, একটা সার্টেন পয়েন্ট অফ টাইম। আর পিরিয়ডের ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে একটা মানে দুইটা টার্মিনাল থাকবে না, টার্মিনাল থাকবে। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতে পারি পয়েন্ট অফ টাইম, কারণ পার্সন টাইম অবজারভেশন, একজন পার্সনকে অবজার্ভ করতে আমরা কতটুকু টাইম ডেডিকেট করছি সেটা হচ্ছে পার্সন টাইম অফ অবজারভেশন। হ্যাঁ, টোটাল কতটুকু আমরা করছি সেটার সাম হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? অ্যাকচুয়ালি এই ডিজিজ ফ্রিকোয়েন্সির ব্যাপারে আর কোনো প্রশ্ন আছে? আমরা ইম্পর্টেন্ট কনসেপ্টগুলোর দিকে এখন আগাচ্ছি, আমাদের মেইনলি যেগুলো জানা দরকার সেখানে আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, জি ইফাত আপু। ওকে, তো এই তো আমাদের মোটামুটি আমাদের এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে যে মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলো আমরা ক্যালকুলেট করলাম কিভাবে, সেটা মোটামুটি এখানে আমরা শেখার চেষ্টা করেছি। তাহলে এখানে যেটা বললাম যে পপুলেশন অ্যাট রিস্ক বলতে কী বোঝায়, তারপর হচ্ছে প্রিভ্যালেন্স কী, দ্য টাইপস অফ প্রিভ্যালেন্স, পয়েন্ট প্রিভ্যালেন্স, তারপরে হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন দেখলাম একটা, পিরিয়ড প্রিভ্যালেন্স বলতে কী বোঝায় একটা ক্যালকুলেশন আমরা এখানে দেখেছি। তারপরে হচ্ছে কী কী ফ্যাক্টর আছে যেগুলো অ্যাকচুয়ালি প্রিভ্যালেন্সকে আপনার ইনফ্লুয়েন্স করতে পারে, আর হচ্ছে কজ অফ ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ প্রিভ্যালেন্স, তারপর হচ্ছে প্রিভ্যালেন্স ডেটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি, ইনসিডেন্স কী, কিউমুলেটিভ ইনসিডেন্স বলতে আমরা কী বুঝি বা এটাকে আরও আরেকটা নামে ডাকা হয় অ্যাটাক রেট, তারপর হচ্ছে রিস্ক বলতে আমরা কী বুঝি, ইনসিডেন্স ডেন্সিটি, তারপরে ইউজ অফ ইনসিডেন্স ডেটা, তারপর হচ্ছে রিলেশন বিটুইন ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স, তারপর হচ্ছে প্যাটার্নস অফ ইনসিডেন্স অ্যান্ড প্রিভ্যালেন্স। ওকে, আর এখানে আছে কেস ফ্যাটালিটি এবং কেস ফ্যাটালিটি রেট, তারপরে এখানে আমরা সামারিটা দেখেছি। এই হচ্ছে আপনার মোটামুটি আমাদের মেজারিং ডিজিজ ফ্রিকোয়েন্সি যে সেকশনটা ছিল, এই সেকশানে এগুলা মূলত এপিডেমিওলজিক্যাল টার্ম যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বেসিক জানা দরকার, সেগুলো আমি এখানে বলেছি। এই পর্যন্ত কারোর এই রিলেটেড কোনো প্রশ্ন আছে যে দুইটা সেকশন আমরা কমপ্লিট করেছি? আপনারা এনশিওর করার পরে দেন আমি নেক্সট সেকশনে যাব, যেটা একজন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হচ্ছে স্টাডি ডিজাইন। এটা আমাদের খুব ভালোভাবে শিখতে হবে এবং এখানে আমি একটু মানে সময় নিব, আবার কোনো জায়গায় ফাস্টার আগাবো আমাদের, কারণ আমাদের দেখতে পাচ্ছেন আসলে অনেক পড়া আছে এখানে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কাইন্ডলি রেসপন্স করবেন, রেসপন্স না করলে মানে আমি 2 ঘন্টা এভাবে মানে কথা বলে গেলে আসলে আসলে আপনাদের কাজে আসতেছে কিনা এটা কিন্তু বোঝা যাবে না, তাহলে আমাদের আসলে কোর্সের মানটাও খুব একটা ভালো হবে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? আই গেস না। ওকে, তাহলে আমি আগাইতে পারি। এরপরে হচ্ছে স্টাডি ডিজাইন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা আগেই বলেছি। এখন আমরা দেখব যে কত ধরনের স্টাডি ডিজাইন আছে এবং এইগুলা আমরা কিভাবে আমাদের ব্যবহার করব, এবং আমি প্রত্যেকটা স্টাডি ডিজাইনের ক্ষেত্রে পেপার আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে? ফার্স্টে স্টাডি বলতে আমরা কি বুঝি? এটা মূলত একটা সায়েন্টিফিক প্রসেস অফ আনসারিং এ কোয়েশ্চেন, হ্যাঁ, ইউজিং ডেটা ফ্রম এ পপুলেশন। আপনারা নিশ্চয়ই জানেন যে পাবলিক হেলথে মূলত আমরা কাজ করি পপুলেশন লেভেলে, রাইট? এই জন্য এখানে বলা হয়েছে যে এ সায়েন্টিফিক প্রসেস অফ আনসারিং এ কোয়েশ্চেন ইউজিং ডেটা ফ্রম এ পপুলেশন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কোয়েশ্চেন, ইজ দেয়ার এনি অ্যাসোসিয়েশন বিটুইন স্মোকিং অ্যান্ড লাং ক্যান্সার? তার মানে এটা একটা রিসার্চ কোয়েশ্চেন যেটা আমরা অ্যাকচুয়ালি মানে পপুলেশন লেভেলে ডেটা কালেক্ট করে এটার উত্তর করতে পারবো। হ্যাঁ, দিস ইজ কল্ড স্টাডি বা রিসার্চ। এখন আমরা আসি যে পাবলিক হেলথের অ্যাসপেক্টে আমাদের কী কী স্টেপস আছে একটা রিসার্চ প্রবলেম মানে অ্যাড্রেস করার জন্য। ফার্স্টে আমরা যে কাজটা করতে চাই মানে হচ্ছে যে প্রবলেমটা, স্পেসিফিক্যালি যদি বলি হেলথ প্রবলেম, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। তারপরে এটার ম্যাগনিটিউড কী সেটা আমাদের মেজার করতে হবে। তারপরে এর পেছনে কী কী ডিটারমিনেন্টস কাজ করছে বা কী ডিটারমিনেন্টস সেটা আমাদেরকে বুঝতে হবে। এরপরে হচ্ছে ডেভেলপ ইন্টারভেনশন অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি। তারপরে যেটা করতে হয় সেটা হচ্ছে পলিসি মেকিং। এরপর হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েট। আমরা যে পলিসিটা তৈরি করলাম বা
সেট করলাম, সেটা আমাদেরকে পরে ইমপ্লিমেন্ট করতে হবে, এবং ইমপ্লিমেন্ট করার পরে আমাদেরকে ইভ্যালুয়েট করে দেখতে হবে যে আসলেই আমাদের এই পলিসিটা কাজে আসলো কিনা। ওকে, তার মানে হচ্ছে আমাদের এই স্টেপস ইন দ্য প্যারাডাইম অফ পাবলিক হেলথ, এইটার আন্ডারে আমরা এই স্টেপগুলো ফলো করি। হ্যাঁ, প্রথমে আমাদের যে প্রবলেম সেটা ডিফাইন করব, তারপরে ম্যাগনিটিউডটা মেজার করব, তারপরে হচ্ছে কি ডিটারমিনেন্টগুলো বুঝবো, তারপরে হচ্ছে আমাদের ইন্টারভেনশন বা প্রিভেনশনটা আমাদের সেট করতে হবে, তারপরে পলিসি সেট করতে হবে, এরপর ইমপ্লিমেন্ট অ্যান্ড ইভালুয়েট। এখন একটা স্টাডির ক্ষেত্রে, এটা হচ্ছে পাবলিক হেলথ প্যারাডাইমের কথা আমি বললাম। এখন একটা স্টাডির ক্ষেত্রে আমরা কয়টা স্টেপ ফলো করি সেটা আমি এখানে লিখেছি। প্রথমে হচ্ছে আমাদের একটা স্টাডি কোয়েশ্চেন লাগে, যেটাকে আমরা বলি রিসার্চ কোয়েশ্চেন। এরপরে হচ্ছে আমরা কি করব, একটা স্টাডি টাইপ হতে পারে ক্রস সেকশনাল, তারপরে আপনার কেস কন্ট্রোল, কোহর্ট স্টাডি। তার মানে আমাদেরকে না ফার্স্টে একটা স্টাডি কোয়েশ্চেন সেট করতে হবে, তারপরে ওই স্টাডি কোয়েশ্চেনটা আমরা কোন মেথড ব্যবহার করে উত্তর করতে পারি সেটা আমাদের খুঁজতে হবে। তারপরে ওইটা খোঁজার শেষে আমাদের ডেটা কালেকশনের জন্য ইনস্ট্রুমেন্ট রেডি করতে হবে। তারপরে আমাদের এখানে পরে লেখা আছে কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ ডেটা ইউজিং সুইটেবল স্ট্যাটিস্টিক্যাল মেথডস। এখানে গেল। এখন আমরা যে ডেটা কালেক্ট করলাম, এটা করার পরে আমাদের কি করতে হবে, অ্যানালাইজ করলাম, কালেক্ট অ্যান্ড অ্যানালাইজ। তারপরে এটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারপ্রেট করতে হবে। তারপরে এই রিপোর্টটা আমাদের লিখতে হবে বা রিপোর্টিং করতে হবে। এই রিপোর্ট পাওয়ার পরেই মূলত আমাদের এই যে পলিসি মেকিংয়ের ব্যাপারটা আসে। এখন ইনকোয়ারি মোডে এটা নিয়ে আপনাদের সাথে একদিন একটু আমার আলোচনা হয়েছিল যে ইনকোয়ারি মোডে আমাদের অ্যাকচুয়ালি স্টাডি হচ্ছে 3 ধরনের, একটা কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ আর একটা মিক্সড। কোয়ান্টিটেটিভ যেটা, সেটা মূলত আপনার এক্সপ্রেসড ইন নাম্বারস অ্যান্ড গ্রাফস আর টেবলস। হ্যাঁ, আর কোয়ালিটেটিভ যেটা, এটা হচ্ছে মূলত থিমেটিক অ্যানালাইসিস করা হয় বা এক্সপ্রেসড এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। হ্যাঁ, আর মিক্সড মোড রিসার্চ বা স্টাডি বলতে আমরা যেটা বুঝি, যে স্টাডিটা মূলত কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুইটা মেথডই ব্যবহার করে আমরা করি, সেটাকে কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ একসাথে আমরা যেহেতু করেছি এই জন্য এটা নাম দেওয়া হয়েছে মিক্সড মোড রিসার্চ বা মিক্সড মোড স্টাডি। তো বেসড অন কোয়েরি মোড আমাদের 2 ধরনের স্টাডি এখানে আছে, 3 ধরনের, কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ অ্যান্ড মিক্সড। কোয়ান্টিটেটিভ স্টাডি যেটা, সেটা অ্যাকচুয়ালি ফোকাসেস অন থিওরিজ অ্যান্ড হাইপোথিসিস। ওকে, অ্যানালাইজ থ্রু ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, যেটা আমরা বললাম মেইনলি এক্সপ্রেসড ইন নাম্বারস, গ্রাফস, টেবলস। হ্যাঁ, আর রিকোয়ার্স মেনি রেসপন্ডেন্টস, অর্থাৎ আমরা যখন পপুলেশন লেভেলের ডেটা কালেক্ট করব বা আমরা যখন কোনো স্টাডির জন্য ডেটা কালেক্ট করব, সেখানে অবশ্যই আমাদের রেসপন্ডেন্টটা বেশি হতে হয়। তারপরে আমাদের যে কোশ্চেনগুলো, মানে আমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টস যেগুলো থাকে, সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি ক্লোজড এন্ডেড কোশ্চেন বা মাল্টিপল চয়েস কোশ্চেন দ্বারা আমরা কোশ্চেনটা রেডি করি। তারপরে আমরা হচ্ছে কি করি, সেখান থেকে ডেটা কালেক্ট করি। এখন কোশ্চেনারে 2 ধরনের কোশ্চেন থাকে, একটাকে বলে ক্লোজড এন্ডেড কোশ্চেন আর একটা নাম হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তো ক্লোজড এন্ডেড কোশ্চেন সেগুলোতে আপনার মাল্টিপল চয়েস থাকে, অর্থাৎ আপনি পার্টিসিপেন্টসকে ফিক্সড করে দিচ্ছেন যে তোমাকে এই কয়েকটা অপশনের মধ্যে উত্তর করতে হবে। আর যেটা মানে আপনার ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয়, ওপেন এন্ডেড কোশ্চেন মানে হচ্ছে আপনি পার্টিসিপেন্টকে স্বাধীনতা দিচ্ছেন, সে তার মতামত লিখছে এরকম, মানে সেখানে আপনার কোনো ফিক্সড অপশান নাই। এটাকে ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজড এন্ডেড কোশ্চেন্স বলে। এখন আমরা এই যে কোয়ান্টিটেটিভ স্টাডি, এটা কি টার্মস আছে, টেস্টিং, মেজারমেন্ট, অবজেক্টিভিটি, রেপ্লিকেবিলিটি, এই যে টার্মিনোলজিগুলো আছে, এইগুলা দ্বারা আমরা মূলত বুঝতে পারি যে এটা একটা অ্যাকচুয়ালি কোয়ান্টিটেটিভ স্টাডি। এরপরে আছে মানে আপনার কোয়ালিটেটিভ স্টাডি, এটা মূলত মানে এক্সপ্লোরিং আইডিয়াস অ্যান্ড ফর্মুলেটিং থিওরি অর হাইপোথিসিস। হ্যাঁ, এটা যেটা করা হয় মানে অ্যানালাইজড বাই সামারাইজিং, ক্যাটাগরাইজিং অর ইন্টারপ্রেটিং। হ্যাঁ, মেনলি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, আর এটা ছিল মেনলি এক্সপ্রেসড ইন নাম্বারস। তারপরে হচ্ছে রিকোয়ার্স ফিউ রেসপন্ডেন্টস, এইটাই হচ্ছে বড় তফাৎ, যে আমরা এটা খুব কম পার্টিসিপেন্টস বা রেসপন্ডেন্টস নিয়ে স্টাডিটা করতে পারি। যেটা একটু আগে বলেছি যে ওপেন এন্ডেড কোশ্চেনগুলো, মানে আমরা যখন ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্টস রেডি করি তখন আসলে এখানে ফোকাস করা হয় ওপেন এন্ডেড কোশ্চেনের দিকে, এবং এখানে কি টার্মসগুলো থাকে, কনটেক্সট, কমপ্লেক্সিটি অ্যান্ড সাবজেক্টিভিটি, আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য কনটেক্সট।
ওকে, তো এই হচ্ছে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্টাডির মধ্যে পার্থক্য। আর কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ স্টাডি বলতে কি বোঝায় এটা আমরা অলরেডি বুঝে গেছি। আর মিক্সড মোড মানে হচ্ছে যদি আমাদের এইখানে যে মেথড মানে যে ইয়েগুলো পড়লাম পয়েন্টসগুলা, এখানে যে পয়েন্টসগুলো পড়লাম এইগুলা আপনার কম্বাইন করে যে রিসার্চটা আমরা করি সেটাকে বলা হয় মিক্সড মোড রিসার্চ। আমরা এই যে কোয়ান্টিটেটিভ মেথড বা স্টাডিটা পড়লাম, এই কোয়ান্টিটেটিভ মেথডসের অনেক মানে ইম্পর্টেন্স আছে, সেটা আমরা এখানে মোটামুটি শেখার চেষ্টা করব। ঠিক আছে, রোল অফ কোয়ান্টিটেটিভ মেথডস ইন পাবলিক হেলথ। পাবলিক হেলথে আমাদের এই কোয়ান্টিটেটিভ মেথডের কী কী রোল আছে সেটা আমরা এই পরে কয়েকটা স্লাইডে ডিসক্রাইব করব। ফার্স্টে হচ্ছে পাবলিক হেলথের জন্য এপিডেমিওলজি অ্যান্ড বায়োস্ট্যাটিস্টিক্স, এই দুইটা হচ্ছে বেসিক সায়েন্স। হ্যাঁ, পাবলিক হেলথ ইনভেস্টিগেশনস ক্ষেত্রে আমরা কোয়ান্টিটেটিভ মেথড মূলত আমরা ব্যবহার করি, সেটা মূলত দুইটা ডিসিপ্লিনের সমন্বয়, একটা হচ্ছে এপিডেমিওলজি আর একটা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, এপিডেমিওলজিটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজিজ ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য মেথডস, হ্যাঁ, ইউজ টু আনকভার দ্য ইটিওলজি, যেটা একটু আগে আমরা পড়ে আসছি এপিডেমিওলজির সংজ্ঞায়, প্রগ্রেশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ। আর ইনফরমেশন মানে আমরা নিশ্চয়ই জানি যে ডেটা, ডেটা ক্যান বি এনিথিং, হ্যাঁ, ডেটা নাম্বার হতে পারে, ডেটা ইমেজ হতে পারে, তারপরে অডিওস ভিডিওস যে কোনো হতে পারে ডেটা। ডেটা মানে হচ্ছে কালেকশন অফ ফ্যাক্টস, হ্যাঁ, সেটা হতে পারে আপনার নাম্বার, তারপরে যেটা বললাম ইমেজেস, ভিডিওস, অডিওস। হ্যাঁ, ইনফরমেশন ইজ কালেক্টেড টু ইনভেস্টিগেট এ কোশ্চেন, মানে আমরা যে কোনো একটা স্পেসিফিক কোশ্চেনের উত্তর করার জন্য মূলত আমরা ডেটা কালেক্ট করি। এরপর হচ্ছে দ্য মেথডস অ্যান্ড টুলস অফ বায়োস্ট্যাটিস্টিক্স আর ইউজড টু অ্যানালাইজ ডেটা অ্যান্ড ডিসিশন মেকিং। হ্যাঁ, তার মানে এইখানে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে পাবলিক হেলথ প্যারাডাইমে বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড এপিডেমিওলজি এই দুইটার সমন্বয়ে আমরা মূলত কাজটা করে থাকি। আর পাবলিক হেলথ ইনভেস্টিগেশনের জন্য কোয়ান্টিটেটিভ মেথডটা আমরা ব্যবহার করি দুইটা ডিসিপ্লিনের সমন্বয়ে আর কি। আর একটা হচ্ছে যে এপিডেমিওলজি আমরা কী কাজে ব্যবহার করি, সেটা হচ্ছে যে ডিজিজ ডেভেলপমেন্ট আছে সেটার ক্ষেত্রে আমাদের ইটিওলজি, প্রগ্রেশন, ট্রিটমেন্ট অফ দ্য ডিজিজ, এটা আমরা বোঝার জন্য এপিডেমিওলজি ব্যবহার করি। এরপর হচ্ছে ডেটা কালেক্ট করা হয়ে গেলে তারপরে এটা অ্যানালাইজ অ্যান্ড ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বায়োস্ট্যাটিস্টিক্স। ফার্স্টে আমাদের যেটা করতে হয় অ্যাড্রেস এ পাবলিক হেলথ কোশ্চেন। হ্যাঁ, আমাদের একটা কোশ্চেন রেজ করতে হয়, তারপরে জেনারেট এ হাইপোথিসিস, যেমন ধরেন এই হাইপোথিসিসটা বেসড অন রেশনাল, তারপরে হচ্ছে আপনার বেসড অন অবজারভেশন, হ্যাঁ, তারপরে বেসড অন রিজাল্টস অফ প্রিয়ার স্টাডিজ, অর্থাৎ আমরা হাইপোথিসিসটা সেট করতে পারি একটা স্টাডি অলরেডি হয়ে গেছে সেটার উপর বেস করে, হ্যাঁ, বা সাইন্টিফিক এভিডেন্সের উপর বেস করে। এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি যে দ্য রিস্ক অফ ডেভেলপিং লাং ক্যান্সার রিমেন্স কনস্ট্যান্ট ইন দ্য লাস্ট 5 years, এটা অ্যাকচুয়ালি হাইপোথিসিস, হ্যাঁ, নট ডেফিনেটিভ কিছু। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস যে আমরা মানে অ্যাজিউম করছি যে আপনার লাস্ট 5 year হচ্ছে কি করবে, লাং ক্যান্সারটা রিমেন কনস্ট্যান্ট। ওকে, দ্য ইউজ অফ সেল ফোনস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার। হ্যাঁ, এটা আসলে কিন্তু আমরা ইনভেস্টিগেট করার পরে বুঝবো যে আমাদের হাইপোথিসিসটা অ্যাকচুয়ালি সত্য না মিথ্যা। হাইপোথিসিস দুই ধরনের, একটা হচ্ছে অল্টারনেটিভ, আরেকটাকে বলে হচ্ছে আপনার নাল হাইপোথিসিস। তো এইখানে আমরা যেটা সেট করেছি সেটাকে অ্যাকচুয়ালি বলে নাল হাইপোথিসিস। হ্যাঁ, নাল। আর অল্টারনেটিভটা হচ্ছে এই নালের উল্টা, যেমন ধরেন দ্য ইউজ অফ এ সেল ফোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং টিউমার, তাহলে এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস তাহলে কী হবে, এর উল্টা। তার মানে আমি এটা বলবো দ্য ইউজ অফ এ সেল ফোন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার। এটা হচ্ছে আপনার দুই ধরনের হাইপোথিসিস, একটা নাল আর একটা হচ্ছে অল্টারনেটিভ। নাল হাইপোথিসিসকে মূলত H0 এবং অল্টারনেটিভকে H1 অথবা HA। এ মিনস অল্টারনেটিভ আর 1, কোনো কোনো বইয়ে 1 লেখা আছে, 1 মানেও বোঝায় হচ্ছে এটা যেহেতু 0 আর এটা 1, তার মানে এটা অল্টারনেটিভ বোঝানো হয়েছে আর কি। তার মানে আমাদের প্রথমে হচ্ছে আমাদের একটা হাইপোথিসিস সেট করতে হবে, সেটাকে আমরা বলবো নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হবে হচ্ছে ওর উল্টাটা, যেমন আমি এখানে দেখাইলাম যে দ্য ইউজ অফ এ সেলফোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার, এটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভটা হবে এর উল্টা, মানে নিগেশন, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার। সেকেন্ড যেটা করতে হবে, আমাদের একটা স্টাডি কন্ডাক্ট করতে হবে। প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সার্ভে স্টাডি ইজ ইউজ টু এস্টিমেট, আচ্ছা, নাল হাইপোথিসিস, থ্যাংক ইউ।
এইখানে একটা জিনিস, প্রথমে আপনি যে কোনো একটা কোয়েশ্চেন সম্পর্কে একটা আইডিয়া করছেন, মানে ধারণা করছেন, এটাকে আমরা বলি নাল হাইপোথিসিস। যেমন আমি এইটা একটা আইডিয়া করছি বা ধারণা করছি যে দ্য ইউজ অফ সেলফোন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং টিউমার, তাহলে এটা আমার প্রাথমিক ধারণা, এই জন্য এটাকে আমি বলছি নাল হাইপোথিসিস। আর যেহেতু এটা নাল হাইপোথিসিস, অবশ্যই এটার একটা অল্টারনেটিভও হতে পারে। অর্থাৎ এখানে কি হতে পারে যে আসলেই সেলফোন কি অ্যাসোসিয়েটেড না ব্রেন টিউমারের সাথে, আমি এটা ধরে নিচ্ছি যে অ্যাসোসিয়েটেড, কিন্তু অল্টারনেটিভটাও তো হতে পারে। এই জন্য আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটাও আমাদের সেট করতে হবে, সেটাকে আমরা HA দ্বারা ডিনোট করি, এবং তখন আমাদের হাইপোথিসিসটা হবে এরকম যে দ্য ইউজ অফ এ সেলফোন ইজ নট, আমি জাস্ট শর্ট করে লিখছি, ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং টিউমার। সাবিয়া সুলতান, আপনি কি বুঝেছেন? হ্যাঁ, হতে পারে। আপনি যদি মনে করেন যে এইটা আপনি বলেছেন যে, ফর এক্সাম্পল ফার্স্টে আপনি বলেছেন দ্য ইউজ অফ সেলফোন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার, এটা আপনার নাল হাইপোথিসিস, তাহলে অল্টারনেটিভটা হবে উল্টা, অর্থাৎ অ্যাসোসিয়েটেড উইথ ডেভেলপিং ব্রেন টিউমার। অবশ্যই হতে পারে। আপনি যদি ফার্স্টে যেটা ধরবেন, মানে ফার্স্টে আপনি যেটা সেট করবেন, অল্টারনেটিভটা হবে তার উল্টা। এটা হচ্ছে সহজ কথা। বুঝেছেন আপনি? যিনি, ওকে, থ্যাংক ইউ। তাহলে যেটা বললাম, এরপরে কাজ হচ্ছে কন্ডাক্ট এ স্টাডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েক ধরনের স্টাডির কথা লেখা আছে, আমরা পরবর্তীতে অ্যাকচুয়ালি আরও ডিটেলে এগুলো দেখব। ফার্স্ট হচ্ছে সার্ভে স্টাডি। সার্ভে স্টাডি কেন ব্যবহার করা হয়? আমরা এটা টু এস্টিমেট দ্য এক্সটেন্ট অফ ডিজিজ ইন এ পপুলেশন। সার্ভিলেন্স যেটা, সেটা অ্যাকচুয়ালি মনিটর করার জন্য বা ডিটেক্ট করার জন্য, একটা স্পেসিফিক ডিজিজকে আমরা মনিটর করব বা ডিটেক্ট করব, সে কাজে আমরা সার্ভিলেন্সটা ডিজাইন করতে পারি। আর অবজারভেশনাল স্টাডি যেটা, সেটা মূলত আপনার ইনভেস্টিগেট অ্যাসোসিয়েশন বিটুইন অ্যান এক্সপোজার অ্যান্ড এ ডিজিজ আউটকাম। অলরেডি আমরা পড়ে এসেছি এক্সপোজার অ্যান্ড আউটকাম বলতে কী বোঝায়। দে রিলাই অন ন্যাচারাল অ্যালোকেশন অফ ইন্ডিভিজুয়ালস টু এক্সপোজড অর নন এক্সপোজড গ্রুপস। আমরা এক্সপোজড, নন এক্সপোজড, এক্সপোজার, আউটকাম একটা ম্যাট্রিক্স একটু পরে দেখব, এবং কীভাবে ক্যালকুলেট করি আমরা অ্যাসোসিয়েশন, সেটাও আমরা শিখবো প্রত্যেকটা স্টাডির ক্ষেত্রে ইনশাল্লাহ। এরপরে সে অবজারভেশনাল, আপনারা নাম শুনেই বুঝছেন যে এটা অবজারভেশনাল স্টাডি কেন। তারপরে সার্ভেটা মূলত একটা এক্সটেন্ট অফ ডিজিজ ইন পপুলেশন, এইটা এস্টিমেট করতে আমরা ব্যবহার করি। আর সার্ভিলেন্স যেটা, সেটা মূলত মনিটরিংয়ের ক্ষেত্রে বা ডিটেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর অবজারভেশনাল যেটা, সেটা অ্যাসোসিয়েশন ইনভেস্টিগেট করি আমরা। আর এক্সপেরিমেন্টাল যেটা, সেটা মূলত সেটাও কি করে, অ্যাসোসিয়েশনই মানে করে, মানে হচ্ছে আপনার ইনভেস্টিগেট করে, কিন্তু এখানে অবশ্যই আমাদের এক্সপেরিমেন্টাল ফেজ থাকে, মানে এক্সপেরিমেন্ট করতে হয়। হ্যাঁ, যেমন অফেন থেরাপিউটিক ট্রিটমেন্ট অ্যান্ড ডিজিজ আউটকাম, ইন্ডিভিজুয়ালস আর ইন্টেনশনালি প্লেসড ইনটু দ্য ট্রিটমেন্ট গ্রুপস বাই দ্য ইনভেস্টিগেটর্স। তার মানে এখানে আমাদের একটা কি আছে, এক্সপেরিমেন্টাল ফেজ আছে বা এক্সপেরিমেন্ট করতে হয়। নেক্সট, কালেক্ট দ্য ডেটা। হ্যাঁ, তো ডেটা কি একটু আগে আমরা পড়ে এসেছি, নিউমেরিক্যাল ফ্যাক্টস হতে পারে, রাইট, মেজারমেন্টস অর অবজারভেশনস obtained from an investigation to answer a question. ওকে, আমাদের একটা স্পেসিফিক কোয়েশ্চেন যখন থাকবে, তখন সেটা উত্তর করার জন্য আমাদের মূলত ডেটা কালেকশন করতে হবে বেসড অন আওয়ার ইনস্ট্রুমেন্টস। ওকে, ডেটা কালেক্ট করার পরে আমরা যেটা করতে হবে, যেমন ধরেন আমরা এখানে আমি 3টা এক্সাম্পলের কথা বলেছি। দ্য নাম্বার অফ লাং ক্যান্সার কেসেস ফ্রম 1960 2000 ইন ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, এই ডেটা কালেকশনের জন্য আমরা যখন এই যে মানে ডেটা কালেকশন প্রিন্সিপালস, কীভাবে আপনার টুলস ডিজাইন করতে হয়, আরও ইন ডিটেলে এগুলো আমরা শিখব। তার মানে আমাদের তৃতীয় ফেজটা হচ্ছে কালেক্টিং ডেটা। হ্যাঁ, চতুর্থ ফেজ যেটা, আমরা যে ডেটা কালেকশন করলাম, এই ডেটা কালেকশন হয়ে যাওয়ার পরে বা অবজারভেশনস আমরা যেটা পেলাম, সেটা পাওয়ার পরে আমাদের কী করতে হবে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে ডেটাগুলোকে ডিসক্রাইব করতে হবে। হ্যাঁ, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বলতে কী বোঝায়? ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অ্যাকচুয়ালি একটা অ্যাসেসমেন্ট অফ দ্য ডেটা ফ্রম এ স্টাডি। এটা অ্যাকচুয়ালি আপনার কোনো কনফার্মেটিভ স্টাডি না, জাস্ট ডেটাকে এক্সপ্লোর করতে পারে বা এক্সপ্লোর করি আমরা। এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালিসিস বলে একটা টার্ম আছে, এটাকে বলে EDA। এটার কাজ হচ্ছে আপনার ডেটাকে এক্সপ্লোর করা। তো কীভাবে এক্সপ্লোর করতে পারে, এখানে দেখেন, অর্গানাইজিং অ্যান্ড সামারাইজিং, অর্গানাইজড করতে পারে অ্যান্ড সামারাইজেশন অফ ডেটা,
তো সামারাইজেশন কী হতে পারে বা অর্গানাইজেশন, আমরা ডেটাটাকে টেবিল ফরম্যাটে প্রেজেন্ট করতে পারি, গ্রাফ দিয়ে প্রেজেন্ট করতে পারি, বা সামারি মেজার্স, সামারির মধ্যে মিন, মোড, মিডিয়ান এগুলো আছে। হ্যাঁ, আমরা স্ট্যাটিস্টিক্সে আরও ডিটেল শিখবো এটা। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের চতুর্থ পেজ হচ্ছে ডিসক্রাইব দ্য অবজারভেশনস অর ডেটা থ্রু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। এটা আর একটা নাম আছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, হ্যাঁ, বা ইডিএ। এখন আমাদের ডেটা এক্সপ্লোর করা শেষ হলে আমাদের যে ডেটা এক্সপ্লোর করলাম এরপরে কাজ হচ্ছে অ্যাসেস দ্য স্ট্রেংথ অফ এভিডেন্স। আমরা যে হাইপোথিসিসটা জেনারেট করলাম সেটার মানে যে এভিডেন্সটা আমাদের মানে এভিডেন্সটার স্ট্রেংথ কত সেটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ আমাদের ডেটাটা ইভ্যালুয়েট করতে হবে। তো এই প্রসেসটা বা এই যে পদ্ধতিটা আমরা ব্যবহার করবো এখানে সেটাকে বলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে এক্সপ্লোরেটরি, আর এখন যেটা এটা হচ্ছে কনফার্মেটরি স্টাডি। ওকে, সিম্পল একটা উদাহরণ আমরা এখানে চিন্তা করি। হ্যাঁ, যে ধরেন একটা এই যে আচল ফাউন্ডেশনের বিভিন্ন সার্ভেতে দেখা যায় যে ধরেন 60% পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট মানসিক সমস্যায় ভুগছে। এটা কিন্তু একটা জাস্ট নাম্বার, ঠিক আছে? তো এটাকে আমরা বলতে পারি যে একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস। কিন্তু যদি এখানে অ্যাকচুয়ালি বলা হতো এরকম যে কোনো এক মানে ফর এক্সাম্পল যে করোনার কারণে এটা হয়েছে, তাই না? তো এটার পেছনে কজ কী আছে, কজগুলো যদি খুঁজে বের করতে পারতাম বা খুঁজে বের করা হতো তাহলে সেটা আমরা বলতে পারি যে ওইটার এভিডেন্সটা আরও স্ট্রং, তাই না? তো এই যে কজ অ্যান্ড ইফেক্ট যে রিলেশনশিপ সেটা মূলত আমরা এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স দিয়ে অ্যাসেস করতে পারি বা অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ, অর্থাৎ কনফার্মেটরি যে অ্যানালাইসিসটা সেটা করতে পারি। অথবা ধরেন আপনার কাছে কন্ট্রোল গ্রুপ আছে, হ্যাঁ, আর কিছু ডেটা আছে এরকম। না, আমি আরও সহজ উদাহরণ দিচ্ছি। ধরেন জেন্ডার, হ্যাঁ, ফিমেল অ্যান্ড মেল, আর বিএমআই, ঠিক আছে? তো এই আপনার মেল অ্যান্ড ফিমেলের বিএমআইয়ের মধ্যে মানে হচ্ছে আপনার অবশ্যই অ্যাভারেজ বিএমআই আপনি মেল অ্যান্ড ফিমেলের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই ধরেন দেখলেন যে 20.2 অ্যান্ড 16.8, তার মানে কি একটা ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করার জন্য আসলেই এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা সেটা আমরা টেস্ট করব স্ট্যাটিস্টিক্যালি। সেটা টেস্ট করার জন্যই মূলত হচ্ছে আপনার এই ইনফারেন্সিয়াল মেথডস বা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি দেয়ার ইজ এ ডিফারেন্স, কিন্তু এটা আসলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিনা, মানে এই যে ডিফারেন্সটা আছে এটা আসলে সিগনিফিকেন্ট কিনা সেটা আমরা জাজ করার জন্য এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্সটা ইউজ করি। হ্যাঁ, আরও কিছু কাজ আছে যেমন মেক প্রেডিকশন, মেক কম্প্যারিজনস, হ্যাঁ, আস্ক মোর কোয়েশ্চেন্স, সাজেস্ট ফিউচার রিসার্চ। ওকে, আচ্ছা, প্রেডিকশন এটা আমরা আর একটু বলি যে কীভাবে আমরা প্রেডিক্ট করতে পারি। আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন ধরনের মেন্টাল হেলথ স্ক্রিনিং কোয়েশ্চেনিয়ার আছে বা মানে প্রতিষ্ঠিত কোয়েশ্চেনিয়ার আছে, সেইগুলো ব্যবহার করে ডেটা কালেক্ট করা হয়। তাহলে ওই যে স্ক্রিনিং প্রসেসে আমরা ডেটাটা কালেক্ট করলাম, ওই ডেটা থেকে কিন্তু আমরা ফিউচার প্রেডিক্ট করতে পারি যে এই যারা মানসিক সমস্যায় ভুগছে এদের মানে এরা কী করতে পারে। যেমন ধরেন আপনার এই বিভিন্ন ধরনের স্কোর আছে, ওই স্কোরগুলোর উপর বেস করে আমরা বলতে পারি যে একজন আত্মহত্যার দিকে যাচ্ছে কি যাচ্ছে না, হ্যাঁ, বা যেতে পারে তার প্রবাবিলিটি কত। এই যে ব্যাপারগুলো এটাকে বলে হচ্ছে আপনার প্রেডিকশন। যেমন ধরেন কিছু ফিচারের উপর বেস করে আমরা বললাম যে একজন পেশেন্টের হার্ট ডিজিজ আছে কি নাই, অথবা কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ আছে কি নাই, ডায়াবেটিস আছে কি নাই। হ্যাঁ, এটা আপনার কিছু ফিচার বা ডেটার উপর নির্ভর করে আমরা বলতে পারি, কিন্তু এটা কনফার্মেটরি মানে জাস্ট প্রেডিক্টিভ একটা অ্যানালাইসিস যে থাকতে পারে বা প্রবাবিলিটি। ওকে, এইটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা যে এভিডেন্সটা পাচ্ছি সেটার স্ট্রেংথটা কি করতে পারি, অ্যাসেস করতে পারি। এরপরের কাজ আমাদের অ্যানালাইসিসের প্রসিডিউর শেষ, তারপরে হচ্ছে আমাদের রিকমেন্ড ইন্টারভেনশনস আর প্রিভেন্টিভ প্রোগ্রামস, যেটা আমরা বললাম যে আমাদের ডেটা অ্যানালাইজ হওয়ার পরে আমরা যে হাইপোথিসিসটা আছে সেটা প্রুফ অ্যান্ড ডিসপ্রুফ করব, আমাদের স্টাডির যে স্ট্রেংথ সেটা তুলে ধরবো, তারপরে হচ্ছে পিয়ার রিভিউ পাবলিকেশন যেটা আমরা করে থাকি সেটাতে যাব সেই প্রসিডিউরে। তারপরে হচ্ছে আমাদের যে এখানে দেখতে পাচ্ছেন দ্য পলিসি অর অ্যাকশন ক্যান রেঞ্জ ফ্রম ডেভেলপিং স্পেসিফিক রেগুলেটরি প্রোগ্রামস টু জেনারেল পার্সন বিহেভিয়ারাল চেঞ্জেস।
এই যে 6টা স্টেপ আমরা দেখলাম, এই 6টা স্টেপটা মূলত হচ্ছে আমরা কোয়ান্টিটেটিভ মেথডটা মানে অর্থাৎ কোয়ান্টিটেটিভ মেথডের কী রোল আছে পাবলিক হেলথ প্যারাডাইমে সেটা আমরা এখান থেকে বুঝলাম। ফার্স্টে হচ্ছে অ্যাড্রেস এ পাবলিক হেলথ কোয়েশ্চেন, কন্ডাক্ট এ স্টাডি, কালেক্ট ডেটা, তারপরে ডিসক্রাইব observations or data through descriptive statistics, তারপর হচ্ছে assess the strength of evidence for against a hypothesis, evaluate the data. ওকে, তারপরে হচ্ছে recommend interventions or preventive programs. ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? এই যে আমরা এখান থেকে এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? কারো যেগুলো আলোচনা করলাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই? সমস্যা রোল অফ কোয়ান্টিটিভ মেথডস ইন পাবলিক হেলথ প্যারাডাইম, এইটা বা পাবলিক হেলথ, এইটুকু যদি আমরা বুঝি, এখন আমরা ঢুকবো কত ধরনের স্টাডি ডিজাইন আছে এবং আমরা সেগুলো কীভাবে ব্যবহার করতে পারি। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? প্রশ্ন নাই? ওকে, এখন আমরা দেখব টাইপস অফ স্টাডি ডিজাইন। আমাদের স্টাডি দুই ধরনের, একটাকে একটু আগে আমরা পড়ে আসছি এক্সপেরিমেন্টাল, আরেকটাকে বলি আমরা নন এক্সপেরিমেন্টাল বা অবজারভেশনাল স্টাডি। এই দুই ভাগে আমাদের স্টাডিটা ভাগ করা হয়। হ্যাঁ, তো এখন আসি আমরা নন এক্সপেরিমেন্টাল বা অবজারভেশনাল স্টাডি বলতে কী বোঝায়। সেটা হচ্ছে যে আপনার রিসার্চার মানে যিনি রিসার্চ করবেন বা আমরা যারা রিসার্চ করি তারা মূলত কী করে, অবজার্ভ, মেজার অ্যান্ড কালেক্ট ডেটা উইদাউট ইন্টারভেনিং উইথ দ্য স্টাডি অবজেক্টস। আমরা যাদেরকে নিয়ে স্টাডি করব তাদের উপর আসলে কোনো ইন্টারভেনশন চালানো হয় না, জাস্ট অবজারভেশনের মাধ্যমে ডেটাটা কালেক্ট করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবজারভেশনাল স্টাডি বা নন এক্সপেরিমেন্টাল স্টাডি। আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এখানে আসলে কোনো আমাদের মানে এক্সপেরিমেন্ট চালানো হয় না। ঠিক আছে, এইটা এখানে যে দিস স্টাডি শো দ্যাট দেয়ার মে বি এ রিলেশনশিপ বাট নট নেসেসারিলি কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ। হ্যাঁ, এটা আমরা একটু মনে রাখবো যে এখানে রিলেশনশিপ বা অ্যাসোসিয়েশন থাকতে পারে, কিন্তু সেটা সবসময় যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ হবে ব্যাপারটা এমন না। ঠিক আছে, আর এক্সপেরিমেন্টাল স্টাডি যেটা, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি এখানে মূলত আপনার ট্রিটমেন্ট রিসার্চার ক্যান ড্র কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কজাল রিলেশনশিপ যেটা। আর অ্যান এক্সপেরিমেন্টাল স্টাডি মে অলসো কল সায়েন্টিফিক স্টাডি অর অ্যান এক্সপেরিমেন্ট। হ্যাঁ, নাম শুনে আমরা বুঝতে পারছি এটা মূলত একটা এক্সপেরিমেন্ট যেটার মাধ্যমে আমাদের ডেটা জেনারেট করা হয়। দ্য রিসার্চার্স অ্যাপ্লাই অ্যান ইন্টারভেনশন, কিন্তু অবজারভেশনাল স্টাডির ক্ষেত্রে ইন্টারভেনশনটা অ্যাপ্লাই করা হয় না। দ্যাট মে বি এ নিউ ড্রাগ, থেরাপি, হ্যাঁ, অর সার্জারিক্যাল টেকনিক, অ্যান এডুকেশনাল প্রোগ্রাম অর এনি আদার ইন্টারভেনশন। তাহলে অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টালের পার্থক্যটা হচ্ছে মেনলি আপনার যে আমরা যে স্টাডি সাবজেক্ট নিয়ে কাজ করছি তাদের উপর আমরা কি কোনো ইন্টারভেনশন চালাচ্ছি কি চালাচ্ছি না, এটা হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স। ওকে, এখন আমরা দুইটা সিনারিও বা প্রবলেম দেখব। প্রথম প্রবলেমটা হচ্ছে ড্রিঙ্কিং টি বিফোর বেড টাইম। হ্যাঁ, এই স্টাডি টুক র্যান্ডম স্যাম্পল, মানে র্যান্ডমলি কালেক্ট করা হয়েছে অফ অ্যাডাল্টস অ্যান্ড আস্ক দেম অ্যাবাউট দেয়ার বেড টাইম হ্যাবিটস। The data showed that people who drank a cup of tea before bedtime were more likely to go to sleep earlier than those who didn't drink. এখানে কিন্তু আমাদের কোনো ধরনের ইন্টারভেনশন নাই বা এক্সপেরিমেন্ট নাই, তার মানে এই স্টাডিটা হচ্ছে আমাদের অবজারভেশনাল স্টাডি। প্রবলেম 2তে অ্যানাদার স্টাডি টুক আ গ্রুপ অফ অ্যাডাল্টস অ্যান্ড র্যান্ডমলি ডিভাইডেড ইন্টু টু গ্রুপস। ভালো করে খেয়াল করি আমরা। ওয়ান গ্রুপ ওয়াজ টোল্ড টু ড্রিঙ্ক tea every night for a week, okay, while the other group was told not to drink tea that week. Researchers then compared when each group fell asleep. তার মানে আমাদের এখানে দুইটা গ্রুপ ছিল, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। হ্যাঁ, এই দুইটা গ্রুপের মধ্যে কী করা হয়েছে, কম্পেয়ার করা হয়েছে এবং এখানে দেখেন একটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছে, একটা কন্ট্রোল গ্রুপ কিন্তু ছিল যে ওয়ান গ্রুপ ওয়াজ টোল্ড টু ড্রিঙ্ক টি এভরি নাইট ফর এ উইক। হ্যাঁ, আর আরেকটা গ্রুপকে বলা হয়েছে যে তারা নট টু ড্রিঙ্ক টি। তার মানে এখানে আমাদের দুইটা গ্রুপ আছে এবং দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা হয়েছে এবং এটা একটা এক্সপেরিমেন্টাল স্টাডি। এই দুইটা প্রবলেম যদি আপনারা বুঝে থাকেন তাহলে অবজারভেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল এই দুইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। কার কোনো প্রশ্ন আছে?
ওকে, নেক্সট। এখন আমাদের এই যে দুই ধরনের স্টাডি, নন এক্সপেরিমেন্টাল বা অবজারভেশনাল আর এক্সপেরিমেন্টাল। আচ্ছা, কন্ট্রোল গ্রুপ বলতে, আচ্ছা আমরা এই কেস কন্ট্রোল স্টাডিতে আপনাকে এটার উত্তর দেব। কন্ট্রোল গ্রুপ বলতে কি বোঝায়? আচ্ছা, আমি এখন উত্তর দিই। কন্ট্রোল গ্রুপ বলতে আমি বোঝাচ্ছি, এখানে ধরেন একটা গ্রুপকে আপনার তাদেরকে বলা হয়েছে যে তোমরা আসলে চা পান করবা না, হ্যাঁ, তার মানে এইটাকে আমরা বলতে পারি কন্ট্রোল গ্রুপ। কন্ট্রোল মানে এদের, মানে আপনি ধরেন চা খাওয়ার পরে আসলে বেড টাইম হ্যাবিটের কোনো চেঞ্জ আছে কি না এটা বুঝবেন কিভাবে? মানে যদি একটা গ্রুপ অফ পিপল মানে চা না খায় এবং আরেকটা গ্রুপ অফ পিপল চা খায়, তবেই তো আপনি তাদের মধ্যে কম্পেয়ার করতে পারবেন, তাই না? তার মানে হচ্ছে এই যে যাদেরকে ধরেন আপনার বলেছে চা পান করতে এবং আরেকটা গ্রুপকে বলেছে তারা পান করবে না, তাই না? তার মানে হচ্ছে যে যাদেরকে মানে চা পান করতে বলেনি তারা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, আর যাদেরকে বলেছে তাদের সাথে মূলত এই কন্ট্রোল গ্রুপের কম্পেয়ার করে দেখেছে যে আসলেই তাদের যে মানে থিঙ্কিং বা স্টাডি কোয়েশ্চেন সেটা উত্তর করার জন্য মূলত তারা এই এক্সপেরিমেন্টটা করেছে যে আসলেই কোনো এই মানে ড্রিঙ্কিং টি বিফোর বেড টাইম এইটার এই যে হ্যাবিটটা এটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। আপনি কি বুঝতে পেরেছেন সাবিয়া সুলতানা? ওকে, থ্যাংক ইউ। এখন আমাদের এক্সপেরিমেন্টাল অ্যান্ড নন এক্সপেরিমেন্টাল স্টাডি এটা বিভিন্ন ভাগ আছে। তো ফার্স্টে আমরা টাইপস অফ নন এক্সপেরিমেন্টাল স্টাডি বা অবজারভেশনাল স্টাডি এটা কত ধরনের সেটা আমরা পড়বো। সিম্পলি দুই ধরনের, একটা ডেসক্রিপটিভ আর একটা অ্যানালিটিক্যাল। তো ডেসক্রিপটিভ স্টাডি আর অবজারভেশনাল স্টাডি হুইচ ডেসক্রাইব দ্য প্যাটার্ন অফ ডিজিজ অকারেন্সেস ইন রিলেশন ভেরিয়েবল সাচ অ্যাজ পার্সন, প্লেস অ্যান্ড টাইম। হ্যাঁ, এটা মূলত মানে ডেসক্রিপটিভ স্টাডি মূলত যে কোনো স্টাডির বা ইনিশিয়াল কোয়েরির জন্য আমরা ডেসক্রিপটিভ স্টাডিটা ব্যবহার করি, যেমন এখানে বলা হয়েছে ফার্স্ট স্টেপ অর ইনিশিয়াল ইনকোয়ারি ইনটু এ নিউ টপিক, ইভেন্ট, ডিজিজ অর কন্ডিশন। আর অ্যানালিটিক্যাল স্টাডিটা মূলত আমরা ডেসক্রিপটিভ স্টাডি কন্ডাক্ট করার পরে অ্যান অ্যানালিটিক্যাল স্টাডি ইজ ওয়াট হুইচ অ্যাকশন উইল বি টেকেন অন কজ সিমটম টু ইমপ্রুভ দ্য ফিউচার পারফরমেন্স অফ সিস্টেম অফ ইন্টারেস্ট। হ্যাঁ, দ্য এম অফ enumerative study is estimation while an analytical study focus on prediction। ঠিক আছে, আচ্ছা এটা আমরা একটু আগে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস পড়ে এসেছি আর ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কাইন্ড অফ। হ্যাঁ, তো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটা বললাম এটা মূলত আমরা ব্যবহার করেছি ডেসক্রাইব দ্য প্যাটার্ন অফ ডিজিজ অকারেন্সেস ইন রিলেশন টু ভ্যারিয়েবল। এটা আপনার ইন টার্মস অফ পার্সন, প্লেস অ্যান্ড টাইম হতে পারে। হ্যাঁ, আর এটা মূলত ইনিশিয়াল কোয়েরি বা ইনিশিয়াল স্টাডির জন্য আমরা ব্যবহার করি। আর যখন আমরা মানে অ্যানালিটিক্যাল স্টাডি যেটা করে সেটা হচ্ছে যে প্রিডিকশন বেসড। আমরা দেখব অ্যাকচুয়ালি এই অ্যানালিটিক্যাল স্টাডি এবং ডেসক্রিপটিভ স্টাডির আবার বিভিন্ন ধরনের ভাগ আছে, ওইগুলো কীভাবে আমরা ডিজাইন করতে হয়, ব্যবহার করতে হয়, সেগুলো ইনশাল্লাহ দেখব। ফার্স্টে আমরা যেটা পড়বো ডেসক্রিপটিভ স্টাডি ডিজাইনস। ডেসক্রিপটিভ স্টাডি এই কয়েক ধরনের প্রশ্নের উত্তর করতে পারে, হু, হোয়াট, হোয়ার অ্যান্ড হোয়েন। ওকে, এই যে প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছেন, যেমন হু স্টুডেন্টস, হোয়াট আমরা কি করতে চাচ্ছি মেন্টাল ইলনেস, তারপরে কোথায় ঢাকা সিটি, তারপরে কোন সময় টাইম ডিউরিং কোভিড-19 প্যান্ডেমিক। তার মানে ফর এক্সাম্পল একটা লিখেছি যে 45% অফ দ্য স্টুডেন্টস ইন ঢাকা সিটি আর মেন্টালি সিক। ওকে, এখন এই ডেসক্রিপটিভ স্টাডি হচ্ছে 4 ধরনের। একটাকে বলে কেস রিপোর্ট, কেস সিরিজ, ইকোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ক্রস সেকশনাল। আপনারা ম্যাক্সিমাম এইটা হয়তো বা আমাদের সামনে আসে কারণ এটা অ্যাকচুয়ালি বলে প্রিভ্যালেন্স স্টাডি বা সার্ভে স্টাডি। সবগুলো আমরা দেখবো এই 4টা স্টাডি কীভাবে আমরা ব্যবহার হয় সেটা। ফার্স্টে কেস রিপোর্টস, এটা মূলত হচ্ছে ডিটেল প্রেজেন্টেশন অব এ সিঙ্গেল কেস। মনে রাখবো আমরা এটা কেস রিপোর্ট। এখানে আমরা যখন আমরা একটা সিঙ্গেল কেস নিয়ে কাজ করবো, এটা হচ্ছে নিউ অর আনফ্যামিলিয়ার ডিজিজ। হ্যাঁ, যেমন আপনারা কিছু রেয়ার ডিজিজ আছে যেমন হিরায়ামা। হ্যাঁ, এটা অনেক রেয়ার একটা ডিজিজ। তারপরে রেয়ার ম্যানিফেস্টেশনস যেটা আছে, আর জেনারেট হাইপোথিসিস রিগার্ডিং প্যাথোফিজিওলজিক্যাল মেকানিজম। মেনলি অ্যাকচুয়ালি কেস রিপোর্টস যেটা কাজ করে এই যে যেটা বললাম যে ফিজিওলজিক্যাল যে মেকানিজম, আর একটা এখানে বললাম যে সিঙ্গেল কেস। কিছু আমাদের এখান থেকে ভালোভাবে মনে রাখতে হবে, যেমন কেস রিপোর্ট হচ্ছে একটা সিঙ্গেল কেসকে ডিটেল প্রেজেন্টেশন আমাদের দিতে হয় যখন আমরা কেস রিপোর্টস তৈরি করি। হ্যাঁ, আর এটা মেনলি হচ্ছে নিউ অর আনফ্যামিলিয়ার ডিজিজের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি। এরপর হচ্ছে কেস সিরিজ, স্টাডি অফ লার্জ গ্রুপ অফ পেশেন্টস।
এইটা কিন্তু সিঙ্গেল কেস হ্যান্ডেল করে। দেখেন দুইটার আগে কিন্তু কেস আছে, এই জন্য আমাদের কনফিউশন হতে পারে। এইটা সিঙ্গেল কেসকে হ্যান্ডেল করতে পারে বা হ্যান্ডেল করে এই মেথডই, বা আমরা করে থাকি। আর একটা হচ্ছে এইখানে কেস সিরিজ যেটা, সেটা হচ্ছে লার্জ গ্রুপ অফ পেশেন্টস, হ্যাঁ, সাধারণত গ্রেটার দেন 10 উইথ এ পার্টিকুলার ডিজিজ, একটা পার্টিকুলার ডিজিজকে নিয়ে ডিজিজ বা পেশেন্টস এই স্টাডির অংশ হয়ে থাকে। লার্জ নাম্বার মে অ্যালাউ দ্য ইনভেস্টিগেটর টু অ্যাসেস দ্য প্লে অফ চান্স, কমন ওয়ে অফ, আচ্ছা এটা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল পিকচার্স অফ এ ডিজিজ, এটা আমরা তুলে ধরতে পারি। আর একটা হচ্ছে সাফার্স ফ্রম অ্যাবসেন্স অফ কম্প্যারিজন গ্রুপ, হ্যাঁ, কম্প্যারিজন গ্রুপটা কিন্তু এখানে থাকে না। এটা যেটা বললাম যে এই কেস রিপোর্টস যেটা, সেটার থেকে এটার পপুলেশন সাইজটা একটু বড় হয় বা স্যাম্পল সাইজটা একটা বড় হয়। পপুলেশন সাইজ বলেছি, স্যাম্পল সাইজ বা গ্রুপ অফ পেশেন্টস এটা অ্যাকচুয়ালি বড় হয়, জেনারেলি গ্রেটার দেন 10। এটা হচ্ছে কেস সিরিজ। এরপরে ইকোলজিক্যাল স্টাডিজ, এটা ফোকাস অন, মানে এটা অ্যাকচুয়ালি একটা গ্রুপের উপর ফোকাস করে করা হয়, গ্রুপ অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল লেভেলে মানে ডেটা কালেক্ট করা হয় না বা ডেটা কালেকশন করা হয়, যেটা এখানে দেখেন নো ইন্ডিভিজুয়াল লেভেল ইনফরমেশন অন দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপোজার অ্যান্ড ডিজিজ। তার মানে ইকোলজিক্যাল স্টাডিটা মূলত একটা গ্রুপকে ফোকাস করে করা হয়, গ্রুপ অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, রিলেট ওয়েদার পপুলেশন উইথ হাই রেটস অফ ডিজিজ also have high frequency of the suspected exposure. ওকে, তাহলে আমরা এখান থেকে কেস রিপোর্টস, কেস সিরিজ, তারপরে ইকোলজিক্যাল স্টাডিজ, এটা আমরা বুঝলাম। কেস রিপোর্টস হচ্ছে একটা সিঙ্গেল কেস, মানে ডিটেল প্রেজেন্টেশন হবে সিঙ্গেল কেস। আর কেস সিরিজ হচ্ছে আপনার স্টাডি অফ লার্জ গ্রুপ অফ পেশেন্টস, ফর এক্সাম্পল গ্রেটার দেন 10 আর কি, উইথ এ পার্টিকুলার ডিজিজ। আর ইকোলজিক্যাল স্টাডি একটা গ্রুপকে ফোকাস করে করা হয়, ওই গ্রুপটা হচ্ছে ইউনিট অফ অ্যানালাইসিস। আর এটা আমরা মনে রাখবো যে ইকোলজিক্যাল স্টাডি ইন্ডিভিজুয়াল লেভেলে কাজ বা ইন্ডিভিজুয়াল যে ইয়ে থাকে অবজারভেশন, সেটা নিয়ে আসলে কাজ করা হয় না। এখন আমরা আসি সবচেয়ে পপুলার বা পরিচিত যেটা, সেটা হচ্ছে সার্ভে বা মানে ক্রস সেকশনাল স্টাডি। হ্যাঁ, তো এইটা মূলত আমরা বলতে পারি যে একটা স্ন্যাপশট। হ্যাঁ, অর্থাৎ ইন ক্রস সেকশনাল স্টাডি এ স্যাম্পল ইজ চোজেন অ্যান্ড ডেটা অন ইচ ইন্ডিভিজুয়াল। তাইলে এইটা অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি ফোকাস করা হয়। ওকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল থেকে ডেটা কালেক্ট করা হয়, অর কেস কালেক্টেড অ্যাট পয়েন্ট ইন টাইম। এখানে আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আছে, আমি বলছি। প্রথমে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে ডেটা কালেক্ট করা হয় বা কেস, তারপরে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট অফ টাইম, এটা আমরা মনে রাখবো। আর এটা মূলত হচ্ছে যেটা বললাম যে অ্যাজ এ স্ন্যাপশট এটা ব্যবহার করা হয়। ইউনিট অফ অবজারভেশন অ্যানালাইসিস, যেটা বললাম ইন্ডিভিজুয়াল, আগেটা ছিল হচ্ছে গ্রুপ, আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। কালেক্ট ইনফরমেশন অ্যাবাউট ডিজিজ বার্ডেন। ডিজিজ বার্ডেন একটু আগে আমরা পড়ে আসছি যে প্রিভ্যালেন্স বলতে কি বোঝায়, মেজার অফ ডিজিজ বার্ডেন। এই জন্য এই ক্রস সেকশনাল স্টাডিকে বলা হয় প্রিভ্যালেন্স স্টাডি, আর একটা নাম আছে আর কি, এই যে দেখেন প্রিভ্যালেন্স স্টাডিজ। আচ্ছা, রিক্রুটমেন্ট অফ স্টাডি পার্টিসিপেন্টস কীভাবে করা হয়? আমরা এটা পপুলেশন লেভেলেও করতে পারি অথবা পপুলেশন স্যাম্পল, অর্থাৎ আমাদের বড় একটা পপুলেশন আছে, এখান থেকে আমরা মানে র্যান্ডমলি কালেক্ট করতে পারি, অর্থাৎ প্রবাবিলিস্টিক স্যাম্পলিংও করতে পারি, আবার নন প্রবাবিলিস্টিক স্যাম্পলিংও করতে পারি। ইনশাল্লাহ আমরা ফিউচার ক্লাস এটা শিখব। তো আমরা রিক্রুটমেন্ট অফ স্টাডি পার্টিসিপেন্টস, এটা আমরা পপুলেশন হতে পারে অথবা পপুলেশন স্যাম্পলও হতে পারে, অর্থাৎ এন্টায়ার পপুলেশন অথবা পার্ট অফ পপুলেশন নিয়ে কাজ করতে পারি। তারপরে অবজারভেশন ফর দ্য প্রেজেন্স অফ ওয়ান অর মোর আউটকামস অর ওয়ান অর মোর এক্সপোজার্স। একটা এক্সাম্পল আমরা দেখি, সার্ভে অফ প্রিভ্যালেন্স, মানে পয়েন্ট প্রিভ্যালেন্স এখানে আমরা লিখে দিয়েছি, অ্যান্ড সার্ভে অফ ইন্ডিভিজুয়াল বিলিভস অর অ্যাটিটিউড টুয়ার্ডস এ পার্টিকুলার ইস্যু, যেমন ধরেন পারসেপশন অন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস। ওকে, তারপরে প্রিভ্যালেন্স অফ অ্যাংজাইটি এবং মেডিকেল স্টুডেন্টস ইন বাংলাদেশ, এটাকে আমরা বলে থাকি ক্রস সেকশনাল স্টাডি। আচ্ছা, এখানে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে বা কনসিডার করতে হবে, সেটা হচ্ছে যে উই শুড নট কনফিউজ দ্য পিরিয়ড অফ স্টাডি, তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ডেটা কালেকশন পিরিয়ড, হ্যাঁ, উইথ দ্য ফ্যাক্ট দ্যাট উই কালেক্ট ডেটা ওয়ান্স ফ্রম ইচ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ আমরা একবার কালেক্ট করব একটা ইন্ডিভিজুয়াল থেকে। এ সার্ভে মে বি কন্ডাক্টেড ওভার উইকস অর মান্থস অ্যান্ড ইচ ইন্ডিভিজুয়াল ফিল দ্য সার্ভে অনলি ওয়ান্স। ওকে, we are collecting data at one point of time, so inferring temporal relationship should be dealt with carefully. তারপরে we do not know when the events occurred prior to study.
So we can only say that there is an association between the factor of interest and disease, but we cannot say that the factor is likely to have caused disease. মানে আমরা এখানে কজাল ইফেক্ট যেটা একটু আগে আলোচনা করেছি, অ্যাসোসিয়েশন আছে, এটা আমরা বর্ণনা করব, কিন্তু কজ অ্যান্ড ইফেক্ট এইটা আমরা এখানে বর্ণনা করতে পারবো না। ফর এক্সাম্পল, we design a cross-sectional study the presence of an association between obesity and depression. We are not sure which problem started first and we cannot conclude that one of them caused the other. ওকে, অর্থাৎ এই যে দুইটা ফ্যাক্টর নিয়ে আমরা কাজ করছি এটার কথা বললাম আর কি। ক্রস সেকশনাল স্টাডিজ ক্যান বি ইউজ টু এস্টিমেট দ্য প্রিভ্যালেন্স, যেটা একটু আগে আমরা পড়ে এসেছি, এটাকে প্রিভ্যালেন্স স্টাডিও বলে। এস্টিমেট দ্য প্রিভ্যালেন্স অফ এ স্টাডি ইন দ্য পপুলেশন বাট নট দ্য ইনসিডেন্স। হ্যাঁ, এটা আমরা মনে রাখবো। এই নোটগুলো হচ্ছে আমরা যখন স্টাডি ডিজাইন করব তখন আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, ইউজ অফ ক্রস সেকশনাল স্টাডিজ। ওকে, এস্টিমেট প্রিভ্যালেন্স অফ ডিজিজ, মানে কী কী কারণে আমরা এটা ইউজ করতে পারি প্রিভ্যালেন্স এস্টিমেশনের জন্য। এরপরে ডিস্ট্রিবিউশন অফ হেলথ প্রবলেমস বাই টাইম, প্লেস অ্যান্ড পারসন। তারপরে হচ্ছে আপনার হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারির জন্য। তারপরে পলিসি সেট করার জন্য বা সেট প্রায়োরিটিস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, জেনারেট হাইপোথিসিস, এক্সামিং ইভলভিং ট্রেন্ডস। তারপরে বিফোর অ্যান্ড আফটার সার্ভেস করতে পারি আমরা। তারপরে ইটারেটিভ ক্রস সেকশনাল সার্ভে, এটাও করতে পারি। এক্সাম্পল অফ রিসার্চ টু কোশ্চেন্স, মানে কোন ধরনের রিসার্চ কোশ্চেন মূলত আমরা উত্তর করে থাকি বাই ইউজিং ক্রস সেকশনাল স্টাডি। যেমন এখানে হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ হাইপারটেনশন ইন এ সিটি। তারপরে হাউ স্যাটিসফাইড আর পেশেন্টস অ্যাটেন্ডিং গভর্নমেন্ট হসপিটালস ইন ঢাকা। হোয়াট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি, নট অ্যাক্টিভিটি, ইনঅ্যাক্টিভিটি এবং স্কুল চিলড্রেন। এই টাইপের কোশ্চেনগুলো মূলত আমরা মানে ক্রস সেকশনাল সার্ভে বা ক্রস সেকশনাল স্টাডির মাধ্যমে দিয়ে থাকি। প্রত্যেকটা স্টাডির ক্ষেত্রে কিছু লিমিটেশনস আছে এবং কিছু অ্যাডভান্টেজেস আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে হচ্ছে কুইক অ্যান্ড ইনএক্সপেন্সিভ। ক্রস সেকশনাল স্টাডি আসলে ইনএক্সপেন্সিভ এবং খুব দ্রুত এটা করা যায়। নো ওয়েটিং ফর দ্য অকারেন্সেস অফ আউটকাম। হ্যাঁ, এটা ইজি অ্যান্ড ফিজিবল। নো লস টু ফলো আপ, দ্যার ইজ নো ফলো আপ অ্যাকচুয়ালি। আর ইউজড ফর ডিটারমাইনিং প্রিভ্যালেন্স বাট নট দ্য ইনসিডেন্স। অ্যাসোসিয়েশন ক্যান বি স্টাডিড, হেল্প ইন হাইপোথিসিস জেনারেশন, মানে পসিবল রিস্ক ফ্যাক্টরস আর কি। Okay, repeated cross-sectional studies on the same population at different points of time help in the evaluation of trends. অর্থাৎ আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ টাইমে ডেটা কালেক্ট করে তাদের মধ্যে ট্রেন্ডটা অ্যানালাইজ করতে পারি। ইন দ্য প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ অর রিস্ক ফ্যাক্টর। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্যান নট ডিটারমাইন কজালিটি, একটু আগে আমরা পড়েছি, এটা মূলত টেম্পোরাল রিলেশনশিপ আমাদেরকে প্রোভাইড করতে পারে। নট সুইটেবল ফর রেয়ার আউটকামস, সাথে একটু আগে বললাম যে আপনার হিরায়ামা ডিজিজ বা রেয়ার যে ইয়েগুলো আছে, অর ডিজিজ অফ শর্ট ডিউরেশন। হাই রিফিউজাল অর নন রেসপন্স ক্যান কজ বায়াস। আপনারা নিশ্চয়ই যারা সার্ভে করেছেন তারা এই ব্যাপারটা জানেন। নট ইউজফুল টু স্টাডি ডিজিজ ইটিওলজি বোঝার জন্য অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল স্টাডিটা ইউজফুল না। নট সুইটেবল ফর দ্য স্টাডি অফ রেয়ার ডিজিজ, আগে বলেছি এটা। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখি যে ইজ দ্য রেগুলার কনজাম্পশন অফ কফি অ্যাসোসিয়েটেড উইথ ইমপ্রুভড একাডেমিক পারফরমেন্স এবং ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস। এটা আমাদের রিসার্চ কোয়েশ্চেন। হ্যাঁ, তো এই কোয়েশ্চেনটা উত্তর করব আমরা, মানে অ্যাসোসিয়েশন, আমরা এখানে কজালিটি বর্ণনা করছি না, অ্যাসোসিয়েশন, তার মানে আমরা একটা ক্রস সেকশনাল স্টাডি ব্যবহার করতে পারি। এখন ক্রস সেকশনাল স্টাডি ব্যবহার করব, তাহলে নিশ্চয়ই আমাদের ডেটা কালেকশন ইনস্ট্রুমেন্ট লাগবে। তো আমরা এখানে ডেটা কালেকশন স্টাডিটা মানে ইনস্ট্রুমেন্টস কী হতে পারে, একটা কোয়েশ্চেনের, ঠিক আছে। কখন আমরা এটা ব্যবহার করব আফটার রিসিভিং ফাইনাল এক্সাম রেজাল্টস, কারণ আমরা এক্সাম স্কোরটা এখানে দেখব। একাডেমিক পারফরমেন্স যেহেতু আমরা অ্যাসেস করতে চাচ্ছি, তার মানে আমাদের এক্সাম স্কোরটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এখন এক্সপোজার, মানে সেলফ রিপোর্টিং অফ, কারা আমাদের এই ডেটাটা দিতে পারবে, যারা হচ্ছে গ্রেটার দেন 3 কফি ড্রিঙ্কস ডেইলি ফর দ্য প্রিভিয়াস ইয়ার অর অ্যাভারেজ নাম্বার অফ ডেইলি কফি ড্রিঙ্কস। হ্যাঁ, এক্সপোজার কী সেটা আমি এখানে বললাম। আউটকামটা কী অ্যাকচুয়ালি আমাদের, আউটকামটা হচ্ছে স্কোর অফ ফাইনাল এক্সামস। আর এখানে কোভ্যারিয়েন্টস থাকতে পারে, যেমন এজ, সেক্স, রেসিডেন্সি, এডুকেশনাল ইয়ার, স্মোকিং স্টেটাস, তারপরে ম্যারিটাল স্টেটাস, হ্যাঁ, তারপরে ইকোনমিক স্টেটাস, এগুলো আর কি, এগুলোকে আমরা বলি কোভ্যারিয়েন্টস। আমরা যে বলে আসলাম একটা সার্টেন পয়েন্ট অফ টাইম আমরা কী করি ডেটা কালেক্ট করি ফর ক্রস সেকশনাল স্টাডিজ, সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে। এটা দেখেন এখানে দেওয়া আছে যে আমরা দিস ফিগার শোজ দ্যাট উই কালেক্ট ডেটা অ্যাবাউট দ্য এক্সপোজার অ্যান্ড আউটকাম অ্যাট দ্য সেম টাইম। ওকে, ইম্পর্টেন্স আছে কিছু ক্রস সেকশনাল স্টাডির। ফার্স্টে আমরা ডেসক্রিপটিভ ভ্যালু নিয়ে যদি কাজ করি, এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মেডিকেল স্টুডেন্টস হু ড্রিঙ্ক কফি, মানে প্রিভ্যালেন্স আর কি। হোয়াট আর দ্য এজ অ্যান্ড সেক্স ডিস্ট্রিবিউশন অফ ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস হু ড্রিঙ্ক কফি। এরপরে অ্যানালিটিক্যাল যেটা,
মানে আমরা এখানে অ্যানালিটিক্যাল ভ্যালুর ক্ষেত্রে আমরা এইভাবে অ্যাসোসিয়েশনটা চিন্তা করতে পারি। ইজ দেয়ার অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন কফি কনজাম্পশন অ্যান্ড এক্সাম স্কোরস এবং ঢাকা মেডিকেল কলেজ স্টুডেন্টস। তার মানে ক্রস সেকশনাল স্টাডির ক্ষেত্রে আমরা ডেসক্রিপটিভ ভ্যালু যেটা, যেমন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ, একটু আগে আমরা বললাম যে এতজন মানসিক সমস্যায় ভুগছে, কিন্তু ওইটার সাথে কোন ধরনের অ্যাসোসিয়েশন আছে সেটা কিন্তু আমরা বলছি না। যখন আমরা অ্যাসোসিয়েশনটা চেক করবো সেটাকে আমরা বলবো অ্যানালিটিক্যাল ভ্যালু বা অ্যানালিটিক্যাল স্টাডি। হ্যাঁ, তো এটার ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে দ্য অ্যানালাইসিস ক্যান বি ইন ফর্ম অফ বাইভেরিয়েট। বাইভেরিয়েট মানে একই সাথে যখন আমরা দুইটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি তাকে বলা হয় বাইভেরিয়েট অ্যানালাইসিস। যেমন এখানে কফি কনজাম্পশন একটা ভ্যারিয়েবল, এক্সাম স্কোর একটা ভ্যারিয়েবল, তার মানে এটাকে আমরা বলতে পারি বাইভেরিয়েট। যদি ভ্যারিয়েবলটা মোর দ্যান ট্রু হয় তাহলে আমরা ওইটাকে বলি মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। আর এখানে আমি বলেছি হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ, দেখেন হু ড্রিঙ্কস কফি, তাই না? মানে একটা ভ্যারিয়েবল নিয়ে যখন আমরা কাজ করি সেটাকে বলা হয় ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। তাহলে একই সময় যদি আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি সেটা ইউনিভেরিয়েট অ্যানালাইসিস, দুইটা ভ্যারিয়েবল নিয়ে যদি কাজ করি বাইভেরিয়েট, আর যদি তিনটা নিয়ে করি তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস। ওকে, যেমন এখানে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, ভ্যারিয়েবল অ্যানালাইসিস স্টাডিং দিস অ্যাসোসিয়েশন হোয়াইল কন্ট্রোলিং ফর আদার ভ্যারিয়েবল কনফাউন্ডার্স। ওকে, যেটা বললাম আমরা একটু আগে, বাইভেরিয়েট অ্যান্ড মাল্টিভেরিয়েবল অ্যানালাইসিস ক্যান বি ইউজ টু স্টাডি অ্যাসোসিয়েশন বিটুইন মাল্টিপল ভ্যারিয়েবলস, অর্থাৎ পসিবল রিস্ক ফ্যাক্টরস অ্যান্ড স্পেসিফিক ডিজিজ অর আউটকাম। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস সেকশনাল স্টাডির মানে একটা ইম্পর্টেন্স। মেজার্স অফ অ্যাসোসিয়েশন, আমরা যখন ডেটা কালেক্ট করি অন এক্সপোজার অ্যান্ড আউটকাম, চারটা পসিবল গ্রুপ থাকতে পারে। চারটা কী কী? একটা হচ্ছে এক্সপোজড, যেটার অ্যাকচুয়ালি ফার্স্টে আমাদের পপুলেশন, সেখান থেকে আমরা একটা স্যাম্পল নিচ্ছি, তারপরে আমরা কি করব, এই স্যাম্পল থেকে অ্যাকচুয়ালি কালেক্ট অন ডেটা এক্সপোজার অ্যান্ড ডিজিজেস। হ্যাঁ, এখানে আবার পসিবল চারটা গ্রুপ থাকতে পারে। একটা হচ্ছে এক্সপোজড, হ্যাঁ, এক্সপোজড যারা, যাদের মধ্যে ডিজিজ থাকতে পারে, না থাকতে পারে। আবার যারা নট এক্সপোজড বা নন এক্সপোজড বা আনএক্সপোজড, তাদের মধ্যে ডিজিজ থাকতে পারে বা না থাকতে পারে। এই চারটা পসিবল কম্বিনেশন হতে পারে। হ্যাঁ, তো এই চারটা পসিবল মানে যে কম্বিনেশন আমরা এখানে পেলাম, এইটার অ্যানালাইজ করার জন্য আবার দুইটা পসিবল অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ক্যালকুলেটিং দ্য প্রিভ্যালেন্স অফ ডিজিজ ইন এক্সপোজড পারসন, অর্থাৎ প্রথমে হচ্ছে আমরা ডিজিজ যেটা সেটার প্রিভ্যালেন্স ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, এক্সপোজড পারসন যারা, তাদের মধ্যে। আর একটা হচ্ছে যে প্রিভ্যালেন্স অফ এক্সপোজার ইন এক্সপোজড পারসন। হ্যাঁ, এক্সপোজড পারসন, অথবা আমরা এখানে দেখেন কম্পেয়ার টু দ্য প্রিভ্যালেন্স অফ ডিজিজ নন এক্সপোজড পারসন। দুইটা ক্ষেত্রেই ডিজিজ, এখানে আমাদের পার্ট কয়টা? দুইটা, একটা হচ্ছে এক্সপোজার আর একটা হচ্ছে ডিজিজ। দুই ক্ষেত্রে আমরা প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করতে পারি, বোথ এক্সপোজড গ্রুপ অ্যান্ড নন এক্সপোজড গ্রুপ। আমরা এখানে অ্যাসোসিয়েশন ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি। এখানে আমরা এক্সপোজড ডিজিজড এ, এক্সপোজড নট ডিজিজড বি, নট এক্সপোজড ডিজিজড সি, নট এক্সপোজড নট ডিজিজড ডি, এই এ বি অ্যান্ড সি ডি দ্বারা ডিনোট করেছি। আপনারা হচ্ছে আবারও বলছি, এইটাকে 2x2 ম্যাট্রিক্স আমরা বলতে পারি বা ধরতে পারি। এক্সপোজড, তার মানে এখানে আমরা চারটা পসিবল কম্বিনেশন বলেছিলাম, যে এক্সপোজড তার ডিজিজ থাকতে পারে, এক্সপোজড তার ডিজিজ নাও থাকতে পারে, সেটা খেয়াল করি। এক্সপোজড ডিজিজড এ, এক্সপোজড নট ডিজিজড বি, এটা জাস্ট আমাদের ক্যালকুলেশনের জন্য আমি ডিনোট করছি, পরবর্তীতে এটা বুঝতে সুবিধা হবে। নট এক্সপোজড ডিজিজড সেটাকে আমি সি দ্বারা, নট এক্সপোজড নট ডিজিজড সেটাকে আমি ডি দ্বারা ডিনোট করছি। এটাকে আমরা বলতে পারি অ্যাসোসিয়েশন ম্যাট্রিক্স। এখন আমরা বা প্রেজেন্টেশন অফ ডেটা এটা বলতে পারি, আমরা 2x2 টেবিলে বা ফরম্যাটে আমরা এটা সাজিয়েছি। এখন আমরা এখানে যেটা বলেছি যে প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ, এটা ক্যালকুলেট কীভাবে করব? প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ ইন এক্সপোজড পারসন কম্পেয়ার টু দ্য প্রিভ্যালেন্স অফ ডিজিজ নন এক্সপোজড পারসন। ভালো করে খেয়াল করি, এক্সপোজড অ্যান্ড নট এক্সপোজড, আমরা ডিজিজের প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করব। ডিজিজ, ওকে, কাদের মধ্যে করব? এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড। তাহলে এখানে ডিজিজ আছে এবং এক্সপোজড নট, তাহলে ডিজিজ হচ্ছে এ আর এক্সপোজড নট এক্সপোজড, তাহলে এখানে আমাদের এক্সপোজড যেটা ডিজিজড এটা হচ্ছে এ, তাই না? আর নট এক্সপোজড নট ডিজিজড বি। সরি, আমরা একবার এখানে দেখেন প্রিভ্যালেন্স অফ ডিজিজ এবং এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড পারসন,
এখানে আমরা কার প্রিভ্যালেন্স ক্যালকুলেট করব? ডিজিজের। কিসের ক্ষেত্রে? এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড। তাহলে এখানে খেয়াল করি আমরা যে এই যে এটা মানে ডিজিজ, হ্যাঁ, ডিজিজ। এখন আমরা বের করব এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজডের ক্ষেত্রে। তাহলে এখানে দেখেন এক্সপোজড, হ্যাঁ, নট ডিজিজড, এই যে আমাদের অ্যামং এক্সপোজড। তাহলে এক্সপোজড হয়েছে এই যে এ বাই এ প্লাস বি। কেন? নট ডিজিজ আসছে বি। ওকে, তাহলে আমরা প্রিভ্যালেন্স অফ দ্য ডিজিজ এবং এক্সপোজড পিপল এটা পাবো হচ্ছে এ বাই এ প্লাস বি করলে। সিমিলারলি নট এক্সপোজড যেটা, সেটা হচ্ছে আমরা পাবো সি বাই সি প্লাস ডি। এটা হচ্ছে প্রিভ্যালেন্স অফ ডিজিজ। ওকে, প্রিভ্যালেন্স অফ ডিজিজ দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে এক্সপোজড আর নন এক্সপোজড পার্সনের ক্ষেত্রে আমরা এইভাবে প্রিভ্যালেন্সটা ক্যালকুলেট করতে পারবো। আচ্ছা, এইটা একটু ঝামেলার মনে হতে পারে, এটা কি বুঝতে পারছেন আপনারা? আবারও বলছি, প্রিভ্যালেন্স অফ এখানে কি ছিল? প্রিভ্যালেন্স অফ ডিজিজ অ্যামং এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড পার্সন। তো প্রিভ্যালেন্স অফ ডিজিজ, হ্যাঁ, তো এখানে ডিজিজটা কি? এ। তাহলে এ বাই এক্সপোজড ডিজিজ আছে, আর এখানে দেখা যাচ্ছে নট ডিজিজ, তাই না? তার মানে এ প্লাস বি, তার মানে ডিজিজ যাদের মধ্যে আছে এবং যাদের মধ্যে নাই, এক্সপোজড পার্সনের ক্ষেত্রে প্রিভ্যালেন্সটা হচ্ছে এটা, এ বাই এ প্লাস বি। এবার আসি এক্সপোজড, নট এক্সপোজড অ্যান্ড ডিজিজড। তার মানে এখানে ডিজিজ আছে সি আর নট এক্সপোজড সি, সি প্লাস ডি। এটা হচ্ছে প্রিভ্যালেন্স, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিজিজের প্রিভ্যালেন্স। যদি আমরা এক্সপোজারের প্রিভ্যালেন্স বের করতে চাই তাহলে কি হবে, কে বলতে পারবেন? যদি আমরা এখান থেকে এক্সপোজার প্রিভ্যালেন্স অফ এক্সপোজার ফর এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড বের করতে চাই, তাহলে প্রিভ্যালেন্সটা কি হবে? যদি আপনারা আগেরটা বুঝেন, এটা বোঝার কথা, কেউ বলতে পারেন? আমরা এখন ডিজিজের প্রিভ্যালেন্স বের করছি না, বের করবো হচ্ছে এক্সপোজারের। তাহলে কিভাবে করতে পারি? এনিওয়ান? ভালো করে খেয়াল করি, আমরা এখানে প্রিভ্যালেন্স অফ এক্সপোজারেরটা বের করতে বলছে। এক্সপোজার এই যে কাদের মধ্যে? যাদের হচ্ছে ডিজিজ আছে এবং যাদের ডিজিজ নাই, হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিজ আছে আর ডিজিজ আছে। ফার্স্টে আমরা এইটা নিয়ে কাজ করব, যাদের ডিজিজ আছে। তাহলে এক্সপোজড এ বাই এ প্লাস সি, এটা হচ্ছে যাদের ডিজিজ আছে এবং এক্সপোজড তাদের প্রিভ্যালেন্স। আর নট এক্সপোজড অ্যান্ড যাদের ডিজিজ নাই, নন ডিজিজড, তাদের কি হবে? সি বাই নট এক্সপোজড সি প্লাস ডি। ওকে, সরি, বি প্লাস ডি হবে, এটা আমি ভুল লিখেছি, এটা বি প্লাস ডি হবে। বি প্লাস ডি, নট ডিজিজড হচ্ছে বি প্লাস ডি, আর ডিজিজড এ প্লাস সি। ওকে, এটুকু বুঝছেন আপনারা? এইটা কিন্তু আমার, হ্যাঁ, বাকি যারা, এটা আমাদের কিন্তু আসলে সামনে আগাইতে মানে হেল্প করবে খুব দ্রুত। এই জন্য আমি এখানে একটু সময় ব্যয় করছি। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? ওকে, এটা হচ্ছে আমাদের কিভাবে অ্যাসোসিয়েশন ম্যাট্রিক্স থেকে কিভাবে আমরা প্রিভ্যালেন্স অফ ডিজিজ অ্যান্ড প্রিভ্যালেন্স অফ এক্সপোজার ক্যালকুলেট করি সেটার কনসেপ্ট। এখন মেজর কিছু লিমিটেশন আছে ক্রস সেকশনাল স্টাডি। প্রথম যেটা, সেটা হচ্ছে প্রিভ্যালেন্ট কেসেস। এখানে বোথ ওল্ড অ্যান্ড নিউ কেসেস থাকে, হ্যাঁ। এক্সপোজার অ্যান্ড আউটকাম এস্টিমেটেড অ্যাট দ্য সেম টাইম, হ্যাঁ। অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা মানে করে এক্সপোজার অ্যান্ড আউটকামের ক্ষেত্রে এক্সামিন করা হয়, এটা একটা মেজর লিমিটেশন। যেমন ওবেসিটি অ্যান্ড ডায়াবেটিস, এটা একটা এক্সাম্পল আর কি। সামারি অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেমন এখানে আমাদের কেস রিপোর্টস অ্যান্ড কেস সিরিজ আর ইউজফুল ফর আনকমন ক্লিনিক্যাল যে কেসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। আর ইকোলজিক্যাল স্টাডিজ ক্যান বি ইউজ টু রিলেট গ্রুপ লেভেল ডেটা অ্যান্ড জেনারেট হাইপোথিসিস, যেটা বললাম আর কি। আর ক্রস সেকশনাল স্টাডি মূলত আমাদের মেজার অফ দ্য বার্ডেন আর ম্যাগনিটিউড অফ দ্য হেলথ কন্ডিশন। এরপরে আমরা শিখবো অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইন। অ্যানালিটিক্যাল স্টাডি ডিজাইনের কেন আমরা এটা ব্যবহার করি? ইনভেস্টিগেটর ডাজ নট অ্যাসাইন দ্য এক্সপোজার অ্যানালিটিক্যাল স্টাডির ক্ষেত্রে। মেক কেয়ারফুল মেজারমেন্টস অফ প্যাটার্নস অফ দ্য এক্সপোজার অ্যান্ড ডিজিজ ইন পপুলেশন। অ্যাকচুয়ালি অ্যানালিটিক্যাল স্টাডি আমরা করি কম্পেয়ারিং গ্রুপস, হ্যাঁ। একটু আগে আমরা দেখে আসছি
ড্রিঙ্ক টি বিফোর বেড টাইম, এখানে আমরা দেখে আসছি। হ্যাঁ, এক্সপেরিমেন্টাল অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির বেলায় মেক ইনফারেন্সেস অ্যাবাউট এক্সপোজার অ্যান্ড ডিজিজ, এখানে আমরা মূলত ইনফারিং সামথিং বা কোনো কিছু সম্পর্কে ইনফারেন্স দেওয়া মানে হচ্ছে আপনার ডিসিশন দেওয়া। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যালি সেটাকে প্রুফ অ্যান্ড ডিসপ্রুফ করার মাধ্যমে আমাদের একটা ডিসিশনে আসতে হয়। এই জন্য বলা হয়েছে মেক ইনফারেন্সেস অ্যাবাউট এক্সপোজার অ্যান্ড ডিজিজ। ফার্স্টে আমরা কোহর্ট স্টাডি পড়বো, তার আগে আমরা পড়ি কোহর্ট বলতে কী বোঝায়। এটা হচ্ছে গ্রুপ অফ পিপল শেয়ারিং সেম ইনফরমেশন অর ক্যারেক্টারিস্টিক্স। যেমন ধরেন আমি এখানে একটা ইউনিট অফ আর্মির কথা বলেছি। হ্যাঁ, তো এপিডেমিওলজিক্যাল স্টাডির ক্ষেত্রে দ্য ওয়ার্ড কোহর্ট ইজ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল শেয়ারিং সাম কমন ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে আমাদের আসল কথা। ওয়ান সাচ এক্সাম্পল কুড বি এ বার্থ কোহর্ট। হ্যাঁ, অল দ্য চিলড্রেন হু আর বর্ন টুডে ফ্রম টুডেস বার্থ কোহর্ট। হ্যাঁ, কোহর্ট মানে হচ্ছে তাহলে কি বললাম যে গ্রুপ অফ পিপল শেয়ারিং সাম কমন ক্যারেক্টারিস্টিক্স বা ইনফরমেশন। ঠিক আছে, যেমন বার্থ কোহর্ট হতে পারে। এটা হচ্ছে কোহর্ট বলতে কি বোঝায়। এখন আমরা আসি কোহর্ট স্টাডিজ কি, কেন এটা ব্যবহার করি এবং এখানে আমাদের অ্যাসোসিয়েশন, মেজার অফ অ্যাসোসিয়েশনটা কেমন। প্রিলিমিনারি আমাদের যে রিসার্চটা থাকে বা স্টাডি থাকে, ফর এক্সাম্পল ক্রস সেকশনাল স্টাডি অ্যান্ড কেস কন্ট্রোল স্টাডি হতে পারে। স্টাডি সাজেস্টেড অ্যান অ্যাসোসিয়েশন। আমরা একটু আগে পড়ে আসছি যে ক্রস সেকশনাল স্টাডি কী করে, আমাদের একটা অ্যাসোসিয়েশনটা করতে পারে। যেমন ধরেন বিটুইন কফি কনজামশন অ্যান্ড এক্সাম স্কোর, এটার মধ্যে অ্যাসোসিয়েশনটা আমাদেরকে মানে প্রোভাইড করে। হ্যাঁ, এরপরে আসলে কি এখন আমাদের এই ক্রস সেকশনাল স্টাডির কী মিসিং আছে? মিসিংটা হচ্ছে যে এই যে এভিডেন্স আছে সেটার স্ট্রেংথটা খুব একটা ভালো না। হ্যাঁ, ফর কজাল লিঙ্ক বিটুইন কফি কনজামশন অ্যান্ড অ্যাকাডেমিক পারফরমেন্সেস। হ্যাঁ, উই ইউজ দ্য রেজাল্টস from our previous studies to propose for a cohort study. Okay, cohort studies evaluate a possible association between exposure and outcome by following two groups: individual, exposed and unexposed, যেটা একটু আগে আমরা পড়ে এসেছি একটা ম্যাট্রিক্স, over a period of time, for example একটা certain year, to see whether they develop the disease or outcome of interest. তারপর হচ্ছে the rates of disease ইনসিডেন্স অ্যামং দ্য এক্সপোজড অ্যান্ড, আমরা একটু আগে পড়েছি যে ক্রস সেকশনাল স্টাডিটা মূলত প্রিভ্যালেন্স স্টাডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য রেটস অফ ইনসিডেন্স অ্যামং দ্য এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড গ্রুপস আর ডিটারমাইন্ডেড অ্যান্ড কম্পেয়ার্ড। এখানে আমাদের ইনসিডেন্সটাও কম্প্যারিজন করা যায় এবং আমরা ইনভেস্টিগেট করতে পারি বা ডিটারমাইন করতে পারি। সাবজেক্টস শুড নট হ্যাভ দ্য আউটকাম ভেরিয়েবল। হ্যাঁ, শুড বি ডিজিজ ফ্রি আর কি, অন এন্ট্রি অ্যান্ড শুড হ্যাভ দ্য পটেন্সিয়াল টু ডেভেলপ দ্য আউটকাম। কোহর্ট স্টাডিজ মে প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ একটু আগে একটু পরে আমরা ইন ডিটেল এগুলো দেখবো, বাট বোথ টাইপস ডিফাইন দ্য কোহোর্টস অন দ্য বেসিস অফ এক্সপোজার, নট দ্য আউটকাম। এলিমেন্টস অফ এ কোহোর্ট স্টাডি, প্রথমে হচ্ছে সিলেকশন অফ এ স্যাম্পল ফ্রম এ পপুলেশন অর সেলফ অ্যালোকেটেড গ্রুপস। তারপর হচ্ছে মেজারিং দ্য এক্সপোজার ভ্যারিয়েবল ইন দ্য স্যাম্পল, এনশিওরিং দ্যাট দ্য আউটকাম ইজ নট প্রেজেন্ট অ্যান্ড পার্টিসিপেন্ট ক্যান বি ডেভেলপড। হ্যাঁ, আর ফলো আপ, এখানে আমাদের ফলো আপটা প্রয়োজন। Follow up the population, the different exposure groups for a period of time, measure the occurrences of the outcome variable. এটা হচ্ছে কোহর্ট স্টাডির কিছু এলিমেন্টস। সিলেকশন অফ দ্য পপুলেশন, মানে আমাদের স্টাডি পপুলেশনটা আমরা কীভাবে সিলেক্ট করব। প্রথম হচ্ছে জেনারেল পপুলেশন, কোহর্টস আর সাবসেট, মানে একটা গ্রুপ। যেমন আপনারা উদাহরণ হিসেবে নিতে পারেন ফ্রামিংহাম হার্ট স্টাডি, নার্সেস হেলথ স্টাডি, এগুলো আপনারা একটু সার্চ করলে পাবেন। ফ্রামিংহাম হার্ট স্টাডির জন্য একটা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, এটা বুঝতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে পুরনো একটা কোহর্ট স্টাডি। হ্যাঁ, তারপরে স্পেশাল এক্সপোজার কোহর্টস, যেমন অকুপেশনাল গ্রুপস হতে পারে। জেনারেটিং বেসলাইন ইনফরমেশন, প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে এক্সপোজার স্টেটাস অফ মেম্বার্স অফ কোহর্ট, তাদের যে ভ্যালিডিটি সেটা আমরা অ্যাসেস করি। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন ডেটা আইডেন্টিফিকেশন ফেজ থাকে। এক্সক্লুড ইন্ডিভিজুয়ালস হ্যাভিং ডিজিজ অ্যাট বেসলাইনে যাদের ডিজিজ আছে তাদেরকে আমরা আসলে এক্সক্লুড করে দিব। তারপরে ডিফাইন ইন্ডিভিজুয়াল অ্যাট রিস্ক, পপুলেশন অ্যাট রিস্ক যেটাকে আমরা বলছি। অবটেইন ডেটা অন কো ভ্যারিয়েবলস, আদার এক্সপোজার ভ্যারিয়েবলস আর কি। এরপরে হচ্ছে চয়েস অফ কম্প্যারিজন গ্রুপ, কাদের সাথে আমরা কম্পেয়ার করব সেটা এখানে আমাদের চুজ করতে হবে। সেটা হতে পারে ইন্টারনাল কম্প্যারিজন অ্যান্ড এক্সটার্নাল কম্প্যারিজন, যেমন আনএক্সপোজড পারসন ইন দ্য পপুলেশন। আর এক্সটার্নালের ক্ষেত্রে হতে পারে হোয়েন ইন্টারনাল কম্প্যারিজন গ্রুপ নট অ্যাভেলেবল। হ্যাঁ, ইন্টারনাল যখন আসলে কম্প্যারিজন গ্রুপ থাকে না তখন আমাদের এই এক্সটার্নাল কম্প্যারিজন গ্রুপে আমরা আসি। যেমন অবজার্ভ নাম্বার অফ ব্লাডার ক্যান্সার ডেথস, হ্যাঁ, অ্যানলাইন ডাই ইন্ডাস্ট্রি কম্পেয়ার টু দ্য এক্সপেক্টেড কেসেস। ওকে, এটা হচ্ছে আমাদের চয়েস অফ কম্প্যারিজন গ্রুপ, কীভাবে আমরা অ্যাকচুয়ালি গ্রুপ চুজ করব। এরপরে হচ্ছে
একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, একটু আগে আমি বললাম যে ফ্রামিংহাম হার্ট স্টাডি, যেটা এটা মূলত সবচেয়ে পুরনো একটা স্টাডি, কোহর্ট স্টাডি। এটা 1940 সালে মূলত স্টার্ট করা হয়েছিল। এই স্টাডিটার অবজেক্টিভটা হচ্ছে ওয়াজ টু আইডেন্টিফাই রিস্ক ফ্যাক্টর কল্ড কার্ডিওভাস্কুলার ডিজিজ। স্টাডি ওয়াজ কন্ডাক্টেড ইন এ টাউন অফ ফ্রামিংহাম হুইচ হ্যাড এ পপুলেশন অফ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28,000 পপুলেশন ছিল। তারপরে সো দিস পপুলেশন ইনফ্যাক্ট দ্য স্যাম্পল অফ দিস পপুলেশন ওয়াজ দেন ডিভাইড ইন্টু টু গ্রুপস। আমরা যেহেতু কম্পেয়ার করবো, তার মানে অবশ্যই দুইটা গ্রুপ লাগবে, রাইট? দুইটা গ্রুপে ভাগ করা হচ্ছে বেসড অন দোজ হ্যাভিং রিস্ক ফ্যাক্টর অ্যান্ড দোজ হু ওয়াজ নট হ্যাভিং রিস্ক ফ্যাক্টর। তারপরে ইনভেস্টিগেটর কনসিডার সেভারাল রিস্ক ফ্যাক্টর, ওয়ান অফ হুইচ ওয়াজ হাইপার টেনশন। তারপরে হচ্ছে সো ফর দ্য পারপাস দে ক্লাসিফাইড ইন্টু, পপুলেশনকে কী করছে, দুইটা ভাগে ভাগ করছে, হাইপার টেনশন অ্যান্ড দোজ হু ডিড নট হ্যাভ হাইপার টেনশন। তারপরে দিস কোহর্ট ওয়াজ দেন ফলোড আপ, তাদেরকে ফলো আপে রেখেছে। ইন টাইম দ্য ইনসিডেন্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস ওয়াজ কম্পেয়ার্ড ইনটু দ্য কোহর্টস। আপনারা এই ওয়েবসাইটে গেলে খুব ভালোভাবে আরও ইন ডিটেলে জানতে পারবেন। এটা একটা দিয়েছি। সেম মেজার অফ অ্যাসোসিয়েশন আমরা এখন এসেছি, বাট এখানে আমরা মেজার অফ অ্যাসোসিয়েশন আগে যেটা শিখলাম প্রিভ্যালেন্স অফ এ ডিজিজ অ্যান্ড প্রিভ্যালেন্স অফ এক্সপোজার, কিন্তু এখানে আমরা একটা টার্মিনোলজি শিখব রিলেটিভ রিস্ক। হ্যাঁ, রিলেটিভ রিস্ক বলতে কী বোঝায়? দ্য রিলেটিভ রিস্ক is used to cohort studies to estimate the strength of association between exposure and outcome. হ্যাঁ, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় রিস্ক রেশিও। তো এইটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? যেটা আমরা একটু আগে পড়েছি যে ইনসিডেন্স হচ্ছে আপনার মেজার অফ ডিজিজ রিস্ক। হ্যাঁ, তো এই যে রিস্ক রেশিও বা রিস্ক, এটা আমরা ক্যালকুলেট করতে পারি নাম্বার হু হ্যাভ দ্য ডিজিজ, মানে যাদের ডিজিজ আছে, এবং টোটাল গ্রুপ যারা আমরা নিচ্ছি, যে কটা গ্রুপ, সেই টোটাল গ্রুপকে যখন আমরা ভাগ করব, অর্থাৎ নাম্বার হু হ্যাভ দ্য ডিজিজ এটাকে যখন আমরা ভাগ করব টোটাল গ্রুপ দিয়ে, তখন আমরা মূলত রিলেটিভ রিস্কটা পাবো। আর রিলেটিভ রিস্ক কেন ব্যবহার করা হয় এটা আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশনটা, মানে অ্যাসোসিয়েশনের স্ট্রেংথ কেমন এক্সপোজার অ্যান্ড আউটকাম, সে কারণে মূলত আমরা এই রিলেটিভ রিস্কটা ব্যবহার করি। তো রিলেটিভ রিস্ক ক্যালকুলেশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সপোজড অ্যান্ড নন এক্সপোজড দুইটা গ্রুপ আছে, রাইট? তো রিলেটিভ রিস্ক যখন আমরা ক্যালকুলেশন করব, তখন হচ্ছে ইনসিডেন্স অফ ডিজিজড ইন এক্সপোজড। তাহলে এখানে এক্সপোজড কোনটা? ডিজিজড। ভালো করে খেয়াল করি, ডিজিজড অ্যান্ড এক্সপোজড এ। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্সপোজড, ডিজিজ, নট ডিজিজড। তাহলে আমাদের ডিজিজ অ্যান্ড নট ডিজিজড এই দুইটা সাম নিতে হবে। তাহলে আমাদের বের করতে চাচ্ছি ইনসিডেন্স অফ ডিজিজ ইন এক্সপোজড। তাহলে এ বাই এ প্লাস বি, যেটা এ বাই এ প্লাস বি, এরপর হচ্ছে নট এক্সপোজড অফ ডিজিজ। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের এখানে নট এক্সপোজড সি, ডিজিজড অ্যান্ড নট ডিজিজড সি প্লাস ডি। এটা হচ্ছে আমাদের রিলেটিভ রিস্ক ক্যালকুলেশন। এখন আমরা এটা ইন্টারপ্রিটেশন করবো কীভাবে? অর্থাৎ ধরেন আপনি এই যে আর রিলেটিভ রিস্ক, এটা তো একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আমরা কীভাবে ইন্টারপ্রেট করব? খুবই সিম্পল। যদি আমাদের রিলেটিভ রিস্কের মান 1 হয়, তাহলে আমরা বুঝবো ইনসিডেন্স ইন এক্সপোজড অ্যান্ড আনএক্সপোজড গ্রুপ ইজ সেম। ওকে, তার মানে হচ্ছে দেয়ার ইজ নো অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড ডিজিজ। ওকে, আর যদি এটার মান রিলেটিভ রিস্কের থেকে বড় হয়, মানে 1-এর থেকে বড় হয়, সেখানে আমরা বুঝবো অবশ্যই ইনসিডেন্স ইন এক্সপোজড গ্রুপ ইজ হায়ার দ্যান আনএক্সপোজড গ্রুপ। অর্থাৎ এখানে আমরা বুঝবো যে এক্সপোজার ইজ পজিটিভলি অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। আর যদি লেস দেন হয়, মানে হচ্ছে লেস দেন 1 হয় রিলেটিভ রিস্ক, সেক্ষেত্রে আমরা বুঝবো ইনসিডেন্স ইন এক্সপোজড গ্রুপ ইজ লোয়ার দ্যান আনএক্সপোজড গ্রুপ। হ্যাঁ, তার মানে হচ্ছে এক্সপোজার ইজ নেগেটিভলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডিজিজ। ওকে, এইটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন অফ রিলেটিভ রিস্ক। ওকে, এখানে আমি যেহেতু ক্যালকুলেশনের ফ্যাক্টর আছে, আমি একটু প্রশ্ন করি, আপনারা এইটুকু বুঝেছেন? এটুকু বুঝেছেন যে রিলেটিভ রিস্ক কী, কেন ব্যবহার করি, ক্যালকুলেশনটা কিভাবে করি, এবং ইন্টারপ্রিটেশনটা ক্যালকুলেট করলেই হবে না, কিভাবে আমরা ইন্টারপ্রেট করব। এটাকে ক্লিয়ার সবার কাছে? রিলেটিভ রিস্কটা মূলত ব্যবহার করা হয় যে এক্সপোজার অ্যান্ড আউটকাম এই দুইটার মধ্যে অ্যাসোসিয়েশনের যে স্ট্রেংথ, কোহর্ট স্টাডির ক্ষেত্রে যে মানে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা অ্যাসেস করার জন্য মূলত রিলেটিভ রিস্কটা ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে আমরা এই যে রিলেটিভ রিস্ক যখন আমরা ইন্টারপ্রিটেশন করব, তখন এই রিলেটিভ রিস্কের মান থেকে আমরা বুঝতে পারবো যে এক্সপোজার অ্যান্ড আউটকাম
অর্থাৎ এক্সপোজারটা আসলেই যে আউটকাম মানে একটা ডিজিজ বোঝাচ্ছি, আসলেই এক্সপোজারটা ডিজিজের সাথে মানে কতটা স্ট্রংলি কো রিলেটেড। আমি যদি এখানে কো রিলেশনের কথা বলে আরও ভালো বোঝা যায়, বা অ্যাসোসিয়েটেড। যেমন যখন রিলেটিভ রিস্কের মান 1, তার মানে আমরা বুঝতেছি যে আসলে এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই। যখন গ্রেটার দ্যান 1, তার মানে এটা পজিটিভলি অ্যাসোসিয়েটেড। যখন লেস দ্যান 1, নেগেটিভলি অ্যাসোসিয়েটেড। বোঝা গেছে? অর্থাৎ আমরা এখানে অ্যাসোসিয়েশনটা চেক করতে পারবো। এরপর হচ্ছে টাইপস অফ কোহর্ট স্টাডি। সাধারণত 3 ধরনের কোহর্ট স্টাডি আছে। একটাকে বলে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডি, আর একটা যে বাইডিরেকশনাল স্টাডি, এটাকে মূলত বলে যে অ্যাম্বিস্পেক্টিভ স্টাডি। হ্যাঁ, এই তিনটাই কিন্তু কোহর্ট স্টাডি, কিন্তু এটা ডিফারেন্ট পার্সপেক্টিভে ব্যবহার করা হয়। ইন দ্য পার্সপেক্টিভ কোহর্ট স্টাডি, বাই দ্য টাইম ইউর স্টাডি স্টার্টস এক্সপোজার অ্যান্ড ডিজিজ, এখানে এক্সপোজার অ্যান্ড ডিজিজ হ্যাজ নট ইয়েট অকার্ড। ভালো করে খেয়াল করি আমরা, এখানে স্টাডি স্টার্টস ফ্রম এক্সপোজার বাট ডিজিজ নট অকার্ড। রেট্রোস্পেক্টিভে যেটা হয়, এক্সপোজার্স বোথ এক্সপোজার্স অ্যান্ড ডিজিজ অলরেডি অকার্ড। আর এই যে বাইডিরেকশনাল স্টাডির ক্ষেত্রে যেটা দেখা যায় যে আচ্ছা, এক্সপোজার হ্যাজ অলরেডি অকার্ড, okay, and then follow up this exposed and exposed individuals develop outcomes. এটা আরও ভালো বোঝা যাবে এই চিত্রের মাধ্যমে। স্টার্টস, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রথম কথা ছিল যে স্টাডি স্টার্টস ফ্রম এক্সপোজার বাট ডিজিজ নট অকার্ড। এখানে দেখা যাচ্ছে ডিজিজ নট অকার্ড, এটা কিন্তু হয়নি। তারপর একটা ছিল হচ্ছে আমাদের এই যে বোথ এক্সপোজার অ্যান্ড ডিজিজ হ্যাজ অলরেডি অকার্ড, ওকে। তারপরেরটা হচ্ছে আমাদের এই যে exposure already occurred and then follow up this study, ওকে। এই যে এখানে আমি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়েছি প্রসপেক্টিভ, ওকে। তারপরে এই যে বাইডিরেকশনাল অ্যান্ড রেট্রোস্পেক্টিভ স্টাডি। এখন আমরা এই প্রসপেক্টিভ অ্যান্ড রেট্রোস্পেক্টিভ যে স্টাডিটা আছে এইটার সম্পর্কে কিছু একটা জানবো। প্রসপেক্টিভ কোহর্ট স্টাডিজ মূলত পার্টিসিপেন্টস আর আইডেন্টিফাইড অ্যান্ড ফলোড আপ ওভার টাইম আনটিল দ্য আউটকাম অফ ইন্টারেস্ট হ্যাজ অকার্ড or time limit for the study has been reached. আর retrospective study যেটা exposure and outcome have already occurred, হ্যাঁ, the start of the study current time. আর প্রি এক্সিস্টিং ডেটা সাচ অ্যাজ মেডিকেল রেকর্ডস, যেটা আমরা মেডিকেল রেকর্ডস তো অনেক কিছু হতে পারে, আর এমপ্লয়ি মানে আপনার ইলেকট্রনিক হেলথ রেকর্ড হতে পারে, বা দেখা যাচ্ছে প্রেসক্রিপশন, এমপ্লয়ি ফাইলস ক্যান বি ইউজ টু অ্যাসেস এক্সপোজার স্ট্যাটাস ইন দ্য পাস্ট। এটা অ্যাকচুয়ালি প্রি এক্সিস্টিং ডেটা যেগুলো আছে আমাদের ডেটা কালেক্ট না, ওইটাকে আমরা সেকেন্ডারি ডেটা বলতে পারি। আর দিস টাইপ অফ কোহর্ট স্টাডি ইজ লেস টাইম কনজিউমিং অ্যান্ড লেস কস্টলি। অর্থাৎ এই যে প্রি এক্সিস্টিং ডেটা নিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে লেস কস্টলি অ্যান্ড লেস টাইম কনজিউমিং। আর বাট ইট ইজ মোর সাসেপ্টেবল টু দ্য এফেক্টস অফ বায়াস, এখানে কিছু বায়াসনেস থাকার পসিবিলিটি আছে। ইনফরমেশন অন এক্সপোজার অ্যান্ড কনফাউন্ডিং ভ্যারিয়েবলস মে আনরিলায়েবল, আনঅ্যাভেলেবল, ইনঅ্যাডিকুয়েট অর ডিফিকাল্ট টু কালেক্ট। অর্থাৎ সেকেন্ডারি ডেটা নিয়ে কাজ করলে আমরা এই জিনিসগুলো ফেস করব। এখানে আমরা প্রসপেক্টিভ অ্যান্ড রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডিজের এখানে যা আলোচনা করলাম সেটা এখানে দিয়েছি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন। তো রেট্রোস্পেক্টিভ অ্যান্ড প্রসপেক্টিভ একসাথে যদি আমরা বলি তাহলে সেটাকে বলা হয় রেট্রোস্পেক্টিভ অ্যান্ড প্রসপেক্টিভ স্টাডি। এটা হচ্ছে এ কোহর্ট স্টাডি মে কম্বাইন বোথ রেট্রোস্পেক্টিভ অ্যান্ড প্রসপেক্টিভ স্টাডি ডেটা, মানে হচ্ছে দুইটা একসাথে করে আমরা স্টাডি যখন করবো আর কি। এখন মেজার অফ অ্যাসোসিয়েশন সেমভাবে আমরা এখানে রিলেটিভ রিস্ক যেটা, এটা আমি অলরেডি আলোচনা করেছি, এই জন্য আমি এটা স্কিপ করব কারণ আমাদের আরও এগোতে হবে। তো রিলেটিভ রিস্কটা কি? এটা মূলত অ্যাসোসিয়েশনটা আমরা চেক করতে ব্যবহার করি বিটুইন এক্সপোজার অ্যান্ড আউটকাম, আর এটা এস্টিমেট দ্য স্ট্রেংথ অফ অ্যাসোসিয়েশন আর কি। আর এটার রিলেটিভ রিস্কটা কি? নাম্বার হু হ্যাভ দ্য ডিজিজ অ্যান্ড টোটাল গ্রুপ। এইখানে আমরা এটা ক্যালকুলেশনটা একটু আগে দেখে এসেছি, এটা সিমিলার, এজন্য আমি এটা সিমিলারলি রেখে দিয়েছি, ওকে। ইন্টারপ্রিটেশনটাও সেম, ওকে। অ্যাডভান্টেজেস অফ কোহর্ট স্টাডিজ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি নোয়িং দ্যাট প্রেডিক্টর ভ্যারিয়েবল মানে এক্সপোজার ওয়াজ প্রেজেন্ট বিফোর আউটকাম ভ্যারিয়েবল অকার্ড সাম এভিডেন্স অফ কজালিটি আর কি। এরপরে ভ্যালুয়েবল ইন স্টাডিং রেয়ার এক্সপোজার্স, তারপর ডিরেক্টলি মেজার্স ইন দ্য ইনসিডেন্স অফ এ ডিজিজ অর অ্যান আউটকাম, ক্যান স্টাডি মাল্টিপল আউটকামস অফ এ সিঙ্গেল এক্সপোজার। আর এখানে আমাদের আছে রিলেটিভ রিস্ক ইজ দ্য মেজার অফ অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস প্রথমটাই যেটা সেটা হচ্ছে এক্সপেন্সিভ অ্যান্ড ইনসাফিসিয়েন্ট ফর স্টাডিং রেয়ার আউটকামস,
A large number of subjects is usually needed, often needs a follow-up. ওকে, তারপরে লস টু ফলো আপ ক্যান এফেক্ট দ্য ভ্যালিডিটি অফ ফাইন্ডিংস, অর্থাৎ ফলো আপে যদি আমরা ফেল করি সেক্ষেত্রে আমাদের ওভারঅল ফাইন্ডিংস এফেক্ট করতে পারে। রেট্রোস্পেক্টিভ কোহর্ট স্টাডিজ নিড কমপ্লিট অ্যান্ড অ্যাকিউরেট রেকর্ডস। ওকে, এরপরে আসে আমাদের কেস কন্ট্রোল স্টাডিজ। এটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি মানে কেস অ্যান্ড কন্ট্রোলস দুইটা গ্রুপ অফ পিপল নিয়ে কাজ করা হবে। তো দে আর অবজারভেশনাল স্টাডিজ ইন হুইচ গ্রুপ পেশেন্টস কেসেস is compared to a group of individuals who are free of disease, মানে free from disease মানে কি controls যারা, as regard exposure to suspected agent or factor. We start with case and controls, then we look for past exposure, তারপরে we work মানে backward আর কি, data related to risk factors are collected after the disease has been identified. Okay, it determines the strength of the association between the risk factor and the presence or absence of disease or the outcome. It can yield estimates the incidence or prevalence. এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটাই disease in population. If we collect 50 cases and 50 controls, we cannot assume that prevalence of the disease is 50%. Okay, কেস কন্ট্রোল স্টাডির ক্ষেত্রে আরও আমাদের কিছু মানে ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেগুলো বুঝলে আরও এটা সম্পর্কে আরও একটু আইডিয়া হবে। ফার্স্টে এলিমেন্টস অফ এ কেস কন্ট্রোল স্টাডিজ, কী কী এলিমেন্টগুলো আমরা কনসিডার করি। ফার্স্টে হচ্ছে সিলেকশন অফ কেসেস, মানে কেসগুলো কী, এরপর সিলেকশন অফ কন্ট্রোলস, আমাদের কন্ট্রোলগুলো কী হবে সেটা, ইনফরমেশন অন এক্সপোজার, তারপরে অ্যানালাইসিস। পসিবল সোর্সেস অফ কেসেস, আমরা কেসগুলো কোথায় পাবো। ফার্স্টে আমাদের হসপিটাল আর ক্লিনিক বেসড কেস হতে পারে, যেমন এটা মূলত আসলে ইজিয়ার টু ফাইন্ড। তারপরে আমাদের এটা সিভিয়ার কেসগুলো আমরা খুঁজে বের করতে পারি। আরও আছে যেমন পপুলেশন বেসড হতে পারে, যেমন ক্যান্সার রেজিস্ট্রি, নট বায়াসড বাই ফ্যাক্টরস ড্রয়িং এ পেশেন্ট টু পার্টিকুলার হসপিটাল। এটা হচ্ছে পসিবল সোর্সেস অফ কেসেস। এখন কীভাবে আমরা কেসগুলো সিলেক্ট করব, অল পিপল ইন দ্য সোর্স পপুলেশন হু ডেভেলপ দ্য ডিজিজ অফ ইন্টারেস্ট, স্যাম্পল কেসেস, ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সপোজার আন্ডার স্টাডি, তারপরে ক্লিয়ার ডেফিনেশন অফ দ্য আউটকাম অফ দ্য স্টাডি। এই ওকে, প্রিভ্যালেন্ট বাস ইনসিডেন্ট কেসেস, প্রিভ্যালেন্ট কেসেস মে বি রিলেটেড মোর টু সার্ভাইভাল উইথ ডিজিজ দেন ডেভেলপমেন্ট অফ ডিজিজ। ওকে, এটা হচ্ছে আমাদের কেস সিলেকশনের ক্ষেত্রে আমরা এই পয়েন্টসগুলো কী করব, মানে কনসিডার করব। পসিবল সোর্সেস অফ কন্ট্রোলস, কীভাবে আমরা কন্ট্রোলগুলো কোন কোন সোর্স থেকে পেতে পারি, যেমন জেনারেল পপুলেশনস, তারপরে হসপিটাল কন্ট্রোলস হতে পারে, এরপর হচ্ছে স্পেশাল কন্ট্রোলস লাইক ফ্রেন্ডস, নেইবার্স, হ্যাঁ, ফ্যামিলি মেম্বার্স। তাহলে পসিবল সোর্সেস অফ কেসেস, সিলেকশন অফ কেসেস আর পসিবল সোর্সেস অফ কন্ট্রোলস। তার মানে এখানে সিলেকশন অফ কেসেস যেহেতু আছে, অবশ্যই পসিবল মানে আপনার সিলেকশন অফ কন্ট্রোলসও থাকবে। যেমন আমরা এখানে সিলেকশন অফ কন্ট্রোলের ক্ষেত্রে বলতে পারি রিপ্রেজেন্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সপোজার ইন দ্য সোর্স অফ পপুলেশন অফ কেসেস। এইটা আমাদের কনসিডার করতে হবে, মানে হচ্ছে সিলেক্ট ফ্রম দ্য সেম সোর্স পপুলেশন দ্যাট গিভস রাইজ টু দ্য কেসেস। এরপর হচ্ছে সিলেক্টেড ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্যার এক্সপোজার স্টেটাস, পপুলেশন বেসড হতে পারে, যেমন স্যাম্পলিং ফ্রম দ্য জেনারেল পপুলেশন, মানে আমরা পপুলেশন থেকে একটা স্যাম্পল নিতে পারি। এরপর হেলথ কেয়ার ফ্যাসিলিটি বেসড হতে পারে, যেমন পেশেন্টস উইথ আদার ডিজিজেস, তারপরে কেস বেসড, যেমন ফ্রেন্ডস, নেইবারহুড আর কি। মেজারিং এক্সপোজার স্টেটাস, আমরা মূলত এই যে এক্সপোজার স্টেটাস এটা কয়েকভাবে করতে পারি, মানে ইভালুয়েট করতে পারি বা মেজার করতে পারি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড কোশ্চেনের ব্যবহার করে, বায়োলজিক্যাল স্যাম্পল ব্যবহার করে, তারপরে ইন্টারভিউজ উইথ দ্য সাবজেক্টস, ইন্টারভিউজ উইথ স্পাউস আর ফ্যামিলি মেম্বার্স, মেডিকেল রেকর্ডস, এমপ্লয়মেন্ট রেকর্ডস। হ্যাঁ, আমার এখানে আরও অ্যাড করা দরকার ছিল EHR, ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, ওটাও অ্যাকচুয়ালি মেডিকেল রেকর্ডসের আন্ডারেই পড়ে। এরপরে আমরা যখন এক্সপোজার রিলেটেড ডেটা কালেক্ট করব, তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে অবজেক্টিভলি আমাদের ডেটা কালেক্ট করতে হবে, যেটা রিপ্রোডিউসিবিলিটি থাকবে, আর হচ্ছে অ্যাকিউরেটলি, অবশ্যই আমাদের ডেটাটা অ্যাকিউরেট হতে হবে যাতে ইনফরমেশন রিফ্লেক্টস অ্যাজ ক্লোজলি অ্যাজ পসিবল দ্য ইফেক্ট অফ এক্সপোজার। অবশ্যই আমাদের ডেটাটা অ্যাকুরেটলি কালেক্ট করতে হবে অ্যান্ড প্রিসাইজলি, মানে আমাদের এখানে কোয়ালিটি ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ ইন এক্সপোজার মেজারমেন্ট বা এক্সপোজার স্ট্যাটাস। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ভালো ডেটা কালেকশনের তিনটা পয়েন্টস আমাদের মাথায় রাখতে হবে। তারপরে কেস কন্ট্রোল স্টাডির একটা এক্সাম্পল আমরা এখানে দেখব, সেটা হচ্ছে ধরেন if we are interested in rare outcomes as the association between regular coffee consumption and getting a score over 90% in the medical school, তার মানে আমরা এখানে ইউজ করছি হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি।
তাহলে কেজেস কারা? মেডিকেল স্টুডেন্ট ফ্রম ফর এক্সাম্পল কার্ডিও ইউনিভার্সিটি হু স্কোর ওভার 90%। সরি, এটা কার্ডিও হবে, কার্ডিও না। এটা হচ্ছে আমাদের কেস। কন্ট্রোল কারা? মেডিকেল স্টুডেন্টস হু স্কোর লেস দ্যান 90%। তাইলে এখানে হচ্ছে কেস কারা? কেস হচ্ছে যারা 90%-এর উপরে স্কোর করেছে, আর কন্ট্রোল হচ্ছে যারা নিচে 90%-এর নিচে। আর এক্সপোজার কারা? মানে তারা হচ্ছে সেলফ রিপোর্টেড অফ গ্রেটার দেন 3 ড্রিঙ্কস ডেইলি ফর দ্য প্রিভিয়াস ইয়ার অর দ্য অ্যাভারেজ নাম্বার অফ ডেইলি কফি ড্রিঙ্কস। হ্যাঁ, তো আমরা আবার বলছি, এইখানে কফি কনজামশনের সাথে আপনার এখানে যে এক্সাম স্কোর সেটা পাওয়ার যে অ্যাসোসিয়েশনটা, সেটা আমরা এখানে ধরে নিয়েছি যে ওভার 90%। এটা হচ্ছে আমাদের একটা রিসার্চ কোয়েশ্চেন। তো এইটা আমরা যদি স্টাডি করতে চাই বা এখান থেকে আমরা ভালো ফাইন্ডিংস পেতে চাই, তাহলে আমাদের এখানে 2টা গ্রুপ লাগবে। একটা হচ্ছে যারা 90%-এর উপরে মার্কস পেয়েছে তারা, আর যারা নিচে পেয়েছে। তাহলে তাদের মধ্যে আসলে মানে এই যে কফি কনজামশনের ইয়াটা আছে কিনা, মানে হচ্ছে অ্যাসোসিয়েশনটা আছে কিনা, সেটা আমরা খুঁজে বের করতে পারবো। তো এখানে যে তাহলে কেজ অ্যান্ড কন্ট্রোল আমরা ডিফাইন করলাম, তারপরে এক্সপোজারটা আমরা এখান থেকে ডিফাইন করলাম। এরপরে এডিশনাল কিছু তো অবশ্যই কোভারিয়েটস থাকে, ফর এক্সাম্পল সেক্স, রেসিডেন্সি, তারপরে হচ্ছে আপনার ইকোনমিক স্ট্যাটাস অথবা লেভেল অফ এডুকেশন, হ্যাঁ, স্মোকিং স্ট্যাটাস, হ্যাঁ, এয়ার অফ স্টাডি, এই যে কোভারিয়েটসগুলো এগুলো আমরা নিতে পারি। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল যে আমরা কীভাবে এই কেস কন্ট্রোল স্টাডিটা ডিজাইন করতে হয়। তাহলে আমরা সার্ভে স্টাডি বা ক্রস সেকশনাল স্টাডি কীভাবে ডিজাইন করবো, স্টার্টিং ফ্রম রিসার্চ কোয়েশ্চেন, কীভাবে কোহর্ট স্টাডি ডিজাইন করব, কেস কন্ট্রোল কীভাবে করব, এগুলো সবই আমরা এক্সাম্পল সহ আমি চেষ্টা করেছি এটা প্রেজেন্ট করার, যাতে আপনারা বুঝতে পারেন। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এনিওয়ান? কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? নো প্রবলেম, ওকে। এখন আমাদের কিছু ডিজাইন কনসিডারেশন আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে যে আমরা যে হাইপোথিসিসটা ডেভেলপ করবো অবশ্যই ক্লিয়ারলি ডিফাইন্ড হতে হবে। এরপরে কেস ডেফিনেশনটা অবশ্যই মানে হতে হবে, মানে কি বলে, ডিফাইন করে দিতে হবে আমাদের কেসটা। সেটা হতে পারে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর দিস কেসেস, তারপরে সোর্সেস অফ কেস, সোর্সেস অফ কন্ট্রোলস, সিলেকশন অফ কেসেস, সিলেকশন অফ কন্ট্রোলস, এই যে ক্রাইটেরিয়াগুলো বা ডিজাইন কনসিডারেশনগুলো, এগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, হ্যাঁ, যখন আমরা কেস কন্ট্রোল স্টাডিটা ডিজাইন করব। মেজার্স অফ অ্যাসোসিয়েশন, এখানেও আমাদের অ্যাসোসিয়েশনটা আছে। একটু আগে আমরা কোহর্টের বেলায় যেটা অ্যাসোসিয়েশনটা চেক করেছিলাম সেটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ রিস্ক, আর ক্রস সেকশনালের জন্য আমরা যে মেজার অফ অ্যাসোসিয়েশন করেছিলাম সেটাকে আমরা বলি হচ্ছে মেজার অফ ডিজিজেস অ্যান্ড মেজার অফ এক্সপোজার্স। আর কেস কন্ট্রোলের ক্ষেত্রে আমরা যে মেজার অফ অ্যাসোসিয়েশন করব সেটাকে বলা হয় অডস রেশিও। ওকে, অড। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপোজার, ওকে, এক্সপোজার ইয়েস অ্যান্ড নো, অর্থাৎ এক্সপোজার ফর এক্সাম্পল এক্সপোজার অ্যান্ড ডিজিজ, তার মানে এক্সপোজার ইয়েস মিনস তার ডিজিজ আছে, এক্সপোজার ইয়েস ডিজিজ নো, তার মানে তার ডিজিজ নাই, সেটাকে আমি বি দ্বারা ডিনোট করছি। এক্সপোজার নো ডিজিজ ইয়েস, ওকে, সেটাকে সি দ্বারা, এক্সপোজার নো ডিজিজ নো, সেটাকে ডি দ্বারা আমি ডিনোটস করছি। The odd ratio is used to case control study to estimate the strength of association, exposure and outcomes. অর্থাৎ এই যে এক্সপোজার অ্যান্ড আউটকামস মানে হচ্ছে ডিজিজ, এই দুইটার মধ্যে অ্যাসোসিয়েশনের স্ট্রেংথটা কেমন সেইটাকে অ্যাকচুয়ালি বলছি মেজার অফ অ্যাসোসিয়েশন। এবং এই মেজার অফ অ্যাসোসিয়েশনটা আপনার ক্যালকুলেট করা হয় এই যে এটা দ্বারা, অড রেশিও। এবং এইটারও ইন্টারপ্রিটেশনটা আমাদের বুঝতে হবে, কীভাবে ক্যালকুলেট করে সেটা বুঝতে হবে। অড রেশিওটা হচ্ছে নাম্বার হু হ্যাভ দ্য ডিজিজ, আর একটা হচ্ছে নাম্বার হু ডোন্ট হ্যাভ দ্য ডিজিজ। এটা হচ্ছে আমাদের অডস। আমরা খুব ইজিলি এটা আমরা বের করতে পারবো যে যাদের অ্যাকচুয়ালি ডিজিজ আছে আর যাদের ডিজিজ নেই, এটার অনুপাত। তো আমি এটা ক্যালকুলেশনটা জাস্ট একটু দেখাইছি যে হু হ্যাভ দ্য ডিজিজ, আবারও খেয়াল করছি, এক্সপোজার হু হ্যাভ ডিজিজ এ বাই বি অ্যান্ড নট ডিজিজ, তার মানে হচ্ছে এ বাই বি, আর এক্সপোজার নট ডিজিজ সি বাই ডি। ওকে, যেটা আমি এখানে দেখিয়েছি, এই যে এ বাই বি অ্যান্ড সি বাই ডি। তো এটা এই যে অডস অফ হ্যাভিং দ্য ডিজিজ এবং এক্সপোজড গ্রুপ আর নন এক্সপোজড গ্রুপ, যেটা আর কি সি বাই ডি এ বাই বি। তো এটা যদি আমরা এটা জেনারেলাইজ করি তাহলে এ ডি বাই বি সি, এটা হচ্ছে আমাদের অড রেশিও ক্যালকুলেশন। এটাকে আসলে বলে অর, হ্যাঁ,
অর। আর এটা আমরা কীভাবে ইন্টারপ্রেট করব? যদি অর ইকুয়াল 1 হয়, মানে অড রেশিও ইকুয়াল 1 হয়, তার মানে আমরা বলবো এভাবে যে অডস অফ এক্সপোজার এবং কেজেস অ্যান্ড কন্ট্রোলস আর সেম। ওকে, আর সেম। এক্সপোজার ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ ডিজিজ। রিলেটিভ রিস্কের মতো আপনারা মানে ইয়ে করতে পারছেন নিশ্চয়ই। এইটা আমরা দেখতে পাচ্ছি এক্সপোজার আর ডিজিজের মধ্যে কোনো সম্পর্ক নাই যদি অরটা 1 হয়। আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা বুঝবো যে পজিটিভলি অ্যাসোসিয়েশন, আর যদি লেস দেন 1 হয় তাহলে নেগেটিভলি অ্যাসোসিয়েশন আছে, এর মধ্যে নেগেটিভ অ্যাসোসিয়েশন আছে। ওকে, আর তার মানে এখানে আমরা বুঝতে পারছি যদি গ্রেটার দেন 1 হয় অডস অফ এক্সপোজার এবং কেজেস আর হায়ার দ্যান কন্ট্রোলস, আর এটার বেলা হচ্ছে লেস দ্যান কন্ট্রোলস। ওকে, এটা হচ্ছে কীভাবে আমরা অড রেশিওটা ইন্টারপ্রেট করব। ক্যালকুলেশন তো আমরা আসলে সফটওয়্যার দিয়েই করতে পারি, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, কিন্তু এই ইন্টারপ্রিটেশনটা আসলে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে আমরা এখান থেকে একটা ডেটা পেলাম, কিন্তু পাওয়ার পরে সেটা কীভাবে আমরা প্রেজেন্ট করবো সেই জিনিসটা আমাদের জানতে হবে। তাহলে আমরা অর বা অড রেশিও ক্যালকুলেট করতে পারি হচ্ছে এই যে দেখতে পাচ্ছি এডি বাই বিসি। তারপর ইন্টারপ্রিটেশনটা হচ্ছে এটা যে অর যদি 1 হয়, গ্রেটার দেন 1 অ্যান্ড লেস দেন 1 হলে আমাদের এই পসিবল দুইটা লাইন আমাদেরকে বলতে হবে আর কি। এখন প্রত্যেকটা স্টাডির ক্ষেত্রে আমি বললাম কিছু অ্যাডভান্টেজেস আছে, ডিসঅ্যাডভান্টেজেস আছে। প্রথমে আমরা সাধারণত সুবিধাগুলো নিয়ে কথা বলতে পছন্দ করি। ইউজফুল উইথ রেয়ার ডিজিজ। আমরা রেয়ার ডিজিজের ক্ষেত্রে আপনার এই কেস কন্ট্রোল স্টাডিটা খুবই ভালো উইথ এ লং লেটেন্ট পিরিয়ড। তারপরে ইনএক্সপেন্সিভ অ্যান্ড ইফিশিয়েন্ট। ওকে, তারপরে এস্টাবলিশেস অ্যাসোসিয়েশন, যেটা আমরা অড রেশিও দিয়ে ক্যালকুলেট করলাম বা অড রেশিও বুঝলাম আর কি। ইউজফুল ফর জেনারেটিং হাইপোথিসিস, অর্থাৎ মাল্টিপল রিস্ক ফ্যাক্টরস ক্যান বি এক্সপ্লোরড in one study. Disadvantage হচ্ছে কজালিটি is still not easy to establish, অর্থাৎ কজ অ্যান্ড ইফেক্ট বা কজাল রিলেশনশিপটা। হ্যাঁ, ইফাতাপো এটা পেঁয়াজাতে থাকবে। আমাদের আর 15 মিনিট মতো সময় লাগবে। দেন এই যে প্রত্যেকটা স্টাডির জন্য আমি কিছু পেপার দেখাই দিব। 15 মিনিটের মধ্যে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ডিসঅ্যাডভান্টেজেস কী কী? যেটা বললাম কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, এটা বর্ণনা করতে পারে না। তারপর সিলেকশন বায়াস আছে, ইফ নট চুজিং অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলস, সিলেকশন বায়াস আছে, রিকল বায়াস থাকবে। এই প্রত্যেকটা আমরা সামনের দিন শিখবো। হোয়াট ইজ সিলেকশন বায়াস, রিকল বায়াস, তারপরে হচ্ছে আপনার ক্যান নট গিভ ইনসিডেন্স অর প্রিভ্যালেন্স, আর অ্যাকুরেট অ্যান্ড ভ্যালিডিটি অফ ইনফরমেশন, অ্যাকুরেসি অ্যান্ড ভ্যালিডিটি অফ ইনফরমেশন কালেক্টেড। ওকে, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আমাদের। আমরা লাস্ট পর্যায়ে এসেছি। এরপরে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল ডিজাইনস, যেটাকে আমরা সাধারণত বলে থাকি ক্লিনিক্যাল ট্রায়ালস। এটা বলতে কি বোঝায়? মেইনলি দেয়ার আর টু মেইন ডিফারেন্স বিটুইন ক্লিনিক্যাল ট্রায়ালস অ্যান্ড কোহর্ট স্টাডিজ, সেটা আগে আমরা বুঝি। ক্লিনিক্যাল ট্রায়ালস এইটাকে এক্সপেরিমেন্টাল ক্লিনিক্যাল ট্রায়ালস সাধারণত RCT বলে থাকে। আর অবজারভেশনাল কোহর্ট স্টাডিজ। ইন কোহর্ট স্টাডিজ নো ইন্টারভেনশন, আমরা এটা মনে রাখবো, কোনো ইন্টারভেনশন এখানে দেওয়া হয় না। নো ট্রিটমেন্ট অর এক্সপোজার ইজ গিভেন টু পার্টিসিপেন্টস। কিন্তু RCTতে আমাদের এটা মানে এই কোহর্ট স্টাডিতে কী করা হয় না, নো ইন্টারভেনশন, কিন্তু RCTতে আমাদের যেটা করা হয় প্রথমে হচ্ছে র্যান্ডমলি অ্যালোকেটেড করা হয় পার্টিসিপেন্টস, তারপরে তাদের উপরে ট্রিটমেন্ট অর ইন্টারভেনশন প্রয়োগ করা হয়। হ্যাঁ, দেয়ার ইজ নো র্যান্ডমাইজেশন, উই ডু নট ইন কোহর্ট স্টাডিজ দেয়ার ইজ নো র্যান্ডমাইজেশন, we do not allocate participants to groups. There is either pre-existing exposure or participants select themselves. For example, some women might choose to be on hormonal contraception, যেটা আছে। আর আরেকটা ব্যাপার আছে এখানে, আমরা যে এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে যেটা আমি বললাম, এখানে একটা কন্ট্রোল গ্রুপ থাকে আর একটা হচ্ছে আমাদের যাদের উপরে আসলে ইন্টারভেনশন প্রয়োগ করছে তারা থাকবে। তখন আমরা অ্যাসোসিয়েশনটা চেক করতে পারি বা এক্সপেরিমেন্টাল ডেটা আমাদের জেনারেট করতে পারি। ওকে, তাহলে এখানে কোহর্ট স্টাডি আর এক্সপেরিমেন্টাল স্টাডির পার্থক্য হচ্ছে কোহর্ট স্টাডিতে আমাদের কোনো ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট থাকে না, পার্টিসিপেন্টের উপর প্রয়োগ করা হয় না, কিন্তু এক্সপেরিমেন্টাল স্টাডির ক্ষেত্রে প্রথমে র্যান্ডমলি অ্যালোকেট করা হয়, তারপরে তাদের উপর ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট প্রয়োগ করা হয়। ওকে, এইটা আমরা এখান থেকে বুঝতে পারছি। এই যে হ্যাঁ, randomized controlled trials, participants randomly allocated, treatment group and control group. কন্ট্রোল মানে আমরা রেখে দিয়েছি ফর কম্প্যারিজন, আর এদের উপর ট্রিটমেন্ট প্রয়োগ করা হয়েছে। এদের থেকে যে আউটকাম আসবে, এদের থেকেও যে একটা আউটকাম আছে, তার মধ্যে আমরা কম্পেয়ার করব। আর কোহর্ট স্টাডির বেলায় কি দেখেন, পার্টিসিপেন্টস ন্যাচারাল অ্যালোকেশন, নট র্যান্ডমাইজেশন। এরপরে এক্সপোজড গ্রুপ, নন এক্সপোজড গ্রুপ, এখান থেকে যে
আউটকামটা আসবে, তারপর এদের মধ্যে আমরা কম্পেয়ার করি। এইটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল স্টাডিজ অ্যান্ড কোহর্ট স্টাডিজের পার্থক্য। এরপরে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস, এটা বলতে আমরা কি বুঝি? ওয়ান অফ দ্য মেইন সাইন্টিফিক অ্যাডভান্সেস ইন মেথডস অফ ক্লিনিক্যাল রিসার্চ ইন 20th century. They are considered as the methodological standard of excellence and gold standard for scientific experiments. যেটা আমরা বললাম, এটা মূলত আমাদের সাইন্টিফিক এভিডেন্স বা সাইন্টিফিক যে মেথডস আছে সেগুলো ব্যবহার করে মূলত এক্সপেরিমেন্ট করা হয়। তারপরে সিগনিফিকেন্স অফ ক্লিনিক্যাল ট্রায়ালস, এটা মূলত ক্লিনিক্যাল ট্রায়ালস ট্রান্সলেট রেজাল্টস অফ বেসিক সাইন্টিফিক রিসার্চ ইন্টু বেটার ওয়েজ টু প্রিভেন্ট অর ডায়াগনোসিস অর ট্রিট ডিজিজ। হ্যাঁ, ক্লিনিক্যাল ট্রায়ালস আমাদেরকে সাধারণত ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলে হেল্প করে, তারপরে ট্রিটমেন্টে হেল্প করে, ডায়াগনোসিস করতে হেল্প করে। ক্লিনিক্যাল ট্রায়ালসের কিছু অবজেক্টিভ আছে। প্রথমে হচ্ছে নিউ ড্রাগ অর ট্রিটমেন্ট, তারপর হচ্ছে আপনার মেডিকেল অর হেলথ কেয়ার টেকনোলজি ডেভেলপমেন্ট, নিউ অর্গানাইজেশন অন ডেলিভারি সিস্টেম অফ হেলথ কেয়ার, তারপরে হচ্ছে মেথডস অফ প্রাইমারি প্রিভেনশন, এরপর আরও আছে যেমন নিউ প্রোগ্রামস অফ স্ক্রিনিং, আর্লি ডিটেকশন। হ্যাঁ, এইসব কাজে মূলত আমাদের ক্লিনিক্যাল ট্রায়ালসগুলো ব্যবহার করা হয়। দিস ইজ অল অ্যাবাউট স্টাডি ডিজাইন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন আমি প্রশ্ন নিতে পারি। হ্যাঁ, আমার মেইন ফোকাস ছিল যেটা। ওয়ালাইকুম আসসালাম। অবশ্যই আমি আসছি, আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোহর্ট আর হচ্ছে এই আপনার আরসিটি যেটা, হ্যাঁ, র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস, এই দুইটার বেসিক পার্থক্য হচ্ছে কি আমাদের বুঝতে হবে। এই দুইটার বেসিক পার্থক্য হচ্ছে, আপনি এখানে খেয়াল করেন, ট্রিটমেন্ট তার মানে কি এটা একটা ইন্টারভেনশন, তাই না? একটা গ্রুপ অফ পিপুলের উপরে ইন্টারভেনশন করা হয়েছে, মানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু কোহর্ট স্টাডির বেলায় তা না, কারণ কোহর্ট স্টাডি হচ্ছে একটা অবজারভেশনাল স্টাডি, এইটা এক্সপেরিমেন্টাল না। কিন্তু আমরা এই যে র্যান্ডমাইজড কন্ট্রোল ট্রায়ালস যেটা, এটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল স্টাডি, আর এটা হলো অবজারভেশনাল স্টাডি। এই দুটার পার্থক্য আগে বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, ওকে। প্রথমে র্যান্ডমাইজড কন্ট্রোলে যেটা করা হয়, পার্টিসিপেন্ট থাকে, তাদেরকে র্যান্ডমলি অ্যালোকেট করা হয়। অ্যালোকেট করে দুইটা গ্রুপ করা হয়। একটা হচ্ছে মানে ট্রিটমেন্ট, যাদের উপরে অ্যাকচুয়ালি ফর এক্সাম্পল ধরেন কোভিড-19 ভ্যাকসিন, আর একটা হচ্ছে কন্ট্রোল, যাদের উপর অ্যাকচুয়ালি কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হবে না। তাহলে যাদের উপর প্রয়োগ করা হয়নি তাদের তো একটা আউটকাম আছে, আর যাদের উপর প্রয়োগ করা হলো তাদের একটা আউটকাম আছে। তারপরে এই দুইটা আউটকামের মধ্যে কম্পেয়ার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আর আর কোহর্ট স্টাডিজের ক্ষেত্রে যেটা করা হয়, এটা অ্যাকচুয়ালি র্যান্ডমাইজেশন না, ন্যাচারাল সিলেকশন অথবা সেলফ সিলেকশন হলো। এখানে দুইটা গ্রুপ থাকে, একটা হচ্ছে এক্সপোজড গ্রুপ আর একটা নন এক্সপোজড গ্রুপ, যেটা একটু আগে আমরা শিখে এসেছি। কিন্তু এদের উপর দেখেন কোনো ইন্টারভেনশন বা ট্রিটমেন্ট প্রয়োগ করা হয়নি। তার যারা এক্সপোজড তাদেরও একটা আউটকাম আছে, আর যারা নন এক্সপোজড গ্রুপ তাদেরও একটা আউটকাম আছে। ফাইনালি এই দুইটা গ্রুপের মধ্যে কম্পেয়ার করা হয়। তো দেখেন, এই দুইটা স্টাডি কিন্তু আমাদের কম্পারেটিভ, মানে আমরা দুইটা স্টাডির মধ্যেই কিন্তু দুইটা গ্রুপ নিয়ে কম্পেয়ার করছি, কিন্তু বেসিক পার্থক্য কি? ইন্টারভেনশন। কারণ হ্যাঁ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল আর একটা হচ্ছে অবজারভেশনাল। আই হোপ বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এই স্লাইড রিলেটেড কোনো প্রশ্ন যদি না থাকে, তাহলে এখন আমি আপনাদের সাথে পেপারগুলো দেখাবো। আমি যেটা বলেছিলাম 15 মিনিট সময় বেশি লাগবে। কারো কোনো প্রশ্ন আছে এই মানে স্লাইড রিলেটেড, মানে আমাদের এই লেকচার রিলেটেড কোনো সমস্যা আছে কারো? এনিওয়ান? ওকে, না থাকলে ওকে, থ্যাংক ইউ। না থাকলে আমরা এখন পেপারগুলো দেখবো। হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টাডির জন্য আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যেটা করেছি, পেপার প্রথমে আমরা শিখেছি কেস রিপোর্ট, রাইট? এটা হচ্ছে আমাদের কেস রিপোর্টের পেপার। এই যে টাইটেল দেখেন, লেখা আছে এ কেস রিপোর্ট। তো আমরা যে কোনো স্টাডির ক্ষেত্রে কোন মেথড ব্যবহার করছে সেটা আসলে টাইটেলের মধ্যেও পেয়ে যেতে পারি, আবার মেথডোলজিতেও পেতে পারি। তো এখানে এটা যেহেতু কেস রিপোর্ট, কেউ বলবেন কেস রিপোর্টের মেন উদ্দেশ্য কি? কেস রিপোর্ট আমরা কখন ব্যবহার করি? একটু ইন্টারাক্টিভ হবো, আপনারা বলেন। এটা কি আমাদের অনেকগুলা কেস নাকি সিঙ্গেল একটা কেস? ওকে, এই যে দেখেন, এ 31-year-old ল্যাটিন আমেরিকান, দেখতে পাচ্ছেন? তার মানে এখানে এটা কয়টা কেস প্রেজেন্ট করছে?
বলেন একটু কথা বলেন। একটা, তার মানে আমরা একটু আগে পড়ে এসেছি যে কেস রিপোর্ট মানে হচ্ছে ডিটেল রিপ্রেজেন্টেশন অর প্রেজেন্টেশন অফ এ সিঙ্গেল কেজ। তাহলে আমাদের এখানে দেখেন এখানে লেখা আছে কেস প্রেজেন্টেশন, দেখতে পাচ্ছেন? তার মানে এখানে কয়টা কেজ নিয়ে কথা বলা আছে? এই যে বলা হয়েছে এ 31 ইয়ার ওল্ড ল্যাটিন আমেরিকান। ওকে, তার মানে একটা কেজের রিপ্রেজেন্টেশন এখানে আছে। এখন আপনারা যদি অন্যান্য পেপারে কি পান, ম্যাথোডোলজি, এইটাও ম্যাথোডোলজি আছে, সেটা হলো কেস প্রেজেন্টেশন। দেখতে পাচ্ছেন এই কেসকে উনি কীভাবে প্রেজেন্ট করেছে সেটা এখানে লিখেছে। ওকে, যেমন এখানে যদি আমরা একটু দেখি যে এই ওমেন, ইনি ছিলেন ওমেন ইনফেক্টেড উইথ এইচআইভি থ্রো এ হেটেরোসেক্সুয়াল রিলেশনশিপ উইথ পার্টনার রিসিভ ট্রিটমেন্ট অ্যাট দ্য হসপিটাল। এখানে একটা হসপিটালের নাম দেওয়া আছে। তারপরে এই কেজের ডিটেল উনি এখানে কি করেছে, বর্ণনা করেছে, রাইট? এখন আপনারা এই যে কেস রিপোর্ট, এটার মেন উদ্দেশ্য কি ছিল সেটা আমরা পাবো কই? একটা স্টাডির উদ্দেশ্য বা পারপাস কই পাওয়া যায়? আমরা কিন্তু আলোচনা করেছিলাম, বলেন তো। নো, ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে, রাইট? এই যে দেখেন, হাউএভার দিস স্টাডি অনলি এ কেস স্টাডি অ্যান্ড দ্য এক্সাক্ট কন্ট্রিবিউশন অফ ইটস টাইপ অফ এক্সারসাইজ ওকে নিডস টু বি, আচ্ছা হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের কিসের, এই যে দেখেন একদম লাস্ট প্যারাগ্রাফে যেটা, সেটা হচ্ছে আমাদের ইয়া থাকবে, মানে হচ্ছে আপনার এই রিসার্চের পারপাস। তার মানে এইটা যে কেস রিপোর্ট, এটা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে আপনি কেস রিপোর্ট নিয়ে কীভাবে কাজ করবেন, তাহলে এই রিলেটেড পেপার পড়তে হবে আপনাকে, তাই না? শুধু আমি যে স্লাইডগুলো দেখাইলাম সেই স্লাইডগুলো দেখে কিন্তু আমরা ডিজাইন, অ্যানালাইসিস এগুলো শিখবো না। আপনাদের সাথে যদি আমি ঘন্টার পর ঘন্টা এগুলো নিয়ে আলোচনা করি, করতে পারবো, কিন্তু আলটিমেটলি যখন আপনি প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো না দেখবেন, ইমপ্লিমেন্ট না করবেন, আসলে হবে না। হ্যাঁ, এই যে কেস রিপোর্ট, এটা কিন্তু আমি কোনোদিনও করি নাই। হ্যাঁ, কিন্তু আমি এটা থিওরিটিক্যালি আমার নলেজ আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমি পেপারগুলো বের করে রেখেছি এই কারণেই, যেটা আমি অ্যাকচুয়ালি দেখাইতে পারি। হ্যাঁ, আমি যা দেখাচ্ছি এর মধ্যে শুধু ক্রস সেকশনাল স্টাডি এবং কেস মানে কোহর্ট স্টাডিটা আমি মোটামুটি আমার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা আছে, আর একটাও না। আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। তাহলে আমরা কেস রিপোর্টটা কি বুঝতে পারছি? কেস রিপোর্টের আমাদের ইয়ে ছিল কি, ডিটেল প্রেজেন্টেশন অফ এ কেস, তাহলে সেটা আমরা বুঝলাম। এখন আমরা আসি, আমরা একটু আগে পড়েছি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ, এই দুইটার পার্থক্য কি? কোয়ালিটেটিভ স্টাডি হচ্ছে যেটা থিমেটিক অ্যানালাইসিস করা হয়, রাইট? মানে এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। এটা হচ্ছে আমাদের এ কোয়ালিটেটিভ কেস স্টাডি। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি মেথড এ কোয়ালিটেটিভ কেয়ার স্টাডি অফ, এখানে কয়টা আছে দেখেন, কেস কয়টা আছে? অব অ্যান একটা, হ্যাঁ, ইনডেপথ রিভিউ অ্যাজ ক্যারিড আউট। ওকে, আর আমরা জানি কোয়ালিটেটিভ স্টাডি ডেটা কালেক্ট করা যায় কীভাবে? ইন্টারভিউয়ের মাধ্যমে, রাইট? এই দেখেন লেখা আছে দ্য ইন্টারভিউ ট্রান্সক্রিপ্ট ওয়াজ অ্যানালাইজ থিমেটিক্যালি। তাহলে আমাদের কোয়ালিটেটিভ স্টাডি অ্যানালাইজ করা হয় কিভাবে? থিমেটিক অ্যানালাইসিস। সেটা কি পেয়েছেন এখানে? ওকে, থ্যাংক ইউ। এরপরে পরের স্টাডিটাকে আমরা কি দেখেছি? কেস সিরিজ। কেস সিরিজ মানে কি? কাইন্ডলি বলেন একটু, কেস সিরিজ মানে কি? গ্রেট, হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা হচ্ছে আমাদের একটা কেস সিরিজ পেপার। ওকে, দেখেন কেস সিরিজ না? তো এখন আমরা এটা, এই দেখেন কেস ওয়ান, তাইলে নিশ্চয়ই আরও কেস আছে, রাইট? এখানে নাম দেখেই বুঝতে পারছেন, সিরিজ মানে কালেকশন অফ কেসেস, বোঝা গেছে? আচ্ছা, এই যে দেখেন কেস ওয়ান, তারপরে দেখেন কেস টু, তারপরে এই তো দুইটা কেস নিয়ে এরা কাজ করেছে, ঠিক আছে? কিন্তু আমরা ওখানে পড়েছি স্ট্যান্ডার্ড কয়টা? 10টা। কিন্তু ইনার কাছে, হ্যাঁ, কিন্তু এটা ডিপেন্ড করে কোন টপিক নিয়ে কাজ করতেছি তার উপরে। ওকে, আপনি এমন একটা টপিক নিয়ে কাজ করছেন যে টপিক খুবই রেয়ার, রাইট? তাহলে কেস কম হবে, এটা স্বাভাবিক না? যারা ডাক্তার আছেন তারা কথা বলেন, ঠিক কি না? এরপরে আমাদের কি 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 ছিল? ইকোলজিক্যাল স্টাডি। হ্যাঁ, ইয়েস,
ইকোলজিক্যাল স্টাডি যেটা, এটার কাজ কি বলেন? ইকোলজিক্যাল স্টাডি এটা মানে কি অ্যাকচুয়ালি? এটা কি ইন্ডিভিজুয়ালদের উপরে করা হয় নাকি একটা গ্রুপ অফ পিপল? এই যে এখানে কি এটা কি একটা গ্রুপ অফ পিপল না? হ্যাঁ, ওকে, এবার আমরা ম্যাথোডোলজিতে আসি। এখানে আপনারা এখানেই দেখতে পাবেন যে সরি, এই যে দেখেন, তারপরে অবজেক্টিভটা এখানে পাবেন। এরপর আমরা ম্যাথোডোলজিতে যাই। হ্যাঁ, এই যে মেথড, এখানে সেকেন্ডারি ডেটা অন কান্ট্রি লেভেল হোয়াট ইজ অন প্রিভ্যালেন্স ওয়ার, এখানে প্রিভ্যালেন্সটা বলছে। তো এখানে দেখেন একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে কাজ করেছে, রাইট? এটা গেল আমাদের ইকোলজিক্যাল স্টাডি। এই যে দেখেন, অ্যান ইকোলজিক্যাল স্টাডি অন ওকে চাইল্ডহুড অটিজম। এরপরে কাজটা কি? ক্রস সেকশনাল। এটার কাজ কি? এটা আমরা বহুল ব্যবহৃত পেপার একটা। বলেন এটার কাজ কি? ক্রস সেকশনাল স্টাডি মূলত কেন ব্যবহার করি আমরা? একটা ঘটনার স্ন্যাপশট পাওয়ার জন্য, রাইট? বা প্রাথমিক আইডিয়া পাওয়ার। হ্যাঁ, কারেক্ট, থ্যাংক ইউ। এই যে দেখেন, এটা একটা মানে অবশ্যই করেছে অ্যানোনিমাস একটা সার্ভে। ফার্স্টে দেখেন একটা কোশ্চেনার ব্যবহার করেছে, ওকে। তারপরে হচ্ছে মানে টপিকটার কথা বলেছে। ভাইয়া যেটা বললেন, একটা হচ্ছে যে টাইম পিরিয়ডের মধ্যে করেছে, সেই টাইমটাও কিন্তু এখানে বলা আছে, এবং কোন গ্রুপের উপর ফোকাস করে করেছে সেটা বলা আছে। আমরা এই ম্যাথোডোলজিতে গেলে দেখতে পাবো পার্টিসিপেন্ট সেটিংস অ্যান্ড স্টাডি সেটিং, এটা দেখতে পাবো। কোশ্চেনারের মধ্যে কি আছে, এই যে মেথড, এই যে দেখেন টাইম পিরিয়ডটা কিন্তু লেখা আছে। আমাদের ক্রস সেকশনাল স্টাডির প্রধান কি, যে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে আমরা কী করবো, ডেটাটা কালেক্ট করবো, রাইট? তাহলে এটা গেল আমাদের ক্রস সেকশনাল স্টাডি। পরে আমরা দেখেছিলাম রেট্রোস্পেকটিভ স্টাডি। এটা কি টাইপ অফ কোহর্ট না? এই যে এটা কিন্তু একটা মানে কোহর্ট স্টাডি টাইপ। এই যে দেখেন এখানে লেখা আছে, ন্যাশনাল representative sample of general Taiwan population was selected using a multi-stage systematic sampling from Taiwan National Health Interview Survey. ওকে, আচ্ছা, কোহর্ট স্টাডির মেইন পার্সপেক্টিভ কি বা উদ্দেশ্য কি, কেউ বলবেন একটু? এটার উদ্দেশ্য কি মূলত? আমাদের মেইন উদ্দেশ্যটা কি? অ্যাসোসিয়েশন চেক করা। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। এই যে হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি আমাকে হেল্প করতেছেন অনেক। এই যে এইটা দেখতে পাচ্ছেন, ম্যাথোডোলজির মধ্যে লেখা আছে, উই ইনভেস্টিগেটেড অ্যাসোসিয়েশন বিটুইন হেলথ নলেজ অ্যান্ড ইনসিডেন্স অফ ফার্স্ট স্ট্রোক পিপল উইথ ডায়াবেটিস এজড পিরিয়ড। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আসি, তারপরে হচ্ছে আপনার কোহর্ট স্টাডি। এই যে কোহর্ট স্টাডি সেম অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট, এই যে ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথড ইজ ক্যারিড আউট ইউজিং ডেটা সেট অফ হেলথ ইনফরমেশন সেন্টার। ওকে, আর কেন এটা করেছে স্টাডিটা সেটা আমরা কই পাবো? মানে পারপাস পাবো হচ্ছে ইন্ট্রোডাকশানের লাস্ট প্যারাগ্রাফে। তো আমি এই প্যারাগ্রাফটার মানে পেপারের ইন্ট্রোডাকশন কই পাবো? এই যে না, এটা অবশ্য মেথডের মধ্যে এই যে, ইন দিস স্টাডি উই প্রেজেন্ট দ্য রিস্ক অফ ডিফারেন্ট ক্যান্সার ফলোয়িং ডায়াগনোসিস অফ টাইপ 2 ডায়াবেটিস ইন। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা বুঝলাম। তারপরের টাইপের স্টাডি হচ্ছে আমাদের প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি। এটাও আমরা যদি আসি মেথডস, এই যে ইন এডিশন টু স্টোর বায়োস্যাম্পলস প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি, এই যে টাইপ উইথ ডায়াবেটিস। হ্যাঁ, আমরা মেথডলজিতে যাই, আমি পেপারগুলো দিয়ে দিব। হ্যাঁ, কাইন্ডলি আপনারা এই পেপারগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই টাইপের স্টাডি কীভাবে মানে ডিজাইন করতে হয়। কারণ এটা তো মানে সবসময় আপনার মানে আমাদের বিভিন্ন ধরনের স্টাডি ডিজাইন প্রয়োজন হবে, সুতরাং আমাদের এই জিনিসগুলো পড়ে আমাদের আয়ত্ত রাখতে হবে। আর যখন আপনি রিয়েল কাজ করবেন তখন তারও অনেক টাইপের পেপার আপনি পড়বেন। এই যে দেখেন এখানে ডিজাইন অ্যান্ড সেটিং লেখা আছে এবং বলা আছে প্রসপেক্টিভ কোহর্ট স্টাডি ইন 5 ইউরোপিয়ান কান্ট্রিজ। হ্যাঁ, কোন কোন কান্ট্রিতে এটা করেছে এবং কোন টাইমে করেছে, তারপরে কি কি টেস্ট করেছে সেটা এখানে বলা আছে। সময়ের কারণে আমি আসলে জাস্ট আপনাদের সাথে করছি। কেস কন্ট্রোল, এটার কাজ কি? যারা বলছেন তারা বাদে কথা বলেন। কেস কন্ট্রোল এটার কাজ কি? এটা মূলত আমরা কি কারণে ব্যবহার করি কেস কন্ট্রোল স্টাডি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখেন ইন্ট্রোডাকশনের লাস্ট প্যারাগ্রাফে লেখাই আছে, উই দেয়ারফর কন্ডাক্টেড এ কেস কন্ট্রোল স্টাডি উইথ ওভার 800 cases in Southeast England to investigate leukemia risk in relation to the mobile phone use. অর্থাৎ এখানে মোবাইল ফোনস অ্যান্ড লিউকোমিয়ার অ্যাসোসিয়েশনটা চেক করা হয়েছে। ওকে, তো এই যে আপনার ম্যাটেরিয়ালস অ্যান্ড মেথডসের মধ্যে এখানে লেখা আছে ইন ডিটেলে। হ্যাঁ, ওকে, আপনারা এটা পড়বেন আরও। হ্যাঁ, তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালস, যেটা আমরা একটু আগে পড়েছি, র্যান্ডোমাইজড কন্ট্রোল ট্রায়াল, তাই না? এটার কাজ কি? এটার একটা ইন্টারভেনশন থাকবে, ঠিক না? আচ্ছা, এখানে কি থাকবে? একটা মানে অবশ্যই ইন্টারভেনশন থাকবে, তাই না? ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট ইন্টারভেনশন। আচ্ছা, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি, একটু আগে আমরা পড়েছি, তাই না? কোয়ালিটেটিভ স্টাডির মানে কি? অ্যাকচুয়ালি থিমেটিক অ্যানালাইসিস করবে না? এই যে দেখেন, এ কোয়ালিটেটিভ রিসার্চ ওয়াজ আন্ডারটেকেন, তাহলে এইটা এনারা কি করেছে? কোন ধরনের মানে কোন টাইপ অফ কোশ্চেন দিয়ে এরা মানে ডেটা কালেক্ট করেছে? কেউ বলতে পারেন? আইডিয়া করতে পারেন? না না না, মানে এটা কি ওপেন এন্ডেড কোশ্চেন না ক্লোজড এন্ডেড কোশ্চেন ব্যবহার করেছে? গুড, ওপেন এন্ডেড কোশ্চেন। আর আমরা ক্রস সেকশনালে করি হচ্ছে ক্লোজড এন্ডেড কোশ্চেন। আর ডিপেন্ড করে, আমরা যখন কোয়ান্টিটেটিভ স্টাডি পারফর্ম করতে চাই তখন আমরা পার্টিসিপেন্টদের থেকে নিউমেরিক্যাল ডেটা নিব, রাইট? ঠিক কিনা? বা আমরা যদি আমরা ডেটাটা মানে ইন ওয়ার্ডস এতেও নেই, তাহলে কি করতে পারি? আমরা পরে আমরা স্কোরিং করি, মনে আছে আপনাদের? যেমন এই যে ধরেন আপনারা কোনো একটা মানে হেলথ লিটারেসি রিলেটেড প্রজেক্ট করলেন, বা ফর এক্সাম্পল একটা পার্টিকুলার টপিকে কোনো স্টুডেন্টের নলেজ অ্যাসেস করলেন, তাহলে ওখানে আপনারা স্কোরিং করেন না, বা স্কোরিং করতে হয় না? তার মানে কি আলটিমেটলি আমরা কোথায় কনভার্ট করি? নাম্বারে, ঠিক না? তার মানে কোয়ান্টিটেটিভ স্টাডির ক্ষেত্রে আমরা বলতে পারি ওইটা অ্যাকচুয়ালি আমাদের নাম্বার নিয়ে কারুকার্য, তাই না? আর এটা আমরা মূলত যে পারসেপশন অ্যানালাইজ করি বা এখানে ক্যাটাগরাইজ করি বা সামারাইজ করি, হ্যাঁ, বেসড অন থিম। তো দেখেন এই যে এটা মূলত নেওয়া হয় কিভাবে? ইন্টারভিউ গাইড, রাইট? এটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ স্টাডি, আমরা বুঝলাম। তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ, সিমিলার কথা। এই যে দেখেন ক্রস সেকশনাল, কারণ এটা আমাদের কালেক্ট করা হয়েছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস, যেহেতু এটা এই যে ক্রস সেকশনাল স্টাডি এটা হবে। ওকে, তারপরে আছে হচ্ছে আমাদের মিক্সড মোড রিসার্চ, অর্থাৎ আমরা হচ্ছে এই যে দেখেন এখানে লেখা আছে মিক্স মেথডস, মানে কি? এটা কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ দুইটা পার্টই এরা ব্যবহার করেছে, এবং এখানে লিখে দিচ্ছে দিস ওয়াজ সিকোয়েন্সিয়াল এক্সপ্লানেটরি মিক্সড মেথড স্টাডি হোয়ার কোয়ান্টিটেটিভ ডেটা document reviews and surveys inform the qualitative phase, focus group with researchers and interviews with clinicians. Descriptive analysis was completed for quantitative data and thematic analysis. আপনার কি এই কিওয়ার্ডটা কি মানে আমি আরও দুইটা পেপারে দেখিয়েছি, পেয়েছেন? তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো দেখে কিন্তু আইডেন্টিফাই করতে পারি যে আমি আপনাদেরকে ওখানে কিছু কিওয়ার্ডের কথা বলেছিলাম, যেগুলো এটা আসলে আমাদের কোয়ালিটেটিভ পেপার নাকি কোয়ান্টিটেটিভ পেপার। আমাদের এই কাজগুলো আইডেন্টিফাই করাটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মানে ব্যাপার। আমার মানে এটা আমার ধারণা, আমি যখন আসলে আমি যা শিখেছি সবই সেলফ লার্নিং, ঠিক আছে? তো আমি যখন কোনো জিনিস শিখেছি তখন আমার মনে হয়েছে যে শেখার পেছনে সিকোয়েন্স থাকাটা গুরুত্বপূর্ণ। যেমন ধরুন একজন স্টুডেন্ট জানে না স্মরণ কাকে বলে, কিন্তু যদি আপনি তার সামনে বেগ কী এবং বেগের মাত্রা বের করতে দেন তাহলে কিন্তু হলো না ব্যাপারটা, যদি স্মরণের কনসেপ্টটাই একজনের মাথায় না থাকে। এই জন্য আমি চেষ্টা করেছি যে সিকোয়েন্সিয়ালি আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর জন্য। আমি জানি না আসলে কতটা আপনারা বুঝেছেন। আমি আশা করছি যে ম্যাটেরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা আরও ইন ডিটেলে পড়াশোনা করবেন, এবং কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডিসকর্ডে লিখবেন, এবং নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাস হচ্ছে রবিবারে, মানে হচ্ছে আগামীকাল, ঠিক আছে?